হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা আজকে এক ভিডিওতে ডেথ নোটের 6টা এপিসোড মানে 28 থেকে 33 নম্বর এপিসোড পর্যন্ত কভার করতে চলেছি। হয়তো অবাক হচ্ছো, অবাক হবারই কথা। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে কি, আমি ছুটি নেব, আমি বেশ কিছু দিনের ছুটি চাই। তো এই জন্য আমি ডেথ নোট পুরোপুরি শেষ করব। র্যান্ডম অ্যানিমেশন বেশ কিছু দিনের জন্য বন্ধ করে দেব। আমি একটু আমার মতো কয়েকটা দিন, সেটা হোক 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, আমি জাস্ট এই ইউটিউব চ্যানেল, আমি জাস্ট এই অডিয়েন্সের প্যারা, আমি জাস্ট এই কম্পিউটার টেকনোলজি সবকিছু থেকে একবারে মন মতো দূরে কোথাও গিয়ে থেকে আসতে যায়, যেখানে আমার কেউ চিনে না জানে না। আমি একা আমার মতো একটু থাকতে চাই। তো আমি 6টা এপিসোড প্লে করে দিচ্ছি, আর আমার মনের যত দুঃখের কথা আছে সেটা আমি ভিডিওর শেষে বলে দিয়েছি। অনেকক্ষণ ধরে আমার মনের দুঃখ তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওর লাস্টে তোমরা শুনো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, কোনো অ্যাডও দিচ্ছি না, আমার কোনো ইনকামের দরকার নাই, শুধুমাত্র তোমাদের মনোরঞ্জনের জন্য এত কষ্ট করে এত বড় একটা ভিডিও বানিয়ে আমি কোনো অ্যাড দেই নাই। তো সব সময় তোমার আলামিন ভাই যে টাকার জন্য কাজ করে, ব্যাপারটা এরকমও নয়। আমি তোমাদের প্রচুর রেসপেক্ট করি এবং তোমাদের মনের কথা আমি প্রচুর চিন্তা করি, আর এর জন্য আমি আজকের এই পজিশনে এখনো থাকতে পেরেছি। অনেক ইউটিউবার আছে কাজ শুরু করার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে কাজের প্রতি ঢিলা দিয়ে দেয়। আজ পর্যন্ত মনে হয় এখন আমি কাজের প্রতি ঢিলা দিছি। রেগুলারলি র্যান্ডম অ্যানিমেশন, জাপানিজ র্যান্ডম ভিডিও চ্যানেলে একদিন গ্যাপ হোক, 2 দিন গ্যাপ হোক, সাইবার স্পোর্ট টোয়েন্টি সব জায়গায় ভিডিও কন্টিনিউ রেখেছি। 4টা চ্যানেলই মোটামুটি আমি কন্টিনিউ রেখেছি। তবে এর পেছনে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়, আমার শরীরের অনেক ড্যামেজ হয়। তো যাই হোক, আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি, তোমরা এনজয় করতে থাকো। তো এই এপিসোডের শুরুতে আমাদের লাইট আর নিয়ারের সিন দেখানো হয়। তো লাইট মনে মনে বলে এই এন কে একদমই এল এর মতো লাগছে, আর নিয়ার বলে এখন আমরা এল এর উপর ভরসা করতে পারবো না, কারণ আমি যখনই এখন থেকে সিআই আর এফবিআই কে অর্ডার দিব, তারা তোমার বদলে আমার কথা শুনবে। কিন্তু তোমাদের এনবিআই বা পুলিশের ডিরেক্টরের মার্ডারের কথা বলতে গেলে এটা সত্যি অনেক বড় অপরাধ, আর আমার মতে এই কেসে কাজ করে আমরা কিরাকে ধরতে পারবো, আর আমি তোমাকে সাহায্য করার জন্য পুরোপুরি রেডি। আর লাইট তখন বলে সমস্যা হলো ডিরেক্টরের মৃত্যুর পর ডেপুটি ডিরেক্টর চিফ ইয়াগামির মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তো এখানে লাইট সরাসরি বলে না যে ওর বোনকে কিডন্যাপ করা হয়েছে আর কি। আর এখানে লাইট আরো বলে আমার মনে হয় তারাই চিফ ইয়াগামির মেয়েকে কিডন্যাপ করেছে, যারা ডিরেক্টরকে মেরেছে, আর তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে বলেছে লস অ্যাঞ্জেলসে এসো, সেখানে আমরা ডিল করব। তো নিয়ার তখন বলে এক ডিল, এটা নোটবুকের বদলে তাই না? লাইট বলে হ্যাঁ। আর নিয়ার তখন বলে আচ্ছা ঠিক আছে, যতজন ইনভেস্টিগেটর দরকার আমি লস অ্যাঞ্জেলসে তোমার জন্য অ্যারেঞ্জ করাচ্ছি, তবে আমি তাদেরকে পুরোপুরি তোমার ডিটেলস বলবো না। আমরা একটা স্যাটেলাইটের সাহায্যে লস অ্যাঞ্জেলস এরিয়া সার্চ করতে থাকবো, আর আমি তোমাকে পুরো অথরিটি দিচ্ছি, তুমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারো। আর এরপর কল কাট হয়ে যায়। তো যাই হোক, এখানে নিয়ার মূলত এলকে বা আমাদের লাইটকে সাহায্য করার জন্য পুরোপুরি অথরিটি দিয়ে দেয়, আর তারপর লাইটরা খুশি হয়ে বলে ভালো হয়েছে, এখন আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। আর এরপর আমরা নিয়ারের সিন দেখতে পাই, যেখানে এফবিআই ডিরেক্টর বলে তুমি কি সত্যি এই নকল এলের উপর ভরসা করতে পারো, যে এখনো কিরাকে ধরতে পারেনি, ওকে তুমি এত সুবিধা দিলে? নিয়ার তখন বলে হ্যাঁ, এভাবে আমরা কিরাকে ধরতে পারবো, আর এমনিতেও মানুষের প্রাণের চেয়ে বড় কিছু নেই। আর আমরা হচ্ছে এসপি কে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নোটবুক হস্তগত করা, মানে আমাদের হাতে নোটবুকটা নেওয়া এবং কিরাকে ধরা। আর এরপরে চিফ ইয়াগামি লাইটের কাছে আসে এবং বলে আমার প্রাণ গেলে হলেও প্লিজ লাইট তুমি সায়ুকে বাঁচিয়ে নিও। এটা শুনে লাইট রেগে গিয়ে বলে তুমি এসব কি বলছো বাবা, তোমার এটা বলতে লজ্জা করছে না? তোমার কাছে এটা বলা অনেক সহজ, কিন্তু আমাদের জন্য এটা সহজ নয়। তুমি কি জানো তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, এটা আমাদের সবার জন্য কতটা কঠিন হয়ে যাবে? আর তুমি সায়ুর সামনে তো একদমই মরতে পারো না। হতে পারে তোমার সাথে আমাদের কন্ট্রাক্ট কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হতে পারে, তবে তুমি ওয়াদা করো তুমি ওই পরিস্থিতিতে জীবনের সবচেয়ে বেস্ট ডিসিশন নেবে, যাতে তুমি আর সায়ু দুজনেই ফেরত আসো এবং কোনো মায়া মমতা দেখাবে না, যাকে মারার প্রয়োজন পড়বে মেরে দেবে। প্রমিস করো। চিপ বলে ঠিক আছে, প্রমিস লাইট। তো এরপর তারা সবাই চলে যায়, আর তারপর মিশা লাইটের সিন আমরা দেখতে পাই। এখানে লাইট মিশাকে বলে মিশা আমি চাই তুমি আমার সাথে লস অ্যাঞ্জেলসে চলো, মানে আমেরিকাতে, কারণ এইবার হয়তো তোমার শিনিগামি আইএস এর আমার প্রয়োজন হবে। আর বলে ঠিক আছে, আমি তাহলে প্যাকিং শুরু করি। তো মিশা প্যাকিং করছিল, আর সে লাইটকে বলে তোমার কি মনে হয় আমার কোন ড্রেস পরা উচিত? তো লাইট তখন ওয়াশরুমে ছিল, আর সে মনে মনে বলে পরিস্থিতি যদি খারাপ হয় আমার হয়তো আমার বোন সায়ুকেই মারতে হবে। মানে চিন্তা করো লাইটের চিন্তা তারা কত জঘন্য। এই জন্য আমি লাইটকে পছন্দ করি না সিরিয়াসলি, আমার এল ফেভারিট ছিল ফার্স্ট এল। তো যাই হোক, এরপর মিশা বাইরে দাঁড়িয়ে ছিল, আর সে লাইটের কথা শুনে ফেলে। আর তারপর আমরা এয়ারপোর্টের সিন দেখতে পাই। লাইট বলে বাবা মিশার আমি আগে লস অ্যাঞ্জেলসে যাব, আর সেখানে গিয়ে বাকি সব প্রিপারেশন নিব, আর তারপর মিস্টার ইডি এবং বাকিরা আসবে, আর আমরা সবাই আলাদা আলাদা ফ্লাইটে যাব। আর আইজাবা আমার বাবার পিছু করতে থাকবে, যাতে আমার বাবার কাছে যদি কেউ আসে সেটা আইজাবা বুঝতে পারে বা সেই অনুসারে ব্যবস্থা নিতে পারে। আর আইজাবা যাতে তোমার উপর কারোর সন্দেহ না হয়, তুমি এই জন্য তোমার নতুন হেয়ার কাট করাও। তো সেই হিসেবে আইজাবা নতুন হেয়ার কাট করায় যাতে ওকে কেউ চিনতে না পারে। আর এরপর সবাই লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এবার পালা ছিল চিপের, আর তার হাতে একটা সুটকেস ছিল, আর সেটার ভেতরে ডেথ নোট ছিল। তো আইজাবা চিপের উপর নজর রাখে, কিন্তু তখনই সেখানে একটা লোক আসে, আর সে বলে আপনি মিস্টার ইয়াগামি, আপনার ফ্লাইট নাম্বার হচ্ছে AC333, আর সেই ফ্লাইটের জন্য আমার কাছে টিকিট রয়েছে, চিন্তা করবেন না, আপনার গেট নাম্বার হচ্ছে 18তে এবং আমরা লস অ্যাঞ্জেলসে যাচ্ছি। চিপ বলে আচ্ছা ঠিক আছে। আর এখানে আইজাবা এই সম্পূর্ণ সিচুয়েশন লাইটকে
লাইটকে জানায়। লাইট বলে শান্ত হও, এখনই আমরা কিছু করতে পারবো না, যদি এখনই আমরা ওকে অ্যারেস্ট করি কোনো লাভ হবে না, কিন্তু তুমি তার উপর থেকে নজর সরিও না। কিন্তু আইজাও বলে ওরা তো অন্য একটা ফ্লাইটে যাচ্ছে, আমার তো মনে হয় এখনই ধরে ফেলা উচিত, ওরা যদি অন্য ফ্লাইটে যায় তখন আমরা চিপকে ট্র্যাক করতে পারবো না, এটা একটা ইমার্জেন্সি আর আমি একজন পুলিশ অফিসার। লাইট বলে শান্ত হও, তুমি যদি এটা করো তাহলে সমস্ত প্ল্যান মাটিতে মিশে যাবে, তুমি জাস্ট এটা জানার চেষ্টা করো ওরা কোথায় যাচ্ছে। আইজাবা তখন দেখে ওই ফ্লাইটে লস অ্যাঞ্জেলসেই যাচ্ছে, আর লাইট মনে মনে তখন বলে মানে ওদের কাছে ওদের নিজস্ব একটা প্ল্যান রয়েছে, তো এটা তো একটা বড় সমস্যা। আর এরপর আমরা বিমানের ককপিটের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই একটা পাইলটকে বেঁধে রাখা হয়েছে, আর সেই পাইলট বলছে তুমি কিন্তু ভুল রাস্তায় যাচ্ছ, তুমি কি করতে যাচ্ছ? লোকটা তখন বলে আমি শুধুমাত্র একটা লম্বা চক্কর লাগিয়ে তারপর আবার ঠিক জায়গায় চলে যাব, আর যদি বেশি চালাকি করো তাহলে এই প্লেন কিন্তু আমি ক্র্যাশ করিয়ে দেবো, আমি শুধুমাত্র একজন প্যাসেঞ্জারকে ড্রপ করছি, আর তারপরে এই প্লেন যেখানেই যাচ্ছিল সেখানেই যাবে, শান্ত থাকো। মানে রেডিও কন্ট্রাক্টে এই কথা বলে, আর এখানে আমরা বুঝতে পারি হয়তো ওই পাইলটকে এখানে কিনে রাখা হয়েছে। আর এদিকে নিউজে মনসুর এবং বাকিরা এটা দেখে আর তারা জানতে পারে চিপের প্লেন হাইজ্যাক হয়েছে। তো লাইট তখন মনে মনে বলে এসব কি হচ্ছে, আর আমি তো আগের সকল ক্রু মেম্বারদের ইনফরমেশন বের করেছি, তাদের মধ্যে কারো উপর তো সন্দেহ হয়নি, আর যে ওখানে পাইলট হিসেবে রয়েছে সে তো 15 বছর ধরে পাইলট, আর তার কো পাইলটের উপরে কোনো সন্দেহ ছিল না। তো এর মানে হচ্ছে আমাদের শত্রু এত শক্তিশালী যে সে যে কাউকে কন্ট্রোল করতে পারে, মানে হতে পারে এখানে পাইলটের ফ্যামিলিকে জিম্মি করে হয়তো কন্ট্রোল করছে। তো যাই হোক, লাইট তখন বলে সেই হিসাবে আমাদের কাছে আর কোনো উপায় নেই। আর তারপর লাইট নিয়ারকে কন্ট্যাক্ট করে এবং বলে নিয়ার আমার মনে হয় তুমি নিশ্চয়ই জানো যে বর্তমানে কি হচ্ছে, তুমি কি এয়ারলাইন্স পুলিশ আর মিলিটারিদের বলতে পারবে তারা যেন এখনই কিছু না করে, আমরা দেখতে যে এটা শেষ কি হয়। নিয়ার বলে আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমরা আমাদের সার্ভিলেন্স স্যাটেলাইট ইউজ করছি এবং ওই প্ল্যান কোথায় ল্যান্ড হয় সেটা আমরা দেখবো, আর তোমার যদি আরো কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। আর এদিকে আমরা দেখি লোকটি চিপকে একটা ইয়ারফোন দেয়, আর সেটি চিপ তার কানে লাগায়, আর সে মেলোর কথা শুনতে পায়। আর মেলো তখন বলে ইয়াগামি এখন শুধুমাত্র তুমি আমার কথাই শুনতে পাবে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, দেখো আমার তোমার সাথে তোমার মেয়ের সাথে কোনো ঝামেলা নেই, আমি শুধু ডেথ নোটটা চাই, আর এটা তুমি ভালো মতোই জানো, আমি তোমাকে যেমনটা বলবো তেমনটাই করবে, আর এতে তোমাদের দুজনের মধ্যেই কেউ মারা যাবে না, আর আমি সবকিছু এমন ভাবে অ্যারেঞ্জ করেছি যে এতে তুমিও স্যাটিসফাই হবে আমিও। আর মনে আছে তো তোমার মেয়ের বদলে এই ডেথ নোট। চিপ তখন মনে মনে বলে আমি এটা কি করছি, আমার মেয়ের বদলে এত খারাপ একটা মানুষের হাতে আমি ডেথ নোট তুলে দিচ্ছি যাকে আমি কখনো দেখিনি, কিন্তু যখন সময় আসবে তখন আমাকে কি করতে হবে সেটা সময় বলে দেবে, সেটা আমি অ্যাজ এ পুলিশ অফিসার আর অ্যাজ এ হিউম্যান বিং হিসেবেই করবো, এবং এর সাথে অ্যাজ এ প্যারেন্ট হিসেবেও। আর তারপর আমরা দেখতে পাই মরুভূমির মতো একটা জায়গায় ইয়াগামিকে নামিয়ে দেওয়া হয়, আর নিয়ার তার স্যাটেলাইট দিয়ে এটা দেখে যে চিপ ইয়াগামি নেমে গিয়েছে, আর সে বলে এল আমি তোমাকে ওই ফুটেজটা দেখিয়ে দিচ্ছি যাতে তুমিও দেখতে পারো সেখানে কি চলছে। তো লাইটও দেখছিল সেখানে কি হচ্ছে, আর রিয়ক তখন বলে তারা কি এমন একটা জায়গায় এক্সচেঞ্জ করবে যেখানে আশেপাশে কিছুই নেই, কিভাবে? আর চিপের দিকে দেখে আশেপাশে কেউ নেই, কিন্তু তখনই মাটির নিচ থেকে একটা দরজা খুলে যায় যেটা নিচে সিঁড়ি ছিল, আর মেলো বলে তুমি হয়তো দেখতে পেয়েছো না, এবার ভেতরে চলে যাও। আর ওদিকে নিয়ারের এজেন্ট বলে এটা তো আন্ডারগ্রাউন্ড। নিয়ার বলে সত্যি তো চমৎকার, আর এরপর তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আর লাইট মনে মনে বলে এটা কি চলছে, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা আমার প্ল্যান মতো তো হচ্ছে না, তবে ভাগ্য ভালো ওরা নিশ্চয়ই যায় না যে আমরা ওদেরকে স্যাটেলাইটের মাধ্যমে দেখছি, কিন্তু এখন তো ওদের আমরা দেখতে পারবো না, ওরা তো মাটির নিচে চলে গেল। আর তারপর শিব ভেতরে এসে দেখতে পায় গ্লাসের ভেতরে সায়ুকে বন্দী করে রাখা হয়েছে, এবং পেছন থেকে একটা লোক এসে সায়ুর উপর গুলি চালিয়ে দেয়, আর সায়ু আর শিব দুজনই ভয় পেয়ে যায়। আর ওই লোকটি তখন বলে তুমি হয়তো বুঝে গিয়েছো যে এই গ্লাসটা বুলেট প্রুফ, আর ইকুইপমেন্ট ডিল করার জন্য এটা আমরা ইউজ করি, কিন্তু এখানে আমরা কিছু মডিফিকেশন করেছি, দেখো তুমি এখানে তোমার ডেথ নোটটা রাখো, আর তুমি ডেথ নোট যখন রেখে দেবে তখন আমি এটার হ্যান্ডেল রিলিজ করে দেবো, যার ফলে ডেথ নোট আমার দিকে চলে আসবে আর তোমার মেয়ে তোমার দিকে চলে যাবে, আর যদি তুমি এটা না করো আমরা তোমার মেয়েকে এখানেই গুলি করে মেরে ফেলবো। আর এরপর আমরা লাইটের সিন দেখতে পাই। তো নিয়ার বলে এল তোমার কি কোনো প্ল্যান আছে, তোমার কি সত্যি মনে হয় না যে অজানা ব্যক্তিকে আমাদের এই ডেথ নোটটা দিতে পারি না যাকে আমরা চিনি না? আর অন্যদিকে মেলে বলে 5 4 6 2 শুরু করো, আর ওই লোকটি বলে আচ্ছা ঠিক আছে। আর চিপ ইয়াগামিকে বলা হয় তোমার নোটবুক খুলে সামনে রাখো, তো চিপ নোটবুক খুলে সামনে রেখে দেয়। আর এদিকে লাইট বলে একের পর এক হার মেনে চলেছি, আমি এখন গিয়ে পুলিশ অফিসার্সকে অর্ডারও দিতে পারবো না। তাহলে তো মিশা বলে কি হয়েছে, তুমি ঠিক আছো, তোমাকে তো আমার ঠিক লাগছে না। তখন লাইট উল্টো মিশার উপর চেতে যায় এবং বলে চুপ করো, আমি যা বলেছি তাই করো, আমি বলেছি তুমি তোমার কাছে মনোযোগ দাও, জাপানের যত ক্রিমিনাল আছে মারতে থাকো, আর নিয়ার কিরাকে নিয়ে ইনভেস্টিগেট করছে, তুমি তো জানো যদি পানিশমেন্ট একটুও দেরি হয় তাহলে সমস্যা হতে পারে। কিন্তু মিশা তখন জিজ্ঞেস করে কিন্তু সে কে, তুমি এত টেনশনে কেন? লাইট এটা শুনে আবার চিৎকার করে এবং বলে আমি যা বলেছি তাই করো। আর আমাদের রিউক পাগলা তখন বলে আমাদের লাইট নিজের সব রাগর বড় উপর ঝাড়ছে, খুব ভালো। তো এখানে মিশা দেখে লাইট তার হাতে কিছু করছিল, আর তখন লাইট তার ওয়াচে থাকা ডেথ নোটের পেপার বের করে আর বলে আমার মনে হয় আমি এখনো খেলা সামলাতে পারবো, আমার জাস্ট এখন আমার বোনকে মারতে হবে, চিন্তা করো সিরিয়াসলি। আর ওদিকে ওই লোকটি বলে আমি এই ডেথ নোটটা টেস্ট করে দেখতে চাই নেওয়ার আগে এটা আসল কিনা। চিপ বলে টেস্ট করবে মানে তুমি কাউকে মারতে চাচ্ছ? লোকটি বলে হ্যাঁ, আর এটা টেস্ট না করে আমরা কিভাবে ট্রেড করবো বলো, তুমি কি চাও তোমার মেয়েকে আমরা মেরে ফেলি? তো এইদিকে লাইট ভাবছিল সায়ুর নাম লিখবে, আর সায়ু অনেক ভয় পেয়েছিল। লাইট বলে না না আমি এটা করতে পারবো না, শুধুমাত্র পুলিশে এই কেসের ব্যাপারে
ব্যাপারে জানে যে এত বড় একটা মিশন হচ্ছে। তো আমি যদি কোনোভাবে সায়ুকে মেরে দিই তাহলে এই দোষটা কোনোভাবেই কিরার উপর চাপিয়ে দেওয়া যাবে না, আমার উপরেই সন্দেহ আসবে। তো এই জন্য সে তার বোনকে মারতে পারে না, অথচ যদি এখানে ওপেনলি কোনো কিছু হতো সে কিন্তু কিরা সেজে তার বোনকে মেরে দিত। তো এখানে আমরা লাইটের মন মানসিকতা বুঝতে পারি। আর ওদিকে ভিলেনরা করে কি, তাদেরই এক মেম্বারের নাম লিখে দেয় যে হার্ট অ্যাটাকে মারা যায়। আর ওদের বস বলে তোমার সাথে এটাই হওয়ার ছিল, তুমি আমাদের সমস্ত ড্রাগ চুরি করে আমাদেরই পিঠ পিছে বিক্রি করেছো, যেটা খুবই একটা খারাপ কাজ ছিল। তো এরপর কনফার্মেশন হয়ে যায় যে টার্গেট মারা গিয়েছে আর ওই লোকটি বুঝে যায় এই ডেথ নোটটি আসল। আর তারপর সে বলে ঠিক আছে আমরা এখন ডেথ নোট এক্সচেঞ্জ করবো তোমার মেয়ের সাথে, ডেথ নোটটি সামনে রেখে দাও। তো এরপর চিফ করে কি ডেথ নোটটা ছেড়ে দেয় আর সায়কে বাইরে নিয়ে আসে। আর অন্যদিকে নিয়ার ওই লোকটির উপর নজর রেখেছে যে হেলিকপ্টারের দিকে যাচ্ছে। আর তারা বুঝে যায় ওরা যেহেতু চলে যাচ্ছে তার মানে হচ্ছে ডেথ নোটটা পেয়ে গিয়েছে, ওটা ট্রেড হয়ে গিয়েছে। কিন্তু আমরা জানি না এরপর কি হবে। কিন্তু লাইট বলে যতক্ষণ না পর্যন্ত ওই হেলিকপ্টার কোথাও ল্যান্ড হচ্ছে ততক্ষণ না পর্যন্ত হেলিকপ্টারের উপর নজর রাখতে হবে। তো এই হেলিকপ্টারটা যখন যাচ্ছিল ওই হেলিকপ্টারের ভেতরে যে লোকটা ডেথ নোট ট্রান্সফার করেছে সে বসেছিল। আর এদিকে নিয়ার তখন বলে তুমি তো জানো একটা হেলিকপ্টারকে ট্র্যাক করা রাডারের মাধ্যমে কত কঠিন, এটা ভূমির অনেক কাজ দিয়ে যায়। তবে তারপরেও দাঁড়াওয়েল আমাদের বোকা মারানো হয়েছে, এখানে আরেকটা কিছু রয়েছে। আর তখনই আমাদের মিসাইল দেখানো হয় আর সেটা লঞ্চের জন্য রেডি হয়। তো নিয়ার বলে এটা এমন মিসাইল যে মনে হয় এটাকে তো রাডার থেকে একদমই ট্র্যাক করা যাবে না। লাইট মনে মনে বলে নোটবুক কি মিসাইলের ভেতর? আর তখনই মিসাইল লঞ্চ হয়ে যায়। আর লাইট তখন মনে মনে ভাবে ডেথ নোটটা তাহলে কোথায় রয়েছে, হেলিকপ্টারের ভেতরে নাকি মিসাইলের ভেতরে, কোনটির উপর নজর রাখবো আমরা? তো হেলিকপ্টারের ভেতর লোকটি বলে বস আপনি কি দেখেছেন, আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করেছি। বস বলে অনেক ভালো কাজ করেছো। আর তারপর লোকটি বলে তার মানে এর আগে আমি যত ভুলগুলো করেছিলাম সেগুলো মাফ হয়ে যাবে বস, তাই না? আমাকে মাফ করে দিন। বস বলে হ্যাঁ মাফ হয়ে গিয়েছে, সব সাফ হয়ে যাবে। আর তখনই আমরা দেখতে পাই হেলিকপ্টারের ভেতর বোম ফিট করা ছিল এবং অনেক বড় একটা বিস্ফোরণ হয়। আর এতে হেলিকপ্টার রেডার থেকে নিখোঁজ হয়ে যায়। তো এটা করা হয়েছিল মূলত যদি কেউ স্যাটেলাইট দিয়ে ওদের উপর নজর রাখে ভিলেনদের উপর, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, যে হেলিকপ্টারের সাথে হয়তো ডেথ নোটটাও ধ্বংস হয়ে গেল এরকম একটা কিছু। আর এখানে ওই ভিলেন ইউজ করেছে, ওকে মেরে শাস্তিও দিয়ে দিয়েছে আর সবাইকে সলিম বুঝো দিয়ে দিয়েছে যে ডেথ নোটটা হয়তো শেষ হয়ে গিয়েছে। কিন্তু লাইট তখন বলে হেলিকপ্টার ধ্বংস হয়ে গিয়েছে তার মানে নোটবুকটা মিশেলের ভেতর রয়েছে, কিন্তু মিশেলকে তো আমরা ট্র্যাক করতে পারবো না, যেটা একমাত্র মিলিটারি গ্রেডের রাডার পারবে। আর সেটা মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো এখানে সবাই অনেক ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। আর অন্য একটা হেলিকপ্টারের ভেতরে আমরা সাইবার চিপ ইয়াকামিকে দেখি, মানে ওদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আর অন্যদিকে লাইট আরো ডিপ্রেসড হয়ে যায় আর মিশা তখন তার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু রেগো ওই ড্রিঙ্কসটাও ফেলে দেয়। আর তারপর আমাদের আবার নিয়ারের সিন দেখানো হয় আর সে বলে নিশ্চয়ই নোটবুক ওদের হাতে চলে গিয়েছে আর আমি জানি প্রথম ওরা কি করবে। তো এখানে আমরা দেখতে পাই এসপিকে সকল মেম্বাররা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, আর মানে তাদের সবার নাম ডেথ নোটে লেখা হয়েছিল। তো এখানে শুধুমাত্র নিয়ার আর দুজন এজেন্ট বেঁচে ছিল, আর তাছাড়া বাকি সব এজেন্ট মারা গিয়েছে। আর তখন নিয়ার রেগে গিয়ে এলের সাথে কন্ট্যাক্ট করে এবং বলে আমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এল, এবং এসপিকে বেশিরভাগ এজেন্টকেই ডেথ নোটের মাধ্যমে মেরে ফেলা হয়েছে। আর এই সব তোমার কারণে হয়েছে, কারণ তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ডেথ নোটটা ক্রিমিনালদের হাতে তুলে দিয়েছো। লাইট তখন বলে তাহলে তুমি কি বলতে চাচ্ছ, তুমি যদি আমার জায়গায় কমান্ডে থাকতে তুমি কি করতে, তুমি নোটবুক দিতে না? নিয়ার বলে না, আমি যদি ওই প্রিপারেশনের কথা বলি তাহলে আমি নোটবুকটা কোনোভাবে নিজের হস্তগত করে রাখি। তবে এখন ঝগড়ার সময় নয়, আমাদের একে অপরকে সাহায্য করতে হবে আর আমরা একে অপরকে ওই সব কথা বলবো যা আমরা জানি। আমার মনে হয় আমি জানি অপরাধী কে, ওই অপরাধীর নাম হচ্ছে মেলো আর সেই এসবের পেছনে রয়েছে। তার কাছে না আমার রয়েছে আসল নাম, না আমার রয়েছে ওর বর্তমান ঠিকানা। আমি শুধু জানি সে 4 বছর আগ পর্যন্ত একটা অরফানেজে ছিল, যেটা ইংল্যান্ডের ভিনচেস্টারে ছিল, যেটার নাম হচ্ছে ভ্যামিস হাউস। তো এটা শুনে লাইটের মনে পড়ে ভ্যামিস হাউস, এটা তো সেই ইনস্টিটিউশন যেটা ওয়াতারি বানিয়েছিল। আর নিয়ার তখন বলে মনে হচ্ছে মেলো আমার সাথে গেম খেলছে যে আমাদের দুজনের মধ্যে কে কিরা রাগ পর্যন্ত পৌঁছাতে পারে। আর তারপর আমরা শিনিগামি রাজ্যের সিন দেখতে পাই, যেখানে শিনিগামি তাদের নর্মাল লাইফ কাটাচ্ছিল। আর তখন সেখানে একটা শিনিগামি আসে আর সে বলে আরমোনিয়া জাস্টিন। তো ওখানে যে শিনিগামি ছিল সে বলে কি হয়েছে, সে বলে আমার নোটবুকটা হারিয়ে গিয়েছে আর আমার ওই ডেথ নোটটা যখন হারিয়ে গিয়েছিল তখন রিওক সেটা তার কাছে রেখেছিল। তো তখন আরমোনিয়া জাস্টিন যে আর কি চেয়ারে বসেছিল শিনিগামি, সে বলে আমি কি করব, রিওক তো পৃথিবীতে চলে গিয়েছে, তোমার উচিত রিওককে গিয়ে খোঁজা আর ডেথ নোটটা ফিরে নিয়ে আসা। আর তখন ওই শিনিগামি বলে এর জন্যই তো আমি রিওককে খুঁজে পাচ্ছি না, তার মানে ও মানুষের দুনিয়াতে রয়েছে, তো আমার ডেথ নোটটা ফেরত আনতে হলে আমারও মানুষের দুনিয়াতে যেতে হবে, তাই না? তখন ওই আরমোনিয়া জাস্টিন নামে শিনিগামি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেতে তো হবে, যাও আনন্দ করো, ফুর্তি করো, মোজ ফুর্তি করো। আর এখানেই ডেথ নোটের 28 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো 29 নম্বর এপিসোডে আমরা চলে যাই। আর 29 নম্বর এপিসোডের শুরুতে আমরা লাইটের অ্যাপার্টমেন্টের সিন দেখতে পাই, যেখানে রিওক পড়েছিল আর সে আপেলের দিকে তাকিয়েছিল। আর আপেল নেওয়ার জন্য যখন সেখানে যায় ওইখানে ওই শিনিগামি দাঁড়িয়েছিল যে তার ডেথ নোটটা রিওকের কাছ থেকে নিতে এসেছে। তো রিওক তখন ওই শিনিগামিকে বলে সিডো তুমি এখানে কি করছো? আর এরপর তারা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে আর তারা উঠছিল। তো রিওক বলে তুমি আমার পিছু করতে করতে পৃথিবীতে চলে এসেছো। সিডো বলে তোমার পিছু আমি কেন করবো, আমি আমার নোটবুক ফেরত চাই। রিওক তখন মনে মনে বলে এই শালাই কিভাবে জানলো? রিওক বলে সত্যি বলতে আমিও জানি না তোমার ডেথ নোট এখন কোথায় রয়েছে। আর এরপর তারা বসে পড়ে। তো রিওক বলে তুমি আমার পিছু
কিচ্ছু করছে কেন। সিডো বলে তুমি আমার নোটবুক ফেরত দাও। রিওক বলে আমি জানি না সেটা কোথায়, তবে তুমি যদি সেটা পেতে চাও তোমাকে নিজে খুঁজে নিতে হবে। আর এরপর আমরা হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। আর আইজাওয়া বলে ভ্যামিস হাউস কোনো সাধারণ অনাথ আশ্রম ছিল না, সেটা শুধুমাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে পড়ানোর ইনস্টিটিউট ছিল। এটার আসল উদ্দেশ্য ছিল একজন সেকেন্ড এল কে বানানো, যে এল এর চেয়েও বড় কিছু হবে এবং এল এর জায়গা নিতে পারবে। তো এখানে লাইট মনে মনে বলে আচ্ছা এল এর উত্তরসূরি? আইজাওয়া বলে হ্যাঁ, আর সেখানকার টপ র্যাঙ্কের ছেলে হচ্ছে নিয়ার। আর লাইট তখন মনে মনে বলে আচ্ছা নিয়ার, তার মানে নিয়ারই হচ্ছে এন সেই। আর মানসুরা বলে নিয়ারের পরে সেকেন্ড পজিশন আরেকটা ছেলে ছিল যার নাম হচ্ছে মেলো। আর লাইট মনে মনে বলে তার মানে নিয়ারই হচ্ছে এল এর সাকসেসর এবং সেই বর্তমানে এসপি কে বা এফবিআই নিয়ে যে একটা টিম তৈরি করেছে সেটা কমেন্ট করে। আর মেলো সম্ভবত এল এর সাকসেসর হতে চেয়েছিল কিন্তু হতে পারেনি। তো সেই হিসেবে মেলো জান প্রাণ দিয়ে চেষ্টা করবে নিয়ারের আগে ডেথ নোটটা অর্জন করার জন্য। আর নিয়ার আগেই বলেছিল যে মেলো এসবে জড়িত রয়েছে। আর আইজাবা তখন বলে আমাদের কাছে ওদের দুজনেরই স্কেচ রয়েছে। আর লাইট তখন মনে মনে বলে আচ্ছা ফটোগ্রাফ নেই, কিন্তু এরা এল এর সাকসেসর বা উত্তরসূরি, তার মানে মনে হচ্ছে আমি এখনো এল এর সাথেই লড়ছি। আর এরপর লাইট বলে আমাকে যে কোনো ভাবে মেলো এবং ওর যে মাফিয়া অ্যাসোসিয়েশন রয়েছে সেটার খোঁজ জানতে হবে। আর আমি আগে মিশাকে বলে দিয়েছি সে যেন ওয়ান্টেড মাফিয়ার লিস্ট চেক করে। আর ওদিকে মিশা তার লিস্ট দেখছিল তার শিনিগামি আইস ইউজ করে এবং বলে দেখো এটা 109 নাম্বার, এটার নাম জ্যাক নেইলন লেখা, কিন্তু এটা তার আসল নাম না, তার আসল নাম হচ্ছে কার্ল স্নাইডার। আর সেই একমাত্র ব্যক্তি যার লাইফ স্পিন আমি দেখতে পাচ্ছি না, তার মানে হয়তো বর্তমানে ডেথ নোটটা সে ইউজ করছে। লাইট তখন বলে আমি একটা ডেথ নোট ইউজ করে স্নাইডারের থ্রু একটা লেটার সেন্ড করিয়েছিলাম যেটাতে লেখা ছিল তাদের হাইড আউট কোথায়, আর সেই লেটারটি আসতে চলেছে। তো মিশা তখন বলে তুমি যে লেটারের জন্য ওয়েট করেছিলে সেটা চলে এসেছে, মানে আমাদের লাইট তার সম্পর্কে জানার জন্য স্নাইডারকে মেসেজ করেছিল আর সেটার ঠিকানা চলে এসেছে। হতে পারে লাইট এখানে কোনো একটা টেকনিক ইউজ করেছে তার ডেথ নোটের। তো যাই হোক সেটার মধ্যে লস অ্যাঞ্জেলেসের অ্যাড্রেস লেখা ছিল। তো এই অ্যাড্রেস পেয়ে লাইট বলে হ্যাঁ আমি জিতে গিয়েছি, আমি সবচেয়ে শক্তিশালী, কারণ আমার কাছে ডেথ নোটও রয়েছে সাথে মিশার চোখও রয়েছে। আর তারপর সে অ্যাড্রেস পুড়িয়ে দিয়ে মিশার সাথে বসে থাকে। আর তখন সেখানে আবারও সিডো চলে আসে আর সে ওদের কথা শুনে আর সে ওই অ্যাড্রেস দেখে ফেলে এবং জেনে যায় যে তার ডেথ নোট ওই লস অ্যাঞ্জেলস রয়েছে স্নাইডারের কাছে। আর এরপর সে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা মেলোর আস্তানার সিন দেখতে পাই। তো তোমার এখন এখানে মনে হতে পারে যে স্নাইডার কেন লাইটকে তার ঠিকানা দেবে। অ্যাকচুয়ালি লাইট এখানে কি রাশি যে স্নাইডারকে মেসেজ করেছিল। তো যাই হোক ওদিকে মেলো ডেথ নোট দেখে বলে আমি শুধু দেখতে চাই যে এটা দিয়ে মানুষকে কতখানি কন্ট্রোল করা পসিবল। আর সিডো তখন ওখানে আসে এবং মনে মনে বলে তারা তো আমাকে এখনো দেখতে পাবে না, ওদের সাথে আমি কথা বলবো কিভাবে। আর সে স্নাইডারের দিকে যখন তাকায় সে বুঝতে পারে এই শালাই মনে হয় ওই ডেথ নোটের ওনার। ঠিক আছে, প্রথমে আমার মনে হয় ওকে ডেথ নোটে টাচ করাতে হবে। তো এরপর সিডো ওই ডেথ নোট মেলোর হাত থেকে নিয়ে স্নাইডারের মাথায় ফেলে। তো মেলো তখন বলে এটা কি হলো, ডেথ নোট আকাশে উড়ে উড়ে গেল। আর বস তখন বলে এটা একটা সাধারণ ডেড বুক না, এই ডেড বুক নাম লিখলে মানুষ মারতে পারে, এর কাছ থেকে তুমি আর কি আশা করো? এটা যদি হাঁটা চলাও করে, কথাও বলে কিংবা উড়েও, আমি সারপ্রাইজড হব না। তো এখানে স্নাইডার ভয় পেয়ে যায় আর বলে বস এই লোকটা কে, এত বাজে পোশাক, এটা কি মনস্টার? সে কে? সে কি নতুন লোক? সিডো বলে হালার বোধ আমি কোনো মানুষ নই, আমি একটা শিনিগামি। আর স্নাইডার তো তখন পুরো ভয় পেয়ে যায়। আর সিডো তখন স্নাইডারকে বলে তুমি যদি চাও মানুষ তোমাকে পাগল না ভাবে তাহলে বাকিদেরকেও ডেথ নোটটা টাচ করাও, তাহলে সবাই আমাকে দেখতে পাবে। তো এরপর স্নাইডার সবাইকে বলে তোমরা যদি এই ডেথ নোট টাচ করো তাহলে তোমরাও তাকে দেখতে পারবে, প্লিজ টাচ করো। তো তারা বলে ঠিক আছে নাও টাচ করছি। তো তারা টাচ করার সাথে সাথে সবগুলো ভয় পেয়ে যায় ওই শিনিগামি দেখে এবং সিডোর উপর আন্ধাধুন গুলি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই তারা থেমে যায়। আর সিডো তখন বলে তোমরা মানুষরা তো আমাকে মারতে পারবে না, তাই কোনো লাভ নেই। আর তাদের বস বলে মনে হয় সে সত্যি শিনিগামি, সেই ফেরেস্তা, সে আসল শিনিগামি, এতে কোনো সন্দেহ নেই, আমরা এখন কি করব? আর তারপর আমরা হোটেলের সিন দেখতে পাই। আর এদিকে লাইট বলে রিউক আমি আমার এই ডেথ নোটের ওনারশিপ ফরফিট করে মিশাকে দিচ্ছি, আর এখন আমি তোমাকে যার কাছে যেতে বলবো তুমি তার কাছেই যাবে, মানে রিউককে বলছে। রিউক বলে তুমি কি আবার তোমার ডেথ নোটের ওনারশিপ ফরফিট করতে যাচ্ছ? মিশা বলে হ্যাঁ, কিন্তু এতে তো লাইট তোমার মেমোরিজ চলে যাবে। লাইট বলে মিশা তুমি তোমার ডেথ নোটটা জাস্ট আমার কাছে দিয়ে রাখবে, ওনারশিপ ফরফিট করলেও ডেথ নোট যদি আমার বডির সাথে লেগে থাকে আমার মেমোরি কখনোই যাবে না, আমার সব স্মৃতি থাকবে, কিন্তু তোমার যতগুলো পেজ দরকার এই ডেথ নোটের সেগুলো তুমি তোমার কাছে রেখে দিতে পারো যাতে তুমি ব্যবহার করতে পারো। মিশা বলে আচ্ছা ঠিক আছে, আর মনে রেখো মিশা তুমি এখানকার কিরা, তুমি কি এটা করতে পারবে? মিশা বলে হ্যাঁ পারবো, ঠিক আছে, কিন্তু তোমার প্ল্যান কি? লাইট বলে আমি শুধুমাত্র এটা বলতে চাই যে কোনো যেন ভুল না হয়। আর এরপর আমরা মেলোর সিন দেখতে পাই। এখানে সিডো চকলেট খাচ্ছিল, মানে এই শালার আবার চকলেট খাওয়ার পিনিক। তো মেলো তাকে জিজ্ঞেস করে আমি যদি এই ডেথ নোট ছিঁড়ে ফেলি বা পুড়িয়ে ফেলার চেষ্টা করি তাহলে এই পর্যন্ত যে কয়জন এই ডেথ নোটটা টাচ করেছে সবাই মারা যাবে, এটা কি সত্যি? সিডো বলে এটা একদমই ঢাপড়া মিথ্যা কথা, হয়তো কোনো শিনিগামি দুষ্টিম করে এটা লিখেছে, হয়তো ভেবেছে যে মানুষের সাথে একটু মজা করা যাক, এই রুলস গুলো একদম নকল। আর তোমাদের মনে আছে এটা কিন্তু লাইট নিজে অ্যাড করেছিল, আর সেই ডেথ নোটটাই ধরা পড়েছিল আর কি পুলিশের হাতে, আর পুলিশের হাতে ডেথ নোটটাই তো এখন মেলোর হাতে। তো যাই হোক মেলো তখন এটা শুনে মনে মনে বলে হ্যাঁ আমি এই 13 রুলস এর ব্যাপারটা যে কোনো মানুষকে দিয়ে এই নোটবুক ইউজ করিয়ে সত্যতা বের করতে পারবো, কিন্তু আমার প্রবলেম হলো এই সেম নোটবুকটাকে কিরার কাছে ছিল কিনা। আর যদি সেম এই নোটবুকটা কিরার কাছে থেকে থাকে তাহলে তো জানতো এই রুলগুলো ফেক, আর কিরা যদি
যদি জেনে থাকে এই রুলগুলো ফেক, তাহলে নিশ্চয়ই আসল কিরা এই রুলস গুলোর খুব ভালো সুযোগই নিয়েছে, বিশেষ করে 13 দিনের রুলসের, যাকে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। তা না হলে ফেক রুলটা কেন লেখাবে? মানে চিন্তা করো, মেলেও কতখানি অ্যাডভান্স। ও অলরেডি বুঝে গিয়েছে যে হয়তো কিরা পুলিশ পর্যন্ত এসেছিল এবং এই ডেথ নোটে যে 13 দিনের ঘটনাটা, এটা নিয়ে হয়তো কিরা বেঁচে গিয়েছে এবং হয়তো কিরা এখনো পুলিশের আশেপাশে রয়েছে। মানে এটা সন্দেহ করে না শেষ হল। আর এখানে মেলো সিডোকে বলে, সিডো তোমাকে তো কেউ দেখতে পায় না, তুমি বাইরে গিয়ে পাহারা দাও, তুমি আমাদের অনেক কাজে আসবে। সিডো তখন বলে, শালার মানুষ এটা এত খারাপ, আমার মতো একটা সিনিগামীকে কাজে লাগিয়ে দিল। আর ওদিকে ইয়ামাগামির কাছে কিরার কল আসে, আর সে বলে আমি কিরা বলছি। আর সে বলে ডেথ নোট যেটা জাপানিজ পুলিশের কাছে ছিল সেটা ক্রিমিনালরা চুরি করে নিয়েছে। চিফ ইয়াগামি বলে, হ্যাঁ, কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে তুমি কিরা? আর তখন অন্য দিক থেকে আওয়াজ আসে, কি প্রমাণ চান? যদি আমি ডেথ নোটটাই পাস করে দিই তাহলে কি প্রুফ হবে যে আমি কিরা? কিন্তু কোনো সমস্যা নেই, আপনি প্রুফ পাবেন আমি কিরা, সেটা খুব দ্রুতই। আর আমি আপনাকে আমার ডেথ নোটটা দিচ্ছি, কিন্তু এই ডেথ নোটটা আরো অনেক বেশি শক্তিশালী। আপনি এই ডেথ নোট হাতে থাকলে আপনি যাকে মারতে চান তার নাম খুব সহজেই জানতে পারবেন শুধুমাত্র চেহারা দেখে। বুঝতে পেরেছেন? আর এখানে আমরা দেখতে পাই মূলত এগুলো মিশা লেখছে, আর সেখানে সবাই কিন্তু এটা শুনতে পাচ্ছিল। তো কিরা তখন বলে, মনোযোগ দিয়ে শুনো, আমি প্রমাণ করছি আমি কিরা। আর সেই হিসেবে 10 নভেম্বর রাত 11:49 যাদের ইনফরমেশন আমার কাছে আসে সেসব মাফিয়া মেম্বার মারা যাবে। আর আমি FBI এবং বাকি সব অর্গানাইজেশন ইউজ করছি এসব ডাটা বের করার জন্য, আর তারা সবাই ওই সময় মারা যাবে। আর আমি আগেই তাদের সবার নাম ডেথ নোটে লিখে দিয়েছি, সেটি আর চেঞ্জ হবে না। আর আমি এটাও জানি ওই শয়তানদের হাইড আউট কোথায়, মানে মেলোদের আস্তানা কোথায়। আর এই সমস্ত ইনফরমেশন ডেথ নোটের সাথে আমি পাঠিয়ে দেব। আর অন্যভাবে বললে 10 নভেম্বর রাত 11:49 তোমার জন্য সবচেয়ে বেস্ট চান্স হবে তোমার নোটবুকও হাতে পাওয়ার। আর তারপর লাইট সবাইকে জিজ্ঞেস করে আমাদের এখন কি করা উচিত। মানে লাইটে কিন্তু মিশাকে ওইদিকে কিরা সাজিয়ে উল্টো ওই পুলিশকে অফার দিচ্ছে, মানে লাইটের অফারই লাইট দেওয়াচ্ছে। তো লাইট বলে, কিরার কথা অনুযায়ী যদি সকল মাফিয়া মেম্বার ওই রাতে মারা যায় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো সুযোগ। আমি এটা বলছি না যে কিরার প্ল্যান আমাদের মানা উচিত, কিন্তু প্ল্যানটা অনেক ভালো। রিয়ক বলে, একদম ঠিক বলেছ। আর এরপর আমরা দেখতে পাই কিরার ওই ডেথ নোট চিফ ইয়াগামি এবং সবার হাতে চলে এসেছে এবং তারা সবাই যখন টাচ করে প্রথমবারের মধ্যে তারা রিয়ককে দেখতে পায়। তারা কিন্তু র্যামকে দেখেছিল, কখনো রিয়ককে দেখেনি। তো এখানে ইডে নামে যে একজন রয়েছে সে বলে, আমরা কিভাবে জানবো যে মাফিয়ারা সত্যি মারা গিয়েছে? কোনো কনফার্মেশন তো থাকা উচিত। তখন মানসুরা তখন বলে, ইডে তুমি অ্যান্সারটা জানো, আমাদের শিনিগামীকে সাথে নিয়ে যেতে হবে এবং তার সাথে আইডিল করতে হবে যাতে আমরা তাদেরকে মারতে পারি। তো এখানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, মিশা যেটা করেছে, ওই আস্তানার হয়তো যে কয়টা ভিলেনের তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবল রয়েছে সেই ভিলেনদের নাম বা ছবি দেখে মিশা করেছে কি অরিজিনাল নামগুলো অলরেডি সিপি আগামীর হাতে যে ডেথ নোটটা রয়েছে সেটার মধ্যে লিখে দিয়েছে। তো এখন সিপি আগামীর ডেথ নোটে ভিলেনদের নাম তো রয়েছে, বাট সে তো আর চেনে না কোনটা কে। তো সিপি আগামী এখন যদি খালি শিনিগামীর সাথে আইডিল করে তাহলে কিন্তু সে চেহারা দেখলেই ওই সন্ত্রাসীগুলো অটোমেটিক্যালি মারা পড়বে। মানে আমার এই পর্যন্ত এটাই মনে হচ্ছে, কিংবা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই কথা শোনার পরে চিফ ইয়াগামি বলে আমি আইডিল করব, কিন্তু মনসুরা বলে না চিফ আপনি না, আমার আইডিল করা উচিত। চিফ বলে না, এটা আমারই করা উচিত, আমি একেবারে বেপরোয়া ভাবে নোটবুকটা দিয়ে দিয়েছিলাম, এটা আমার রেসপন্সিবিলিটি ওই নোটবুকটা ফিরিয়ে আনার। আমি ডেথ নোট ইউজ করে ওই ক্রিমিনালদের মারবো, আর তার 13 দিন পর এমনিতে আমি মারা যাবো। আমি চাই না তোমরা কেউ মারা যাও। আর লাইট তখন আমাকে আবারও সারপ্রাইজ করে, ও বলে যে আমার বাবা যদি ডেথ নোটের নাম লিখে তাহলে 13 দিন পর আমার নিজেই ওকে মারতে হবে, তা না হলে তো রুলটা ভুয়া প্রমাণিত হবে। এবং লাইট এরিয়াতে নজর রাখছিল এবং সে বলে সবকিছু কি রেডি? ডেপুটি ডিরেক্টর ইয়াগামি, এখন সময় হয়ে গিয়েছে শিনিগামির সাথে আইডিল করার। তো এরপর চিফ রিয়ককে বলে চলো আইডিল করি। তো এরপর রিয়ক করে কি চিফকে শিনিগামি আই দিয়ে দেয় তার অর্ধেক জীবনের বিনিময়ে। তো চিফ শিনিগামি আই পেয়ে যায়। আর লাইট বলে তোমার কাছে শিনিগামি আই যেহেতু চলে এসেছে তাহলে তুমি ক্রিমিনালদের ফটোগ্রাফ যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম তাদের সেখানে তাদের নাম এবং লাইফ স্প্যান কি দেখতে পাচ্ছ? শিব বলে হ্যাঁ পাচ্ছি। আর তখন লাইট বলে এদের মধ্যে যদি কারো নাম উধাও হয়ে যায় তাহলে বুঝতে পারবে সে তখনই মারা গিয়েছে, আর তারপর তোমাকে ভেতরে যেতে হবে আর সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করো। তো এরপর যখন 11:49 বাজে তখনই তারা সবাই হার্ট অ্যাটাকে মারা যায় এবং ছবি থেকে তাদের নাম উধাও হয়ে যায়। তো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, আমি যেটা বলেছি সেটাই। মিশা আগে থেকেই তার শিনিগামি আইস দিয়ে এইসব সন্ত্রাসীদের ইন্টারনেট থেকে ছবি বের করে ডেথ নোটের নাম অলরেডি লিখে রেখেছিল। আর এখন বর্তমানে ডেথ নোট যেহেতু আমাদের চিপের হাতে রয়েছে, সে যখন ফেস টু ফেস দেখেছে ডাইরেক্ট মারা গিয়েছে, মানে এরকম একটা কিছু হবে আর কি। তো যাই হোক, এরপর চিপ তাদেরকে অর্ডার দেয় ভেতরে যাওয়ার, আর তারা সবাই মিলে মেলোর আস্তানায় ঢোকে। আর মেলো দেখে তার বেশিরভাগ লোকই অলরেডি মারা গিয়েছে, শুধুমাত্র 2 জন লোক বেঁচে রয়েছে। আর মেলো তখন মনে মনে বলে আমার প্ল্যান তো একদম পারফেক্ট ছিল। আর সিডো এখানে কি করছে? ওর তো কথা ছিল বাইরে পাহারা দেওয়ার, কিন্তু আমরা দেখতে পাই আমাদের রিয়ক সিডোর চেয়ে শক্তিশালী। সে রিয়ককে মুখ চেপে ধরে রেখেছে এবং বলে শান্ত হও, আর তুমি কিছুই করবে না, তুমি যদি কিছু না করো তাহলেই তোমার জন্য ভালো, তোমার ডেথ নোট দ্রুত তোমার কাছে ফেরত আসবে। তো এরপর মেলো সেখান থেকে পালাতে থাকে আর সে তার বাকি 2 মেম্বারকে বলে রয়েড স্নাইডার ওই নোটবুক রডের কাছে নিয়ে আসো। তো দ্রুত সেটা করে কি মনিটর রুমে নিয়ে আসে এবং ডেথ নোট ওঠায়, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর সেখানে স্মোক দিয়ে ওদেরকে আটকানোর চেষ্টা করে। আর ওরা তখন ফায়ার ব্যাক করে, কিন্তু পুলিশ ওদের উপর উল্টো ফায়ার করে এবং ওদেরকে আহত করে দেয়। আর
তারপর ডেথ নোট মাটিতে পড়ে যায় এবং ফাইনালি আমেরিকান পুলিশ ডেথ নোট পেয়ে যায়। আর এখানে উল্লেখ্য এই পুরো ঘটনাটা কিন্তু আমেরিকাতে হচ্ছে। তো যাই হোক, এরপর তারা এলকে রিপোর্ট করে যে আমরা ডেথ নোট পেয়ে গিয়েছি, আমরা সেটা নিয়ে ফিরে আসছি। লাইট বলে না, এখনই না, আমরা এখনো মেলোকে পাইনি, মেলোকে ধরতে হবে, ও হয়তো ওখানেই লুকে রয়েছে। আর আমরা যেহেতু এত দূরে এসে গিয়েছি, এই মাস্টার মাইন্ডকে তো আমাদের ধরতেই হবে, আমরা ঝামেলা শেষ করে দেবো, সাবধানে ওকে ধরে নিয়ে আসো। তো এখানে চিপ করিকে একটা রুমের ভেতরে আসে আর তখনই বিল্ডিং এর ভেতর বিস্ফোরণ হয় আর তার সামনে থেকে চিপ মেলোর আওয়াজ শুনতে পায় এবং সে বলে নড়বে না, আমি এই পুরো জায়গায় বোম লাগিয়ে দিয়েছি, আর এই মাত্র যে বোমটা ফাটালাম এটা জাস্ট একটা ওয়ার্নিং ছিল, এর পরের বার আমি পুরো বিল্ডিং উড়িয়ে দেবো, আমি যা বলছি তাই করো। আর তখন মেলো চিপকে তার সকল অস্ত্র ফেলতে বলে আর বলে আচ্ছা ইয়াগামি, তুমি অনেক সাহসী, তুমি আবার এখানে এসেছো, আমার আসলে ভুল হয়েছে, তোমাকে আগে মেরে ফেলা উচিত ছিল, আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার আবার মোলাকাত হবে আর ডেথ নোটটা আবার চাইতে হবে, মানে ওই পুলিশরা তো ডেথ নোট অলরেডি নিয়ে গিয়েছে, কিন্তু আমাদের চিপের কাছে যে আরেকটা ডেথ নোট এটা সম্পর্কে মেলোর আইডিয়া নেই। তো যাই হোক, চিপ তো এখন শিনিগামি আইস ইউজ করে মেলোর আসল নাম দেখে, যে ওর নাম হচ্ছে মিহাইল কিল। তো চিপ বলে তোমার আসল নাম হলো মিহাইল কিল, রাইট? এটা শুনে মেলো তো পুরো শকড হয়ে যায়। সে বলে তুমি এটা কিভাবে জানো? লাইট বলে বাবা খুব ভালো, এইভাবে এগোতে থাকো। আর চিপ বলে তুমি এবার হার মেনে নাও মেলো, তুমি সারেন্ডার করে দাও, আমরা তোমাকে মারবো না। লাইট তখন খেপে যায়, বাবা তুমি কি করছো, পাগলামি করো না, ওকে মেরে ফেলো। কিন্তু অ্যাকচুয়ালি হয়তো এখানে লাইটের সাথে চিপের ডাইরেক্ট কোনো কানেকশন নেই, শুধুমাত্র লাইট শুনতে পাচ্ছে কথা, বাট লাইট যেটা বলবে সেই ডিরেকশন হয়তো চিপ শুনতে পাচ্ছে না। তো চিপ তখন নোটবুক খোলে এবং বলে তুমি তো জানোই ডেট বুক কিভাবে কাজ করে, তাই না? আমি এখানে শুধুমাত্র এখন তোমার নাম লিখবো আর তুমি মারা যাবে, তো এর জন্য ডেটোনেটরটা ফেলে দাও, মানে বোমের রিমোট, আর নিজের হাতে উপরে তোলো। তো এরপর চিপ করে কি মেলোর ফার্স্ট নামটা মিহাইল লিখে দেয় আর বলে তোমার লাস্ট নাম লেখার বাকি, আর এটা লিখলে তুমি 1 সেকেন্ডেরও কম সময় লাগবে তোমার মরতে, তো কোনো চালাকি করো না। লাইট তখন মনে মনে বলে বাবা তুমি কত ব্রোকা, দ্রুত নামটা কেন লিখতে পারছো না? মেলো বলে সরি, আমি তোমাকে মারতে চাইছিলাম না, কিন্তু ইয়াগামি তুমি এর আগে ডেথ নোটে কাউকে মারোনি তাই না? আর সাইডে ওর একজন মেম্বার ছিল এবং সে এসে ইয়াগামের পিঠে শুট করতে থাকে আর সেখানের একটা গুলি ইয়াগামি লেগে যায় এবং সে নিচে পড়ে যায়। কিন্তু তখনই আশেপাশে বাকি সব পুলিশ অফিসার চলে আসে, কিন্তু পুলিশ অফিসার ইয়াগামের কাছে আসার আগে ওরা করে কি ডেথ নোটটা চিপের কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু চিপ অনেক শক্তভাবে সেটা ধরেছিল। তো এখানে মেলো করে কি তার ফেস কভার করে ওটা নেওয়ার চেষ্টা করে, আর ওদিকে অফিসার এসে দেখে যে মেলোর একটা মেম্বার চিপকে প্রায় মারতেই যাচ্ছিল আর তখনই সে তাকে শুট করে সরিয়ে দেয়। আর মেলোকে বলে মেলো তোমার খেলা শেষ, তোমার হাত উপরে তোলো, কিন্তু মেলো তখনই বোমের ডিটোনেটর চেপে দেয়, পুরো বিল্ডিং এ বিস্ফোরণ হয় এবং এখানে সবার 12টা বেজে যায়। আর লাইট এদেরকে দেখছিল, কিন্তু তখনই সকল ক্যামেরা ধ্বংস হয়ে যায়। আর লাইট বলে সালামজাদা পালিয়ে গেল, আমি বারবার বলেছিলাম ওকে মেরে ফেলতে। আর এরপর আমরা হসপিটালের সিন দেখতে পাই, লাইট এখানে কিছুটা নার্ভাস ছিল, সে বলছিল বাবা মারা যেও না। চিপ বলে লাইট মরার আগে একটা বিষয় নিয়ে আমি অনেক খুশি। লাইট বলে আমি অনেক খুশি যে তোমার খুব বেশি কিছু হয়নি। চিপ বলে লাইট আমার কাছে এখন শিনিগামি আই রয়েছে, আমি ওই শিনিগামি আই দিয়ে রিওকের কথা অনুযায়ী যে ব্যক্তি ডেথ নোটের মালিক বা ডেথ নোট ইউজ করে তার লাইফ স্প্যান আমি দেখতে পারবো না, বাকিদেরটা দেখতে পারবো, কিন্তু আমি তোমার লাইফ স্প্যান দেখতে পাচ্ছি, এর মানে তুমি কিরা নাও। এটাই আমার লাইফের সবচেয়ে বড় খুশি, তোমার উপর যে সন্দেহটা ছিল সেটা একটা মিথ্যা সন্দেহ ছিল, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। মনসুরা তখন বলে হ্যাঁ চিপ, এটা নিয়ে আসলে কখনোই চিন্তা করার কোনো কারণই ছিল না, আর এটাই তো লাইটের খেলা, লাইট এরকম একটা কিছু হবে সেটা জেনেই তো লাইট আগে থেকে ওনারশিপ ফরফিট করে দিয়েছিল যাতে ওর লাইফ স্প্যানটা দেখা যায়, আর এই কারণে ওর লাইফ স্প্যান এখন দেখা যাচ্ছিল। তো লাইট এখানে বলে বাবা প্লিজ এমন কথা বলো না, আর সে মনে মনে বলে এটাও জরুরি, কিন্তু এর চেয়েও জরুরি কাজ আমাকে এখন করতে হবে, আমাকে যে কোনো ভাবে মেলোর নাম বাবার হাত দিয়ে এই ডেথ নোটে লিখাতে হবে সে মারা যাওয়ার আগেই। চিপ তখন বলে আমাকে ক্ষমা করো, আমি ওকে মারতেই পারিনি। লাইট তখন মনে মনে বলে আমি বাবাকে কিভাবে বলি যে এখন আর লিখলে কাজ হবে, কিন্তু কিভাবে বলি আমি, কিন্তু না তো বললে খারাপও লাগবে না, দাঁড়াও আমি এটা বলবো কিভাবে, হ্যাঁ আমি এটা যদি রেগে বলি বা চিৎকার করে রাগে বলি, নিরাশ হয়ে বলি, তাহলে কেউ আমার উপর সন্দেহ করবে না। তো এরপর লাইট বলে বাবা প্লিজ আপনি ওর নামটা এখনই লিখে দিন, আপনাকে এটা করতেই হবে, আমরা এইভাবে ওর কাছে হাঁটতে পারি না প্লিজ। কিন্তু তখনই দেখা যায় চিপ মারা যায় আর তার শেষ শব্দ হলো লাইট লাইট, আর লাইট এখানে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, মানে চিপ ইয়াগামি যদি এখানে মেলোর হাতে না পড়তো তাহলে সে লাইটের হাতে মরতো, তার কষ্ট আরো বেশি হতো, আমরা আরো বেশি কষ্ট পেতাম। তার নিজের সাথে তার বোন বাবাকে মারবে একটুও পারবে না, এবং এখন লাইট যে কথা বলবে এটা শুনে তুমি আবারও অবাক হয়ে যাবে। লাইট বলে বাবা তুমি মারা যেও না, তুমি কিভাবে মরতে পারো বোকা কোথাকার। তো এখানে সবাই কাঁদে, তাদের সবার অনেক খারাপ লাগছিল, লাইটও কাঁদছিল, তবে ওর বাবার জন্য খারাপ লাগছিল না, ওর খারাপ লাগছিল ডেথ নোটটার মেলোর জন্য। তো এরপর এখানে হেডকোয়ার্টার সাদের সিন আমরা দেখতে পাই, সবাই মেলোর ডেথ নোট টাচ করে দেখে এবং সবাই এরপর সিডোকে দেখতে পায়। তো লাইট বলে তুমি ওই শিনিগামি তাই না যে এই ডেথ নোট ফেরত নিতে এসেছো? সিডো বলে হ্যাঁ। আর লাইট তখন বলে দেখো যদিও এই ডেথ নোটটা কিরা ইনভেস্টিগেশনের জন্য অনেক প্রয়োজন, কিন্তু আমাদের এর জন্য একটা ডেথ নোট হলেই হবে, তুমি তোমার ডেথ নোট নিয়ে যেতে পারো। আর এখানে লক্ষ্য এইটাই কিন্তু সেই প্রথম ডেথ নোটটা ছিল যেটা লাইট সর্বপ্রথম পেয়েছিল, আর এটাতে লাইটের বিরুদ্ধে সমস্ত রেকর্ড রয়েছে, মানে লাইটের হাতের লেখা, লাইট কার কার নাম লিখেছে। তো এটা ফেরত পাঠিয়ে দিয়ে লাইট আরো নিশ্চিন্ত হয়ে যায় আর সিডো ওই ডেথ নোট নিয়ে চলে যায়। আর রিওক মনে মনে বলে যারা এই ডেথ নোট ইউজ করে তাদের কপাল সবসময় খারাপই হয়, কিন্তু বেচারা চিপ ইয়াগামি সেও ডেথ নোটের মালিক হয়েছিল এবং শিনিগামি আইস নিয়েছিল, কিন্তু সে
যখন মারা যায় তখন সে একটা ভালো নিউজ পেয়ে যায় যে তার ছেলে কিরা নয়, এই জন্য বেশ খুশি নিয়ে সে মারা গিয়েছে, যেটা অনেক ভালো ব্যাপার। তো আমার মতে চিফ ইয়াগামি কোনো অভিশপ্ত ছিল না, অন্তত লাইটের মতো। তো যাই হোক, এখানেই এপিসোড নাম্বার হচ্ছে তোমার 29 শেষ হয়ে যায়। এবার চলো এপিসোড নাম্বার 30-এ যাই। তো এরপরে এপিসোড নাম্বার 30-এর শুরুতে আমরা নিয়ারের হেডকোয়ার্টারের সিন দেখতে পাই, যেখানে নিয়ারের দলের যে লোক রয়েছে কমান্ডার রেস্টার, সে বলে নিয়ার এখন সময় হয়ে গিয়েছে, তুমি আমাকে এই কেসের ব্যাপারে তোমার যে চিন্তা ভাবনা সেটা সম্পর্কে আমাকে বলো। নিয়ার বলে আচ্ছা ঠিক আছে। এখনকার যে কিরা, সে এক নম্বর একটা বোকা, সে এত সহজে জাপানিজ অফিসারদেরকে তার যে ব্যক্তিগত ডেথ নোটটা দিয়ে দেবে, এটা দেখে আমার মনে হচ্ছে কিরা কোনোভাবে জাপানিজ টাস্ক ফোর্সের সাথে যুক্ত রয়েছে। বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি, তোমরা গত পর্বে দেখেছো লাইট কিন্তু মিশার মাধ্যমে আরেকটা ডেথ নোট জাপানিজ অফিসারকে দিয়ে দেয়, যেটার মাধ্যমে কিন্তু লাইটের বাবা শিনিগামি আইস নেয়। তো কিরার কি দরকার রয়েছে এই ডেথ নোট দেওয়ার, বা কিরা জানবে কিভাবে যে ডেথ নোটটা ওদের এখন দরকার হবে, এসব কথা তার বাইরে যাচ্ছে না। তো এর জন্য 2-4 মিলে নিয়ার ধরে নেয় যে জাপানিজ টাস্ক ফোর্সের মধ্যেই কিরা যুক্ত রয়েছে। তো এটা শুনে কমান্ডার রেস্টার বলে যুক্ত রয়েছে, এটা কিভাবে হতে পারে? নিয়ার বলে হ্যাঁ, আর আমার ধারণা যদি সত্যি হয় তাহলে বর্তমানে সেকেন্ড এল হিসেবে যে রয়েছে ওই মূলত কিরা। রেস্টার বলে এটা কিভাবে হতে পারে, তুমি কি সিরিয়াস? নিয়ার বলে হ্যাঁ, তবে আমি যদি সত্যি কথা বলি আমি সিরিয়াস হলেও আমি শুধুমাত্র 7% শিওর। তবে কমান্ডার রেস্টার, তুমি কি জানো যে কোনো তদন্ত চলাকালীন সময় আমাদের কিছু অনুমান বানাতে হয়, যদি আমরা ভুলও হই তাহলে তো জাস্ট সরি বলে দেবো, কিন্তু যদি সঠিক হয় তাহলে আমরা ক্রিমিনালকে ধরতে পারবো। আর অন্যদিকে আমাদেরকে বলা হয় যে জাপানে ক্রাইম রেট অনেক কমে গিয়েছে। এক বাচ্চা বলে আমার বাবা মাকে বলেছিল যদি আমি কোনো খারাপ কাজ করি তাহলে আমার নাম ইন্টারনেটে ছবি সহ দিয়ে দেওয়া হবে, তাহলে কিরা আমাকে মেরে ফেলবে। আর এরপর আমরা এক পুলিশ স্টেশনের সিন দেখতে পাই, যেখানে এক পুলিশ অফিসার অপরাধীকে তার নাম জিজ্ঞেস করে। ওই অপরাধী তখন বলে আপনি আমাকে যা ইচ্ছে তাই জিজ্ঞাসা করুন, যা ইচ্ছে তাই করুন, আমি আমার নাম বলতে পারবো না। এবং বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে দুনিয়াতে মানুষ তার নামও বলতে চায় না। আর এরপর আমরা একটা স্কুল ল্যাবের সিন দেখতে পাই, যেখানে একটি বাচ্চা বাকি বাচ্চাদেরকে বলছে তোমরা যদি আমাকে বিরক্ত করো আমি কিন্তু ইন্টারনেটে তোমাদের সকলের নাম দিয়ে দেবো, তাহলে কিরা তোমাদের শাস্তি দেবে। আর এরপর আমরা দেয়ালে লেখা দেখতে পাই প্লিজ কিরা খারাপ লোকদের মেরে ফেলো। আর অন্যদিকে আমরা লাইটের বাড়ির সিন দেখতে পাই, চিফ ইয়াগামির মৃত্যুর পর লাইটের মা আরো বেশি ডিপ্রেশনে একা হয়ে গিয়েছে, সে অনেক মন খারাপ করেছিল। আর অন্যদিকে আমরা সাকুরা টিভির এক টিভি শোতে কিরা কিংডমের সিন দেখানো হয়, মানে কিরাকে নিয়ে আর কি এই অনুষ্ঠানটা, যেখানে সাকুরা টিভির যে ডিরেক্টর ডামে গাবো মাঝখানে 5-7 বছর চলে গিয়েছে, দাঁড়িয়ে রেখে দিয়েছে, সেই টিভি শোটা হোস্ট করছিল। এবং সে বলে কিরাই বিচারক, এবং এটাই সত্য যে কিরা আমাকে স্পোক্স পার্সন হিসেবে বাছাই করেছে। এজন্য হয়তো কিছু মানুষ আমাকে মারার চেষ্টা করবে, কিন্তু আমি আমার প্রাণ ঝুঁকিতে ফেলতে প্রস্তুত। আর তারপর আমরা নতুন জাপানিজ টাস্ক ফোর্স হেডকোয়ার্টারের সিন দেখতে পাই, তারা বলে কিরা কিংডম কি বাজে একটা নাম দিয়েছে অনুষ্ঠানের, কিন্তু ডামেগাবো অনুষ্ঠানে বলতে থাকে কিরাকে ধরা কোনো অপরাধের চেয়ে কম নয় এবং একে অপরাধ হিসেবে মানা উচিত। আইজাবা বলে সবার আগে তো আমার মনে হচ্ছে এই ডামেগাবো শালাকে মেরে ফেলা উচিত। আর ওদিকে ডামেগাবো বলে যদি কেউ কিরাকে ধরার চেষ্টা করে পুলিশের উচিত তাকে ধরা। আর এদিকে মনসুরা বলে প্রেসিডেন্টের মিটিং শুরু হতে চলেছে, আমেরিকার প্রেসিডেন্টের। তো এখানে আমরা আমেরিকান প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন দেখতে পাই, আর মনসুরা তখন রিয়ককে একটা আপল দেয়। আর এদিকে আমরা দেখি প্রেসিডেন্ট বলছিল যে অ্যানাউন্সমেন্ট পুরো দুনিয়া শুনতে পাবে। রিয়ক তখন মনসুরাকে বলে তুমি তো সবসময় টিভি দেখতে থাকো তাই না, তোমার আর কোনো কাজ নেই। এ কথা শুনে মনসুরার রাগ হয় আর করে কি রিয়কের হাত থেকে আপেলটা আবার নিজে নিয়ে খাওয়া শুরু করে দেয়, মানে আমার নামে দুর্নাম করলে কেন। আর ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট বলা শুরু করে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিরার কথা মানছি, আমরা তার রাস্তায় আসবো না। তো এই কথা শুনে পুরো সংবাদ মিডিয়া অবাক হয়ে যায়। মিডিয়া তখন উঠে দাঁড়িয়ে বলে এটা কিভাবে হতে পারে। লাইট তখন মুখে বলে এটা তো ঠিক নয়, কিন্তু মনে মনে বলে ইয়েস আমি দেখছি আমেরিকার প্রেসিডেন্ট আমার হাঁটুর নিচে চলে এসেছে। আর ওদিকে সব সাংবাদিকরা বলছে মিস্টার প্রেসিডেন্ট আপনি কি বলতে চাচ্ছেন, কিরাই কি বিচারপতি হয়ে গিয়েছে? প্রেসিডেন্ট বলে বিচারপতি না, আমি এমন কিছু বলিনি, আমি শুধু বলছি যে সমস্ত ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর এটা শুধু আমেরিকার ক্ষেত্রে হচ্ছে না, পুরো দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্রিমিনাল অ্যাসোসিয়েশন ধ্বংস হয়ে যাচ্ছে এবং কিরার বিরুদ্ধে যে যাবে সেই মারা পড়বে। আমি জানি কিরা বিচারপতি নয়, কিন্তু কিরার বিরুদ্ধে কোনো অ্যাকশনও আমরা নেব না। তো সাংবাদিকরা তখন বলে এটা তো বোকার মতো কথা, আপনি ইনডাইরেক্টলি অ্যানাউন্স করছেন যে আপনি কিরার পক্ষে রয়েছেন, আমাদের প্লিজ এটা এক্সপ্লেন করুন। কিন্তু প্রেসিডেন্ট আর কোনো কথা না বলে চলে যায়। আর এরপর বাকি লোকেরা প্রেসিডেন্টকে বিভিন্ন কথা শোনাতে থাকে। আর এদিকে আইজাবা বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে কথা বলতে পারে। তখন মনসুরা বলে আমি একটা সিরিয়াস প্রশ্ন করতে চাই, যদি তোমরা নিজেদের মনকে জিজ্ঞেস করো তাহলে তোমাদের কি মনে হয় না যে কিরা ভালো কাজ করছে? আইজাবা আর ইডে তখন রেগে গিয়ে বলে মনসুরা তুমি কি বলতে যাচ্ছ, কিরা ভালো? মনসুরা বলে না না আমি সেটা বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি কিরা পুরোপুরি খারাপও নয়, কিংবা আমি জানি না, তবে কিরা নিজের মতো করে খারাপ মানুষের সাথে লড়াই করার চেষ্টা করছে। আর যারা ভালো মানুষ তাদের জন্য এই দুনিয়া কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। আইজাবা তখন বলে না তুমি ভুল মনসুরা, মানুষ শান্তিতে বাঁচতে পারছে না, সবাই ভয়ে বেঁচে রয়েছে, এটাকে তুমি শান্তি বলতে পারো না। মনসুরা বলে হ্যাঁ এটা আমি জানি, কিন্তু আমি তো তাদের পক্ষ থেকে এই কথা বলছি যাদেরকে কিরা বাঁচিয়েছিল, যারা কিরাকে সেভিয়র বলে। আর যদি আমি আবার নিজের কথা বলি আমি অনেক দুর্বল, আমি একজন সাধারণ ডিটেকটিভ, আমি কিরাকে ধরার এক্সপেক্টও করি না, কিন্তু আমি জানি সে যদি আমার সামনে আসে তাকে অ্যারেস্ট করতে হবে, এটা আমার জবের অংশ। আর এখানে লাইট বলে মনসুরা তুমি কিছুই ভুল বলছো না। আইজাবা বলে লাইট তুমিও? লাইট বলে লাইট তখন বলে কিরা নিজেও জানে
যে ও ভুল কিছু করছে না, বা ভুল কিছু করে হলেও ও ভালো কিছুই করছে, এবং আমার কাছে মনে হয় ও নিজের প্রাণের জীবনের বিনিময়ে হলেও দুনিয়াকে বদলাতে চায়। আর এর জন্য কিরা এই রাস্তায় বেছে নিয়েছে, ন্যায় বিচারের রাস্তা। আর আমার মনে হয় কিরাও এটাই ভাবে। আর কিরা ঠিক না ভুল এটা ভাবা আমাদের কাজ নয়, আমাদের ভাবতে হবে কিরাকে ধরতে হবে। আর সে যদি ধরা পড়ে যায় তাহলে সে খারাপ, আর কিরা যদি এভাবে বাইরে থাকে সে দুনিয়াতে রাজত্ব করবে এবং সেই বিচারপতি হয়ে যাবে। আর তারপর আমরা নিয়ারের হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। আর তারা বলে এখন আমাদের কি হবে? নিয়ার বলে শুধুমাত্র আমাদের কি থামিয়ে দেওয়া হবে, কারণ প্রেসিডেন্ট নিজেই মুরগি প্রমাণিত হয়েছে। সে মুরগি প্রমাণিত না হলেও 1 নম্বরে ভৃতু প্রমাণিত হয়েছে। আর নিয়ার মনে মনে বলে একটা প্রেসিডেন্ট এটা কিভাবে বলতে পারে, মানে সে কিরাকে অ্যাকসেপ্ট করে নিল, এটা কি ভালো হবে? আর এরপর আমরা লিটনের বাড়ির সিন দেখতে পাই। মানে এটা হচ্ছে নিয়ারের দলের একজন পার্সন, আর সে গোসল করছিল। আর সে গোসল শেষ করে যখন বাইরে আসে তখনই তার সামনে মেলো দাঁড়িয়ে থাকতে দেখে। সে গান পয়েন্ট করে ওর উপর। আর এদিকে কমান্ডার রেস্টার সিসিটিভিতে এটা দেখে বলে দেখো নিয়ার, আমরা দেখতে পাই মেলো নিটোরারের সাথে পিস্তল থেকে ওদের হেডকোয়ার্টারে আসছে। তো রেস্টার জিজ্ঞেস করে আমরা এখন কি করব? নিয়ার বলে কোনো সমস্যা নেই, ওকে আসতে দাও। আর এরপর তারা ভেতরে চলে আসে। আর সবাই যখন মেলোর উপর বন্দুক তাক করে নিয়ার বলে সবাই তোমাদের বন্দুক নিচে নামাও, এখানে রক্তপাত করার কোনো মানেই হয় না। কিন্তু ডিটেকটিভ তখন বলে আপনি তো জানেনই নিয়ার, মেলো আমাদের বাকি সব পার্টনারদেরকে মেরে ফেলেছে। নিয়ার বলে আমি মানছি ও মেরেছে, কিন্তু তারপরেও বন্দুক নামাও। আর আমাদের মেন উদ্দেশ্য এখানে কিরাকে ধরা, মেলোকে মেরে আমাদের কোনো লাভ নেই। এরপর রেস্টার তার বন্দুক নিচে নামায়। আর মেলো তার বন্দুক নামিয়ে বলে কি হয়েছে নিয়ার, তুমি যেমনটা চেয়েছিলে তেমনটা কি হয়েছে? নিয়ার বলে হ্যাঁ, এর মানে তুমি লিটনের সাথে কথা বলেই নিয়েছো যে যদি আমি কিরার ব্যাপারে কথা বলি তাহলে আমি জেনে গিয়েছি সে কে, আর তাও সেটা শুধুমাত্র তোমার জন্য। এটা শুনে মেলো আরো রেগে যায় এবং নিয়ারের উপর গান পয়েন্ট করে এবং বলে আমি তোমার পাজলের কোনো টুলস নই যে তুমি আমাকে ইউজ করবে, আমাকে ইউজ করে পাজল সলভ করবে, বুঝেছো? নিয়ার বলে মেলো যদি তুমি আমার উপর গুলি চালাও তাহলে চালাও। এরপর মেলো যখন ট্রিগার চাপতেই যাচ্ছিল তার আগে সামনে লিটনার চলে আসে এবং বলে মেলো শান্ত হও, তুমি যদি এখনই নিয়ারকে মেরে ফেলো তাহলে তোমাকে মারা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না, আর এতে কিরারই জিত হবে। আর তোমরা দুজন মারা গেলে কিরাকে কে ধরবে? মেলো বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো নিয়ার, আমি শুধুমাত্র তোমার কাছ থেকে আমার ফটোগ্রাফটা নিতে এসেছি যেটা তোমার কাছে রয়েছে। নিয়ার বলে হ্যাঁ এই একটা ফটোগ্রাফি, এটার একটা কপি রয়েছে আর কোনো কপি নেই। আর বাকি যারা তোমার চেহারা ব্যাপারে জানতো আমি তাদের সবাইকে টাকা দিয়ে চুপ করে দিয়েছি, তারা কোনোভাবে মুখ খুলবে না, ব্যাপারটা নয় মোটামুটি শিওর। তো এখন তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমাকে ডেথ নোট দিয়ে অন্তত মারা যাবে না। আর কিছু মেলো? মেলো তখন বলে নিয়ার আমি তোমার সাথে কাজ করতে চাই না। নিয়ার বলে হ্যাঁ আমি জানি। আর মেলো তখন বলে কিন্তু তুমি আমার ছবি ফিরিয়ে দিয়েছো, এই জন্য এর বদলে আমি তোমাকে কিছু দিতে চাই, কিছু ইনফরমেশন দিতে চাই। ওই ডেথ নোটটা একটা শিনিগামীর এবং শিনিগামীরা ডেথ নোট দেয় এবং ওই ডেথ নোটে যে টাচ করে সে শিনিগামীকে দেখতে পায়। রেস্টার বলে এটা কি ধরনের পাগলামি, কে বিশ্বাস করবে এই কথায়? নিয়ার বলে আমি বিশ্বাস করবো। তুমি নিজেই ভাবো মেলে যদি মিথ্যাই বলতে চাইতো তাহলে এমন কোনো মিথ্যা বলতো যেটা আমরা সহজে বিশ্বাস করবো। তো এই জন্য সত্য কথাটাই বলছে, এর মানে শিনিগামী আসলেই রয়েছে। আর তারপর মেলো বলে আমি যে ডেথ নোটটা পেয়েছিলাম সেটার মধ্যে কিছু ফেক রুলস ছিল, আমি তোমাকে এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবো না যে কোন রুলটা আসলে ফেক। আর এই কথা বলে মেলো চলে যায়। আর নিয়ার বলে আচ্ছা ফেক রুলস, প্রথম জিনিসটা যেটা আমরা জানতে পেরেছি ডেথ নোট যে কোনো ভিকটিমকে হার্ট অ্যাটাকে মারতে পারে। আর যদি ওই রুলস এর কথা বলি তাহলে যেখানে ওই ডেথ নোট ছিঁড়ে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয় তাহলে ওই রুল তো আর অ্যাপ্লিকেবলই হবে না, কারণ ডেথ নোট এখনো রয়েছে। তো এটা তো আমরা টেস্টই করতে পারবো না কারণ আমাদের কাছে কোনো ডেথ নোট নেই। তবে ফেক রুল মনে হয় সেটাই হবে যেখানে লেখা রয়েছে যে ভিকটিম 13 দিন পর্যন্ত যদি মানুষের কোনো নামলা লেখে তাহলে সে মারা যাবে। আর এরপর যখন কন্ট্রাক্ট হয় লাইট বলে হ্যাঁ বলো। নিয়ার বলে আমরা মেলোকে ধরে ফেলেছিলাম কিন্তু সে পালিয়ে গিয়েছে, তবে চিন্তা করো না, তার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন বের করেছি। লাইট বলে সে পালায়নি, বলো তুমি ওকে পালাতে দিয়েছো তাই না? নিয়ার বলে না এমন না, সে সত্যিই পালিয়ে গিয়েছে, কিন্তু মেলে আমাদের কাছে ডেথ নোট সম্পর্কে কিছু বলেছে যে শিনিগামি অ্যাটাচ রয়েছে বা একটা অ্যাঞ্জেল অ্যাটাচ রয়েছে ওই ডেথ নোটের সাথে, তুমি কি এটা কনফার্ম করতে পারো? লাইট বলে হ্যাঁ একটা শিনিগামি রয়েছে, আর আমি তোমাকে আগে এটা বলিনি কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবে না। নিয়ার তখন বলে আমি শিনিগামির সাথে একটু কথা বলতে চাই যেহেতু তোমাদের কাছে একটা ডেথ নোট রয়েছে। রিয়ক তখন লাইটের কাছে এসে বলে আমি কিন্তু কোনো কথা বলতে চাই না। নিয়ার তখন বলে দেখো একটা বিষয় নিয়ে সমস্যা রয়েছে যে এই ডেথ নোটে কিছু ফেক রুল রয়েছে। তো এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর ভাবে ফেক রুল? নিয়ার বলে হ্যাঁ এই ফেক রুল সম্পর্কে তুমি তোমার চিন্তা ভাবনা বলো, এর মধ্যে যদি একটা রুল ফেক হতো তাহলে কোনটা ফেক হতো বলে তোমার মনে হয়? লাইট বলে হ্যাঁ আমার কাছে মনে হয় ওই রুল যেটাতে 13 দিন পর্যন্ত কোনো মানুষ নাম না লিখলে মারা যাবে সেটাই ফেক রুল হতে পারে। নিয়ার বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল, তুমি এটাই বলবে, আর আমারও তাই মনে হয়। তো এরপর লাইট বলে শিনিগামি তোমার কি মনে হয় ডেথ নোটে আসলে কোনো ফেক রুল রয়েছে? রিয়ক বলে না এগুলোর মধ্যে কোনো ফেক রুল নেই। নিয়ার বলে ও আচ্ছা তার মানে শিনিগামি ওখানে রয়েছে? লাইট বলে হ্যাঁ। আর নিয়ার বলে আমি এখন সবকিছু বুঝতে পারছি, অন্যভাবে বললে তোমাদের ওখানে কিরাও রয়েছে আর সে শিনিগামিকে মিথ্যা বলাচ্ছে। তো রিয়ক তখন মনে মনে বলে তুই তো এই নিয়ার ছেলেটা অনেক চমৎকার, একদম ঠিক বলেছে। মানসুরা বলে এর মানে কি আমি বুঝলাম না, শিনিগামিকে মিথ্যা বলছে, এটার তো কোনো মানে নেই। আইজা বলে না এর মানে হলো আমরা লাইটকে যখন কনফাইনমেন্টে বা জেলে আটকে রেখেছিলাম তখন ওটার কোনো মানে ছিল না, অযথায় আটকে রেখেছিলাম, আর এজন্য লাইটকে ছেড়ে দিয়েছিল কারণ সে 13 দিন পর পর্যন্ত বেঁচে ছিল। মানসুরা বলে এটা কিভাবে হতে পারে? আর তাছাড়া লাইটকে যে আমরা কিরা সন্দেহ করব, চিফ মারা যাওয়ার আগে নিজে কনফার্ম করে গিয়েছে যে লাইট কিরা নয়। তো এটা শুনে সবাই কিছুটা
কিছুটা শান্ত হয় আর ভাবে এটা কিভাবে হতে পারে। আর নিয়ার তখন বলে চলো আমরা একটা টেস্ট করি, আমি মেলোর নামে ডেথ নোটে লিখে দেবো, যদি 13 দিন পরে আমি মারা যাই তাহলে কিরা জিতে যাবে, আমার কোনো সমস্যা নেই মরতে। আর আমি জানি 13 দিনের রুলকে যদি আমরা টেস্ট করি তাহলে কিরা ইনভেস্টিগেশনের জন্য অনেক বড় একটা উপকার হবে, তবে এতে মরতে আমার কোনো অনুতাপ নেই, আমি আমার প্রাণ ঝুঁকিতে ফেলতে প্রস্তুত। কিন্তু লাইট তখন মনে মনে বলে আমি যদি এই অফার রিজেক্ট করি তাহলে আমার ইমপ্রেশন খারাপ হবে, সবাই আমাকে সন্দেহ করবে। লাইট বলে দাঁড়াও আমরা এই ব্যাপারে একটু ভাববো। তো এখানে লাইট সবাইকে জিজ্ঞেস করে তোমরা আমাকে একটু অনেস্টলি অপিনিয়ন দাও, আমরা কি এটা বলতে পারি না যে আমরা মানুষের প্রাণের কদর করি, এটা করতে পারি না? আর যেহেতু আমাকেই কিরা সন্দেহে বন্দী করে রাখা হয়েছিল, আমি এটা সরাসরি না করতে পারি না, তাহলে আমার উপরে সন্দেহ আসবে। মনসুরা বলে এটা তো সত্যি অনেক অদ্ভুত, ও যদি চায় তাহলে এটা করতে পারে, আর আমিও চাই চিপের মৃত্যুর প্রতিশোধ ওই মেলোকে মেরে নেওয়া হোক। ইডে বলে না, এটার বিরুদ্ধে, আমার মনে হয় না আমাদের মাঝে কিরা রয়েছে আর আমাদের এই নোটবুক ইউজ করা উচিত। আইজাওয়া বলে হ্যাঁ অবশ্যই, ডেপুটি ডিরেক্টরে চাইতো আমরা যেন এটা কখনো ইউজ না করি। মগিও হ্যাঁ বলে যে আমরা এই নোটবুক টেস্ট করার বিরুদ্ধে। আর এরপর লাইট বলে ঠিক আছে। তো এরপর লাইট নিয়ারকে কন্ট্যাক্ট করে বলে নিয়ার আমরা তোমাকে এভাবে আমাদের নোটবুক দিতে পারি না। নিয়ার বলে আচ্ছা ঠিক আছে, লাস্ট একটা কথা, আমি জাপানিজ টাস্ক ফোর্সের মেম্বারদেরকে বলছি, এটা এল তোমাকে বলছি না, তোমার বাকি সব মেম্বারদেরকে, তোমরা কি আমাকে জানাতে পারো যে তোমাদের যে সেকেন্ড এল রয়েছে তার উপরে কিরা হওয়ার কখনো কোনো সন্দেহ ছিল? যদি আপনারা আমার কথা শুনে থাকেন আর আপনারা যদি আমাকে ইনভেস্টিগেশনে সাহায্য করতে চান তাহলে আমি আপনাকে আমার নাম্বার দিচ্ছি, যেখানে আপনারা সবসময় কল করতে পারেন, আমি রিসিভ করবো 24 ঘন্টার যে কোনো সময়। তখন আইজাবা মনে মনে বলে লাইট কিরা এটা হতেই পারে না, কিন্তু না হয়তো আমি এটা মানতে চাচ্ছি না যে লাইট কিরা। আর যদি 13 দিনের রুলস ফেক হয়ে থাকে তাহলে তো এটা সত্যি আমরা বলতে পারি লাইট নির্দোষ নয়। আর এরপর আমরা দেখতে পাই লাইট মনে মনে বলছে নিয়ার শালা তুই অনেক দূর এগিয়ে যাচ্ছিস, তোকে তাড়াতাড়ি মারতে হবে। আর এরপর আমরা ইউএস এর প্রেসিডেন্টের সিন দেখতে পাই, যার কাছে কিরার কল আসে, মানে হয়তো আমাদের লাইট কল করেছে। আর প্রেসিডেন্ট বলে এটা কি কোনো প্রাঙ্ক? কিরা বলে না এটা প্রাঙ্ক নয়, আমি অরিজিনাল কিলা, আর আমি কালকে যাদেরকে পানিশ করতে চলেছি তাদের লিস্ট আমি আপনাকে পাঠিয়ে দেবো, সেটা দেখে আপনি ডিসাইড করে নেবেন যে আপনি আমার কথা মানবেন কি মানবেন না। তো এখন আমার কথা শোনেন মিস্টার প্রেসিডেন্ট, আমি অনেক খুশি যে আপনি আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু এতটুকু যথেষ্ট নয়। এসপিএ নামে একটা অর্গানাইজেশন রয়েছে যে এখন আমাকে ধরার চেষ্টা করছে, আমি চাই দ্রুত আপনি তাদেরকে থামান। পাশাপাশি আমি আপনার কাছে এটাও চাই যে আপনি আমেরিকান পুলিশ, সিআইএ, এফবিআই এবং সকল ইন্টেলিজেন্সকে খোঁজ করতে বলুন যে এসপিএ কোথায় লুকিয়ে কাজ করছে। আমাকে দ্রুত আপনার অ্যান্সার জানাবেন, আর আমি আপনাকে বলে দেবো যে আমার সাথে আপনি কিভাবে আবার কন্ট্যাক্ট করতে পারবেন। তো মিস্টার প্রেসিডেন্ট, আপনি যদি লম্বা জীবন কাটাতে চান আমার কথা আপনার শুনতেই হবে, এটা মনে রাখবেন। আর অন্যদিকে আমরা দেখি সাকুরা টিভির যে ডিরেক্টর ডামেগাবো সে নিউ ইয়র্ক যাচ্ছে এবং বলে যে অর্গানাইজেশন কিরার বিরুদ্ধে রয়েছে আমি তাদেরকে ধরতে যাচ্ছি এবং সেখান থেকে আমি লাইভ শুটিং করব। আর এমনিতেও কিরা আমাকে ডাইরেক্টলি অর্ডার দিয়েছে, পাশাপাশি প্রেসিডেন্টের সাথেও কিরার কথা হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না আমি কি বলছি, কি হতে চলেছে, বাট আমার এতে কিছু যায় আসে না। আমি 100% না 120% ভিউয়ার রেটিং পাবো। আর এখানে ডামেগাবো তো অনেক খুশি, ওর চ্যানেল হিট হয়ে যাবে আর সবাইকে নিয়ে যাচ্ছিল। আর বলে এবার কিরার সময় চলে এসেছে, আর তারা প্লেনে করে চলে যায়। আর এরপর আমরা আবারও জাপানিজ হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। আর এখানে আইজাবা মনে মনে বলে আগের এই লাইটের উপর সন্দেহ করতো, কিন্তু যদি আমি কিরার বিরুদ্ধে যাই তাহলে হয়তো সে আমাকে মেরে ফেলবে। আমার মনে হয় আমাদের আবার লাইটের উপর ইনভেস্টিগেশন করা উচিত। কিন্তু ওই 13 দিনের রুল ইডে বলে আইজাবা আমি অনেকদিন ধরেই তোমাকে চিনি, আমি জানি তুমি কি ভাবছো, তোমার যা ঠিক মনে হয় তোমার তাই করা উচিত। আর আমি কখনো এলের উপর ভরসা করিনি, বর্তমানে লাইটের ব্যাপারে বলছে। আর এখন আমি এখানে যেটা করছি শুধুমাত্র তুমি আছো তার জন্য। তো আইজাবা বলে ঠিক আছে আমরা লাইটের কাছ থেকে লুকিয়ে নিয়ারের সাথে কন্ট্যাক্ট করবো। ইডে বলে ঠিক আছে চিন্তা করো এই ব্যাপারে কেউ জানবে না। কিন্তু লাইট এখানে বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, আর তারপর সে তার রুমের ভেতরে চলে আসে। তো আইজাবা মনে মনে বলে লাইটকে আমি সত্যিই বিশ্বাস করতে চাই যে তুমি কিরা নাও। কিন্তু তখনই মনসুরা ছুটে এসে বলে খারাপ খবর রয়েছে, ডামেগাবো টিভিতে আর লাইভে রয়েছে তারা। আর আমরা দেখতে পাই ডামেগাবো হেলিকপ্টার রয়েছে এবং অ্যানাউন্সমেন্ট করে বলে আমি ডামেগাবো, আমি আমার লোকদের সাথে মিলে বের করেছি যে এসপিকে অর্গানাইজেশন কোথায় লুকিয়ে রয়েছে। আর ওই সম্পূর্ণ অর্গানাইজেশন আমাদের ভগবান কিরাকে ধরার চেষ্টা করছে। আর ওখানে আমরা নিচে অনেক লোককে দেখতে পাই যারা কিরার সাপোর্টার, তারা লাঠি সোটা নিয়ে বিল্ডিং এর কাজ ভাঙতে থাকে, ভেতরে ঢুকতে থাকে আর দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। আর অন্যদিকে আমরা মিশার সিন দেখতে পাই যে লাইভ ফুটেজ দেখছিল আর বলে নিয়ার এখান থেকে পালানোর জন্য যখনই বের হবে আমি তখনই ওর নাম ডেথ নোটে লিখে দেবো। লাইট চিন্তা করো না, আমি আমার বেস্টটা দেবো। আর এখানে আমরা নিয়ারের হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। রেস্টার বলে নিয়ার এভাবে চলতে থাকলে আমাদের তো এই লোকজন মেরে ফেলবে। আর তখনই এল কন্ট্যাক্ট করে তাদেরকে বলে কি হয়েছে নিয়ার, কোনো গন্ডগোল হয়েছে? মনে হচ্ছে ম্যালোর প্লেন হচ্ছে তোমাদেরকে ধ্বংস করার, অথবা তোমাদের এসপি অর্গানাইজেশন এত বাজেভাবে বানানো হয়েছে যে নর্মাল লোকেরাও এটার লোকেশন জেনে গিয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু লাইট কিন্তু প্রেসিডেন্টের হেল্প নিয়েছে এবং এফবিআই কে দিয়েই কিন্তু নিয়ারের লোকেশন বের করেছে। আর মনে মনে বলে তুমি আর কত মিথ্যা বলবে লাইট নাম্বার 2। আর লাইট মনে মনে বলে আমি জিতে গিয়েছি, এখন তুমি আর কিছুই করতে পারবে না। তো এবার চলো আমরা 31 নম্বর এপিসোডে চলে যাই। তো 31 নম্বর এপিসোডের শুরুতে আমরা মেলোর সিন দেখতে পাই, সে এয়ারপোর্টে ছিল আর সে টিভিতে দেখে নিয়ারের বিল্ডিং এর আশেপাশে অনেক দাঙ্গা হাঙ্গামা চলছে। আর ডামেগামে তখন মাইকে বলে কিরার ফলোয়ার্স এখনই ভেতরে ঢুকো না, তাহলে ভিড়ের কারণে সে তোমাদের মধ্যে থেকে লুকিয়ে বেরিয়ে যাবে। আমার কথা শোনো, আমরা ওদেরকে নিশ্চয়ই ধরবো, কিন্তু আমরা ওদেরকে কিছুই করবো না, শুধুমাত্র ক্যামেরার সামনে নিয়ে আসবো যাতে কিরা নিজে ওদেরকে শাস্তি দিতে পারে। আর এদিকে মিশা তখনও লাইভ ফুটেজ দেখছিল যাতে নিয়ার
নিয়ার বাইরে বের হওয়ার সাথে সাথে ওকে মেরে ফেলতে পারে। আর লাইট তখন বলে নিয়ার তোমাকে দ্রুত এখান থেকে বাইরে বের হওয়া উচিত, জানো তো? নিয়ার বলে হ্যাঁ, তুমি কিরা হলেও তোমার কথা অনেক দম রয়েছে। লাইট বলে তুমি এখনো সেই কথাই বলছো, আমি কিরা নই? নিয়ার তখন বলে দেখো বাকি আরো অনেক অর্গানাইজেশন রয়েছে যারা কিরাকে ধরার চেষ্টা করছে, কিন্তু যখনই আমি তোমার উপর সন্দেহ করেছি তখনই তুমি এখানে আমাকে হামলা করিয়ে দিয়েছো, তো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। লাইট তখন বলে তুমি একটু বেশি আমার উপর অ্যালিগেশন লাগাচ্ছ, আমার উপর ভুল বুঝছো। নিয়ার তখন লাউড স্পিকারে বলে টাস্ক ফোর্সের সকল মেম্বার্সরা শোনো, কিরা এখনো তোমাদের সাথে রয়েছে, মন দিয়ে ভাবো যে আমি যেটা বললাম এটা সঠিক কিনা। আইজাবা তখন মনে মনে বলে লাইট যে কিরা এটা আমার অলরেডি আবারও বিশ্বাস হতে শুরু করেছে, আর আসলে মানতো যে লাইটই কিরা। আর এদিকে আমরা দেখি বোম ফাটছিল। ডামে গাবে বলে প্রথমে 20 জনের টিম আগে যাবে, সেকেন্ড টিম বাইরে অপেক্ষা করবে, কিন্তু ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে যে আমরা আগে যাবো আমরা আগে যাবো। আর রেস্টার তখন বলে নিয়ার আমাদের দ্রুত এখান থেকে বাইরে বের হতে হবে। আর নিয়ার তখন বলে লোকেরা কত বোকা, কিরার সাথে কত লোক রয়েছে, আমি এটা যেন অবাক হচ্ছি না, কারণ আমি বিশ্বাস করি কিরা ন্যায় বিচার করে এজন্য ওর পক্ষের লোক রয়েছে, বাট এখানে যারা আক্রমণ করতে এসেছে তারা আলাদা মানুষ, তারা কিরার সাপোর্টার না, তারা যা স্বার্থপর এবং জাস্ট মজা করার জন্য ভাঙাচুরি করার জন্য এসেছে। আর রেস্টার তখন বলে হ্যাঁ এটা আমি জানি, কিন্তু নিয়ার তখন বলে দেখো এলের সমস্ত টাকা পয়সা আমরা ওই লোকদের উপর ইউজ করবো যাদেরকে আমরা কিরার বিরুদ্ধে কাজ করার জন্য হায়ার করে রেখেছি। রেস্টার বলে এই প্ল্যান তো আমরা শুধুমাত্র একবার ইউজ করতে পারি, এটাতে তুমি জানো অফুরন্ত তো নেই। নিয়ার তখন বলে হ্যাঁ, কিন্তু এখন এখান থেকে বেরোনোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে, আর দেখো অনেক চমৎকার দেখার মতো কিছু হবে। তো এখানে লোকজন নিচে যখন দাঙ্গামা করছিল তখনই উপর থেকে টাকার বৃষ্টি শুরু হয়, ডলারের বৃষ্টি, আর তখন সবাই কিরার পতাকা ফেলে দিয়ে টাকার উপর ফোকাস করে টাকা উঠাতে থাকে। আর এদিকে ডামিগাবেও বলতে থাকে বাহ টাকা টাকা, আর এখানে লাইটার মনসুর এটা দেখে অবাক হয়ে যায়, কত টাকা? মনসুরা বলে যদি আমি সেখানে থাকতাম আমিও অনেক টাকা পেতাম। তো রিয়ক তখন বলে মানুষ কি অদ্ভুত রে ভাই, কিন্তু হ্যাঁ আমি বুঝতে পারছি এই টাকার প্রতি আমারও লোভ হচ্ছে, এই টাকাগুলো হলে আমি অনেক আপেল কিনে খেতে পারতাম। আর ওদিকে আমরা দেখি হইচই পড়ে গিয়েছে, সবার টাকার উপর ফোকাস। আর লাইট মনে মনে বলে এটা নিশ্চয়ই ওদের ওখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান, কিন্তু কোনো সমস্যা নেই, ডামেগাবের ক্যামেরা তো রয়েছে, ওটার মধ্যে চলে আসবে আর ডামেগাবও অবশ্যই ফোকাস করবে আর তখন ওকে মেরে দেবে, কিন্তু ডামেগাবো নিজে টাকার উপর ফোকাস করছে। আর পাইলটকে বলে হেলিকপ্টার ওই দিকে নিয়ে যাও যেখান থেকে টাকাগুলো পড়ছে। তো লাইট বাকি সব চ্যানেল চেক করে কিন্তু কোথাও প্রপার ফুটেজ পায় না, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর তারা নিয়ারেরই লোক ছিল আর কি। তো যাই হোক আমরা দেখতে পাই নিয়ারের পুরো টিম পুলিশের মতো পোশাক পরে নিয়েছে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার প্ল্যান নিয়েছে এবং তারা বলে আমরা সামনে দিয়ে যাব। আর লাইট মনে মনে বলে তার মানে নিয়ার আগে থেকে এরকম একটা সিচুয়েশনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর এখন আমি যদি আইজাবা বা বাকিদের উপর বলি পুলিশদের উপর নজর রাখো তাহলে আমার উপরই সন্দেহ হবে। তো যাই হোক পুলিশরা বিল্ডিং থেকে বাইরে বের হতে থাকে, যাদের মধ্যে অবশ্যই নিয়ার ছিল। তো লাইট অনেক খুঁজে কিন্তু লাভ হয় না, সকল পুলিশ বেরিয়ে যায়, নিয়ারকে দেখাই যায় না। আর তারপর রাতে নিয়ার আবারও জাপানিজ হেডকোয়ার্টারের সাথে কন্ট্যাক্ট করে এবং বলে আমি নিয়ার আর আমরা আবার আরেকটা সিকিউর কানেকশন বানিয়েছি, তো ভাবলাম তোমাদেরকে কল করি। তো টাস্ক ফোর্সের মেম্বার তোমাদের এখন সময় হয়ে গিয়েছে, এখন তোমাদের কারো না কারো অবশ্যই সন্দেহ হচ্ছে যে কিরা কে হতে পারে, তাই না? কারণ আমাদের উপর অনেক বড় একটা অ্যাটাক হয়েছে, তো আমি বলতেই পারি যে জাপানিজ হেডকোয়ার্টারের ভেতরে কিরা রয়েছে। আর তোমাদের যদি এখনো পর্যন্ত সেকেন্ড এলের উপর সন্দেহ না হয় তাহলে তোমরা একটা স্কুলের বাচ্চার চেয়ে ছোট হিসেবে ধরে নিও। আর সেদিন আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেটা কিন্তু এখনো চালু রয়েছে, তোমরা যে কোনো সময় আমাকে কল করতে পারো, আমি অপেক্ষা করব। তো এখানে লাইট নিজেই সবাইকে বলে দেয় তোমরা যদি নিয়ারকে সাহায্য করতে চাও করতে পারো, আর আমারও এসব আর ভালো লাগছে না, আমার মনে হয় আমাদেরকে এসপিকের সাথে মিলেই কাজ করা উচিত, সেটাই ভালো হবে। আর এরপর আমরা আইজাবার বাড়ির সিন দেখতে পাই, সে বলে আমি ডেপুটি ডিরেক্টরের কথা যখন ভাবি তখন আমার লাইটের উপর একদমই সন্দেহ করতে ইচ্ছে করে না, কিন্তু যা ঘটছে। আর তখনই সেখানে আইজাবার মেয়ে আসে আর সে বলে আমি এক্সামের প্রিপারেশন নিচ্ছি। আইজাবা বলে বেশি স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বিশ্রাম নিতে পারো, যতটুকু পারো পড়তে পারো। আর ওর মেয়ে বলে হ্যাঁ তুমিও। আর এরপর লাইটের সিন আমরা দেখতে পাই, সে বলে আমাদের মধ্যে কেউ না কেউ তো নিয়ারকে কল করবেই, কিন্তু সেটা আমি আটকাতে পারবো না, কিন্তু প্রবলেম হলো এরপর কি হবে, আমি যদি বেশি দেরি করে ফেলি এমন একটা লোকসান হবে যেটা আমি কখনোই বদলাতে পারবো না, এর মানে আমার কাছে আর কোনো উপায় নেই। আর সে মিশাকে কন্ট্যাক্ট করে আর তাকে একটা স্পেশাল মেসেজ পাঠায়। মিশা বলে চমৎকার, লাইটের পক্ষ থেকে একটা ইমার্জেন্সি অর্ডার আমি পেয়েছি। তো সে ফাইল ওপেন করে নেয় আর এখানে ডিরেকশন দেওয়া রয়েছে তাকে কি করতে হবে। আর মিশা বলে মনে হয় সেই সময় চলে এসেছে যখন আমি লাইটের একটা সাধারণ হাউস ওয়াইফ হয়ে থাকবো, তো এই জায়গাটা মনে রেখো তোমরা। আর এরপর আমরা নিয়ারের কাছে জাপানিজ হেডকোয়ার্টারের মেম্বারদের সমস্ত ইনফরমেশন পাই, কারণ আইজাবা ফাইনালি নিয়ারকে কন্ট্যাক্ট করেছে। এদিকে মিশা আবারও বলছে লাইট এটা এজন্যই করেছে যাতে আমি সেফ থাকি, পাশাপাশি ওরা একজন ভালো ওয়াইফ হিসেবে থাকতে পারি। লাইট যেহেতু এটাই চাই আমি এটাই করবো, আর লাইট আমাকে সবসময় হ্যাপি দেখতে চাই, যেমনটা একটা মেয়ের থাকা উচিত। থ্যাংক ইউ লাইট। তো এখানে লাইট আসলে মিশার সাথে কি প্ল্যান করছে এটা আমরা বুঝতে পারছি না, তবে পরে বুঝতে পারবো। আর এদিকে নিয়ার বলে আচ্ছা অনেক চমৎকার ব্যাপার, এর মানে হচ্ছে সেকেন্ড এলকে 50 দিনের বেশি সময় ধরে বন্দী করে রাখা হয়েছিল, পাশাপাশি আরো একজনের উপর সন্দেহ ছিল কিন্তু দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ 13 দিনের ভেতর ওরা মরেনি জন্য। আইজাবা বলে হ্যাঁ, তো এটা থেকে তো প্রমাণ হয় ওরা কিরা নয়। নিয়ার তখন জিজ্ঞেস করে এর মানে এল এমনি এমনি ওদেরকে ছেড়ে দিয়েছে। ডেপুটি ডিরেক্টর ইয়েগামিও তখন ওই জেলে ছিল আর তিনি ওই সময় আমাদের চিফ ছিলেন। আর তারপর কিরাকে ছেড়ে দেওয়ার আগে একটা নাটক আমরা করেছিলাম এবং সে বলেছিল সে জেনে গিয়েছে যে ওরা দুজনই কিরা আর সেকেন্ড কিরা,
আর তারপর ওদেরকে এক্সিকিউশন একটা সাইটে নিয়ে যাওয়া হচ্ছিল। আর পথের মধ্যে ডেপুটি ডিরেক্টর করে কি কিরার উপর গান পয়েন্ট করেছিল এবং বলে আমি প্রথমে কিরাকে মারবো, তারপর নিজে আত্মহত্যা করব। আর তার আইডিয়া ছিল যদি সত্যিও কিরা হয় তাহলে গুলি চালানোর আগে ডেপুটি ডিরেক্টরকে মেরে ফেলবে, কিন্তু এমন কিছু হয়নি। নিয়ার বলে এর মানেও কিরা খুব বুদ্ধিমান, নিজেকে এমন ভাবে সেট আপ করিয়েছে যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর নিয়ার তখন জিজ্ঞেস করে ওই কিরা বা সাসপেক্ট কি নিজে এসেছিল বন্দী হওয়ার জন্য? আইজাবা মনে মনে বলে হ্যাঁ, আর এমনি তো লাইট নিজেই এসেছিল আর সে বলেছিল আমাকে বন্দী করে রাখো, কিন্তু সে এটা নিয়ারকে বলে না। আর নিয়ার উল্টো বলে আচ্ছা ও যদি এসেই থাকে তাহলে তার মানে আগে থেকে ডিসাইড হয়ে গিয়েছিল যে পরবর্তী সিনও কি করবে। তুই এখন আমাকে বলো ওই দুজন সাসপেক্ট কে ছিল? আইজাবা বলে দেখো আমি তোমাকে এত কিছু বলতে পারবো না, কারণ আমি এখনো জাপানের টাস্ক ফোর্সের একজন মেম্বার এর সাথে কাজ করছি। নিয়ার বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তুমি যা ইনফরমেশন দিলে সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই শিনিগামি আইসের ব্যাপারটা যেটা বললে, যেটা দিয়ে যে কোনো মানুষের নাম দেখতে পারবে, এটা খুব গুরুত্বপূর্ণ আর এটা আমার কাজে আসবে, গুড বাই। আর এদিকে আমরা দেখি রেস্টার বলে নিয়ার তোমার কি আর কোনো ইনফরমেশন বের করা উচিত ছিল না? নিয়ার বলে কোনো সমস্যা নাই, ঠিকঠাক ইনফরমেশন আমি পেয়ে গিয়েছি, তবে অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমি জানতে পেরেছি। ডেপুটি ডিরেক্টর আর কিরা হলো বাবা ছেলে, এটা পরিষ্কার, কারণ তুমি নিজে ভাবো, কারণ ডেপুটি ডিরেক্টর কেন কিরাকে বলেছিল যে প্রথমে তোমাকে মারবো তারপর আত্মহত্যা করব? এর মানে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে এবং সেকেন্ড কিরা এল এবং কিরা দুজনই লাইটিয়াগামী, মানে দুইটা কিরাই লাইটিয়াগামী, এটা আর কি নিয়ার ধরে নিয়েছে। আর ওদের ভিতরে সম্পর্ক রয়েছে বাপ বেটার। আর এদিকে আইজাবা লাইটকে বলে দেয় আমি তোমাকে সত্যি একটা কথা বলবো, আমি নিয়ারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। লাইট বলে আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আমি তোমাকে বলেছিলাম কন্ট্যাক্ট করার জন্য, তোমরা কি কথা বলেছো? হয়তো আমার এসব ব্যাপারে জিজ্ঞেস করা উচিত নয়। আইজাবা তখন বলে লাইট আমি বিশ্বাস করতে চাই তুমি কিরা নাও, তবে তারপর আমাকে মাফ করে দিও, আমি আবার এসব করছি, কিন্তু আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত অবজার্ভ করতে চাই যতক্ষণ না পর্যন্ত আমরা আসল কিরাকে ধরতে না পারছি, এর সাথে মিশাকেও। তো আমি এখন তোমার রুম চেক করতে যাচ্ছি, হতে পারে মিশার কাছে আরেকটা ডেথ নোট রয়েছে। লাইট বলে হ্যাঁ অবশ্যই তুমি চেক করতে পারো, যাতে প্রমাণ হয়ে যায় যে আমি লুকিয়ে লুকিয়ে মিশার সাথে কন্ট্যাক্ট করছি না। তো আইজাবা যখন যাচ্ছিল তখন মগিও আসে এবং বলে আমিও তোমার সাথে চেক করতে যেতে চাই। তো এরপর তারা লাইটের অ্যাপার্টমেন্টে চলে আসে, ভেতরে মিশা ছিল। আর তারা বলে আমি খবর পেয়েছি এলের রুমে বোম লাগানো রয়েছে, তো এর জন্য আমরা এটা চেক করতে এসেছি। তো পুরো ঘর চেক করে আর অন্যদিকে আমরা আবারও জাপানিজ হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। তো মনসুরা এখানে কিরা কিংডম অন করে আর সেখানে ডামেগাবো বলে আমি হলাম ডামেগাবো, কিরার আওয়াজ, আপনাদের সবাইকে স্বাগতম। আর আমরা এখানে কিরার অনেক বড় একটা ফেলমোহন বানাচ্ছি কিরাকে স্বাগত জানানোর জন্য, কিন্তু তখন লাইট রেগে যায়। আর এরপরে আমরা মিশার অ্যাপার্টমেন্টের সিন দেখতে পাই আর তারা সেখানে কিছুই পায় না। তো আইজাবা তখন মবিকে থামতে বলে এবং সেখান থেকে চলে যায়, মানে মগিকে মিশার দায়িত্ব দিয়ে যায়। আর এর দিকে আমরা সাকুরা টিভি ডামেগাবোর শোর সিন দেখতে পাই। সে বলে আমাদের 1 মিলিয়ন ইয়েনের প্রয়োজন, যাতে আমরা কিরার জন্য যে একটা প্রাসাদ বানাবো সেই প্রাসাদটা কমপ্লিট করতে পারি। লাইট বলে শালা ডামেগাবো কুত্তার বাচ্চা, তুই আমার নাম ইউজ করে টাকা পয়সা কামাচ্ছিস, যেটার একদমই প্রয়োজন ছিল না। আর এদিকে আমরা দেখতে পাই ইডে কন্টিনিউয়াসলি লাইটকে দেখছিল আর এখানে আইজাবা চলে আসে আর সে বলে আমরা কোনো ডেথ নোট বা কোনো কিছু পাইনি। লাইট বলে সমস্যা নাই, আমি বুঝতে পারছি, তোমরা আমার উপর নজর রাখতে পারো। আর এদিকে টিভিতে দেখানো হয় ডামেগাবো বলে যে চলুন আমরা এখন থেকে সবাই আপনাদেরকে কিরা কিংডমের যে এক্সিকিউটিভ মেম্বার রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমি যাদেরকে নিজে বাছাই করেছি। আর তখনই আমরা দেখি অন্য জায়গায় একটা ছেলে ডেথ নোট করে এবং একটা এক্সিকিউটিভকে মেরে দেয়, কিন্তু ডামেগাবো তবুও তার শো কন্টিনিউ রাখে আর বলে এবার আমরা সেকেন্ড মেম্বারের ব্যাপারে বলবো। ছেলেটা ওই মেম্বারকেও মেরে দেয় এবং এক একে সবগুলো এক্সিকিউটিভ মেম্বারকে মেরে দেয়। তো শেষে বাকি থাকে শুধুমাত্র ডামেগাবো। আর আমরা দেখতে পাই ওই ছেলেটার কাছে শিনিগামি আই রয়েছে এবং শেষে সে ডামেগাবোকেও মেরে ফেলে আর বলে ডিলিট। আর এখানে ওই শো শেষ হয়ে যায়। তো মনসুরা তখন বলে এটা কি হলো, কিরা কেন তার নিজের সাপোর্টারদেরকেই মারবে? এখানে আইজাবা মনে মনে বলে এটা কি হতে পারে, মিশা আর লাইট দুজনে একজনের কাছেও ডেথ নোট নাই, ওরা এটা ইউজ করতে পারবে না। লাইট মনে মনে বলে মিকামি বাহ ভালো কাজ করেছো, আমার মনে হচ্ছে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তুমি কিরার পছন্দ অপছন্দ দুটোর ব্যাপারে বুঝো যে এটা আমি পছন্দ করছিলাম না, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো তোমাকে বারবার আমার অর্ডার দিতে হবে না মিশার মতো। এটা আমার একটা সঠিক সিদ্ধান্ত ছিল যে মিশার কাছ থেকে ডেথ নোটটা আমি তোমার কাছে ফরফিট করে দিয়েছিলাম, আর এর ফলে মিশার কাছ থেকে ডেথ নোট যুক্ত সকল মেমোরি চলে যাওয়ার আগেই আমি মিশাকে দিয়েই তোমাকে ওটা পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। আর এখন মিশা কোনোভাবেই কিরা ইনভেস্টিগেশনে কোনো জড়িত তথ্য রিভিল করতে পারবে না, সে একজন জাস্ট সাধারণ মেয়ে, একটা সাধারণ হাউসওয়াইফ। আর নেক্সট ওনার টেরো মিকামির ব্যাপারে বললে আমরা তাকে প্রথম একবার টিভিতে দেখেছিলাম আর তার ইন্টারভিউ দেখে আমরা জানতে পেরেছিলাম সে সত্যিই কিরার অনেক বড় সাপোর্টার। আর এখানে আমাদের কিরা কিংডমের ভিউয়ার সার্ভে দেখানো হয় যেখানে টেরো মিকামি পার্টিসিপেট করার জন্য ইয়েস বলে রেখেছে। তো লাইট বলে ও যখন ডেথ নোট পেয়েছে তখনই হয়তো বুঝে গিয়েছে যে ওর কি করতে হবে, সে একজন উকিল। তো লাইট বলে আমি কোনো ভুল করিনি, এই মিকামি সত্যিই কিরার রাইট হ্যান্ড হওয়ার যোগ্য। আর তারপর আমরা মিকামির সিন দেখতে পাই আর সে রিওকে বলে শিনিগামি আমার কাছে আসার জন্য তোমাকে ধন্যবাদ, আর এখন থেকে আমি খারাপ লোকদেরকে শাস্তি দিতে পারবো। আর তারপর আমরা সার্ভেতে একটা প্রশ্ন দেখতে পাই ইন্টারনেটে, যেখানে ইন্টারনেটে জিজ্ঞেস করা হয় কিরা তোমার জন্য কি, মিকামি সেখানে লেখে ভগবান। আর এখানেই এপিসোড নাম্বার 31 শেষ হয়ে যায়। তার মানে নতুন আরেকটা কিরা আসলো যার নাম হচ্ছে
মিকামি এবং বাকি সবাই যদি চলে ডালে ডালে, আমাদের লাইট চলে হচ্ছে পাতায় পাতায়। লাইট খুবই ডেঞ্জারাস হয়। তো চলে এবার 5 নম্বর এপিসোডে চলে যাই। তো এবার চলো আমরা 32 নম্বর এপিসোড সম্পর্কে জেনে আসি। তো এই এপিসোডের শুরুতে আমরা মিকামির সিন দেখতে পাই, আমাদের নতুন কিরা। আর লাস্ট এপিসোডে তোমরা কিন্তু দেখেছিলে ওই কিন্তু ডামে গাবোর সাথে বাকি সব সাপোর্টারদেরকে মেরে ফেলেছিল। মানে ডামে গাবোরা তো প্ল্যান করছিল কিরার নাম ভাঙিয়ে টাকা ওঠানোর জন্য। কিরাও যেটা পছন্দ করেনি, ওর কাছে ব্যাপারটা পছন্দ হয়নি। আর এরপর আমাদের বলা হয় মিকামি এমন একটা বাচ্চা ছিল যার মধ্যে বিচার করার যোগ্যতা ছিল এবং সে ঠিক ভুল সম্পর্কে জানতো। এবং সে যখন বাচ্চা ছিল, যে কোনো বাচ্চার তুলনায়, জাপানিজ বাচ্চার তুলনায় টেরো অনেক বেশি দুর্ভাগা ছিল। সে অনেক অল্প বয়স থেকে তার চোখের সামনে অন্যায় হতে দেখেছে, পাশাপাশি মৃত্যু দেখেছে। আর তারপর আমরা মিকামির বাড়ির সিন দেখতে পাই। সে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আর তারপর নিজের বাড়ি থেকে বের হয় আর মেট্রোতে ওঠে। আর দেখতে পাই সেখানে কিছু বাচ্চার একটা ছেলেকে বুলি করছে। তো মিকামি তখন বলে দুনিয়াতে ভালো আর খারাপ দুটি রয়েছে। আমি যখন ছোটবেলাতে দুনিয়া দেখতাম তখন এই বিষয়টা আমি সবার আগে বুঝতে পেরেছিলাম। সমস্ত মানুষ দুটি গ্রুপে বিভক্ত ছিল, ভালো এবং খারাপ। আর এটা স্কুলের মতো ছোট দুনিয়াতে একদম সত্য ছিল। এখানে আমরা দেখতে পাই মিকামি 3rd ক্লাসের ক্যাপ্টেন ছিল। আর সে বলছিল আমি যখন ক্যাপ্টেন হয়েছিলাম আমি সবসময় ভালো পারফর্ম করার পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু সব জায়গাতেই খারাপ লোক থাকবেই। আর তারপর আমাদের 3 জন ছেলেকে দেখানো হয় যে একটা বাচ্চাকে বুলি করছিল। তো অনেকবার না করে, কিন্তু তারপর ওই বুলিরা থামে না। তখন মিকামি নিজে গিয়ে যায় বাচ্চাটিকে বাঁচানোর জন্য এবং সে বলে খারাপের সাথে মোকাবেলা করা প্রয়োজন, কিন্তু উল্টো ওই মার খায়। মানে ওই বাচ্চারা মিকামিকেও মারে। তখন বাকি বাচ্চারা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ কোনো প্রতিবাদ করছিল না। এবং মিকামি তখন বলেছিল সবসময় দেখেছি দোষীরাই সবসময় জিতে যায় এবং খারাপের জিত হয়, কিন্তু আমি তারপরেও খুশি থাকতাম। কেন? কারণ যে বাচ্চাটাকে আমি বাঁচিয়েছিলাম সেই বাচ্চাটি আনন্দ অশ্রু নিয়ে আমাকে ধন্যবাদ জানিয়েছিল যে ওর জন্য আমি এগিয়ে এসেছিলাম। আর তারপর মিকামি বলে যদি কোনো ভিকটিম আমাকে এসব বলে বা ধন্যবাদ জানা আমার ভালো লাগে। আর তারপর থেকে আমার মানুষের উপকার করারও বেশি ইচ্ছা করে। আর এরপর থেকে আমি কখনোই হার মানিনি, কখনোই পিছু হটিনি। অবশেষে আমি ন্যায় বিচার আনতে পেরেছি, আমি খারাপের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি। আর এখানে মেট্রোর বাচ্চার ওই বাচ্চাকে বুলি করছিল। তো আমাদের টেরো মিকামি তখন সেখানে এসে ওদেরকে থামায়। আর টেরো মনে মনে বলে এই কেস শুধুমাত্র বাচ্চাদের দুনিয়াতেই অ্যাপ্লাই হয়, যে ধমক দিলে থেমে গেল, কিন্তু বাস্তব দিনে অনেক কঠিন অন্যায়কে আটকানোর। আর এরপর সে তার অফিসে যায় আর মনে মনে বলতে থাকে আমি যখন মিডল স্কেলে আসি তখন অনেক কিছু বদলে গিয়েছিল। আমি যতই খারাপের বিরুদ্ধে গিয়েছি তত আরো বেশি খারাপ লোক আমার সামনে এসে দাঁড়িয়েছে। যাদের সাথে খারাপ হয়েছিল পরে তারা নিজেরাই খারাপ হয়ে গিয়েছিল এবং একসময় তারাও খারাপের সাথে মিলে গিয়েছিল, কিন্তু ঠিক মতো যদি বিচার হতো তাহলে তারা খারাপ হতো না। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়া থেকে খারাপটাকে ডিলিট করে দেবো। আর আমাকে শুধুমাত্র একজন মানুষই বুঝতে পারতো, সেটা হচ্ছে আমার মা। আর সে আমাকে একা বড় করেছে, কিন্তু না, আমার মা হওয়ার যোগ্যই ছিল না। আর তারপর আমরা মিকামির আবার ছোটবেলা দেখতে পাই, যেখানে ওর মা ওকে বলে তুমি যেমনটা চাও সবসময় এরকমটা হবে না, তুমি খারাপের বিরুদ্ধে যাওয়া বন্ধ করো, না হলে সবাই তোমাকে মারতে থাকবে, বুলি করতে থাকবে। এভাবে মার খাওয়ার কোনো মানে নেই, তুমি বোকা প্রমাণিত হবে, তুমি যতই চেষ্টা করো না কেন কিছুই বদলাবে না। কিন্তু এখানে মিকামি বলে আমার মা ভুল ছিল, সে একদমই ঠিক ছিল না। সে এমন একজন মানুষ ছিল তার এই দুনিয়াতে থাকাই উচিত ছিল না, কারণ সে খারাপের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না। আর তারপর একটা ঘটনা ঘটে, মিডল স্কুলের ওই 4 জন ছেলে যারা সবাইকে বুলি করতো, ওরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল। আর তারপর তারা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। এতে 4 জন মারা যায়। আর তখন কেউ একজন তাদের সামনে দাঁড়িয়েছিল, সেও মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টে। আর সেই মানুষটা আর কেউ নয়, আমার মাই ছিল। আর আমি যাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তাদের সবাইকে একবারেই ডিলিট করে দেওয়া হয়েছিল। মানে চিন্তা করো, এইটাও কিন্তু লাইট ইয়াগামির চেয়ে কম না। ওর মা মারা গিয়েছে, ওর কাছে মনে হয়েছে ওর মারও ডিলিট হওয়া উচিত ছিল লাইফ থেকে। তো যাই হোক, এরপরও আরো বলে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল ওই ছেলেদের মৃত্যুতে বাকি সব অনেক খুশি হবে, কারণ তারা যাদেরকে শাস্তি দিত তারা সবাই খুশি ছিল এবং পুরো ক্লাস খুশি হয়ে গিয়েছিল। আমি ভুলছিলাম না, খারাপদের ডিলিটই হওয়া উচিত। ক্লাস পুরো শান্তির একটা জায়গা হয়ে গিয়েছিল আর আমরা সেখানে ইচ্ছে মতো এনজয় করতে পারতাম। আর তাছাড়া এমনিতে তো খারাপ কাজের জন্য শাস্তি পেতেও হয়, এমনটাই হওয়া উচিত। খারাপকে ডিলিট হতেই হবে। আর দুনিয়াতে এমন লোক থাকার দরকার নেই যাদের কোনো প্রয়োজন নেই, তারা সোসাইটির জন্য বিপজ্জনক ভাইরাস। আর এরপর তারা যত বড় হতে থাকে তাদের নর্মাল হওয়ার সম্ভাবনা তত কমতে থাকে আর তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এই জন্য তাদের ডিলিট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর কিছুদিন ধরে আমি যাদেরকে ডিলিট হওয়ার ব্যাপারে ভাবছিলাম তারা ডিলিট হয়ে যাচ্ছে। আমি কি স্পেশাল কেউ? আর এমনিতেও এসব ভাবা অনেক গুরুত্বপূর্ণ নয়, কারণ দোষীদের শাস্তি পাওয়া উচিত। আর এই জন্য আমি উকিল হয়েছি। আর উকিলই হচ্ছে একমাত্র জিনিস যারা ন্যায় বিচারের জন্য দাঁড়ায় আর দোষীদের শাস্তি দেয়। এটা একটা চমৎকার কাজ। আর তখনই আমার সামনে আসে ভগবান কিরা। আর ভগবান কিরার মার্ডারের নিউজ আসতে থাকে আর মিকামি বলে একেই বলে বিচার। আর তারপর মিকামি খুশি হয়ে যায়। এর মানে ভগবান সবসময় আমার মনের কথা শুনছিল এবং খারাপকে ডিলিট করছিল এবং ভগবান অবশেষে খারাপের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে। আর আমিও হার মানিনি। আমি যখন বুঝতে পেরেছি যেখানে কিরার সাপোর্টার রয়েছে সেসব জায়গায় আমি গিয়েছি যাতে কোনোভাবে আমি কিরা ভগবানের নজরে আসতে পারি। আর এরপর আমাদের ওই সিন দেখানো হয় যেখানে টের ওই ডেথ নোট আর কিছু পেজ খুঁজে পায়, যেটা একটা পার্সেল এসেছিল, মিশাই পাঠিয়েছিল আর কি। আর ওখানে ইনস্ট্রাকশন লেখা ছিল। আর এটা দেখে বলেছিল ফাইনালি ভগবান আমাকে আপন করে নিয়েছে। শুধু তাই না, সে তার আমার শক্তিও দিয়েছে। তো এর জন্য কিরা কি চাই সেটাই এখন আমার কাজ। এখন থেকে আমি সব ক্রিমিনালদের মারবো, ওদেরকে ডিলিট করব। আর অন্যদিকে আমরা হেডকোয়ার্টারে
হসপিটালের সিন দেখতে পাই। লাইট মনে মনে বলছিল ডামেগাবো মারা গিয়েছে, কিন্তু বর্তমানে কিরার একজন স্পোক্স পারসন প্রয়োজন যাতে কিরার কথা পুরো দুনিয়াতে পৌঁছাতে পারে। তবে এই সময় আমি কিছু করতে পারবো না। কিন্তু মিকামি তুমি কি করছো? আর এদিকে মিকামিও ভাবছে আমি কিরার শক্তি পেয়েছি, কিন্তু আমার ভগবান কিরা পর্যন্ত এখনো পৌঁছাতে পারেনি, এবং হয়তো কিরা এমন পরিস্থিতিতে রয়েছে সে এখন কিছু করতেও পারছে না, কারণ এটা অনেক দুর্বল সময়। তো আমাদের এমন একজন মানুষকে প্রয়োজন যে কিরার থট পুরো দুনিয়াতে পৌঁছে দেবে, একজন স্পোক্স পারসনের প্রয়োজন। ঠিক আছে, আমি নিজে ব্যবস্থা করছি। আর তো ওখানে তখন মনসুর আসে এবং বলে তুমি কি জানো কিরা কেসে কি হচ্ছে? কিরার নতুন একজন স্পোক্স পারসন চুজ করেছে, আর এখানে আমরা দেখতে পাই সেই স্পোক্স পারসন হচ্ছে আর কেউ না, কিউমি টাকাটা। তোমাদের কি মনে আছে টাকাটার কথা, যে লাইটের সাথে কলেজে পড়তো এবং লাইট তার সাথে ডেটও করেছিল? তো মগি তখন বলে আমার কোনো ভুল হচ্ছে না তো, এটাই তো সেই মেয়ে যে লাইটের সাথে একবার ডেটও করেছিল। শালার মিকামি, তুই একটু বেশি তাড়াহুড়া করে ফেললি, আর কাউকে পেলি না, আমার এক্স গার্লফ্রেন্ডকেই নিলি। আর মগি ওই কথা আইজাবাকে বলে দেয়, কারণ তোমাদের মনে আছে মগি ওই সময় কিরার পেছনে ইনভেস্টিগেট করছিল আর একসাথে টাকাটার সাথে কিরাকে বা লাইটকে দেখেছিল। তো লাইট এটা নিয়ে যখন টেনশনে ছিল, হঠাৎ করে লাইটের মনে হয় না এটা তো কোনো খারাপ চয়েস নয়, এমনিতেও তো আমি টাকাটাকে আগে থেকে চিনি, আর ও আমার বান্ধবীও ছিল, ওকে আমি কেন চুজ করতে যাব? তো ব্যাপারটা আমার জন্য আরো ভালো হলো, কেউ সন্দেহ করবে না যে আমি ওকে চয়েস করেছি। আর মিকামি অবশ্যই ওকে ইউজ করতে পারবে, শুধু আমাকে কোনো না কোনো ভাবে টাকাটার সাথে কন্ট্যাক্ট করতে হবে যাতে আমি মিকামি পর্যন্ত পৌঁছাতে পারি। আর এরপর আমাদের মিকামির সিন দেখানো হয়, সে কিউমি টাকাটাকে কেন সিলেক্ট করেছে এই ব্যাপারটা বলতে থাকে। সে বলে আমি যখন একটা ডিবেট শোতে গিয়েছিলাম তখন আমি তার সাথে কথা বলেছি, সে অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, কিন্তু যখনই কিরার নাম সামনে আসে তার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে যায়, তার চিন্তা ভাবনা অনেক চমৎকার, সেও খারাপকে ঘৃণা করতো এবং তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে এবং সে পরিষ্কার কিরাকে সাপোর্ট করে এবং সে একজন যোগ্য জার্নালিস্ট, এবং আমার কাছে মনে হয় কিরার আওয়াজ হওয়ার জন্য তার চেয়ে বেশি আর যোগ্য কেউ নেই। আর আইজাবা মনে মনে বলে কিউমি টাকাটা মানে লাইট যদি কিরা হয় ওর স্পোক্স পারসন হিসেবে কেন এক্স গার্লফ্রেন্ডকে বেছে নেবে? এটা হতেই পারে না, তাহলে তো সন্দেহ ওর উপরেই যাবে। আমার মনে হয় আমি একটু বেশি ভাবছি, কারণ লাইট তো আমাদের সামনে রয়েছে, এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগও করেনি, মেসেজও পাঠায়নি। তো লাইট তখন উঠে দাঁড়িয়ে বলে আমি তোমাদের এই ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছু বলতে চাই, আমরা হয়তো কিউমি টাকাটার সাথে কাজ করতে পারি। সত্যি বলতে আমি তাকে কলেজ থেকে চিনি, তার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা ছিল। আইজাবা তখন মনে মনে বলে কি ব্যাপার, লাইট নিজে থেকে এটা সবাইকে বলছে, ওকে এটা লুকাতে চায় না? লাইট তখন বলে দেখো কিরা নিজে টাকাটাকে মেসেজ পড়ার জন্য অর্ডার দেয়, যেটা সে দুনিয়াকে জানাতে চায়। তো আমার মনে হয় কিরা পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা টাকাটাকে ইউজ করতে পারি। আর মনসুরা তখন বলে এটাও তো হতে পারে যে কিরা টাকাটাকে হুমকি দিয়ে রেখেছে, এই জন্য ভয়ে এসব করছে, আর এই ভয়ের কারণেও হয়তো আমাদের সাহায্য করবে না। লাইট বলে হ্যাঁ তাও ঠিক, কিন্তু আমি ওর ফোন নাম্বার জানি, যদি আমি ওকে বলি তাহলে ও অবশ্যই আমার সাথে দেখা করবে, কিন্তু তার সাহায্যে কিরাকে ধরা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কারণ আমি যখন কলেজে তার সাথে কথা বলতাম তখন আমি জানতে পেরেছিলাম সে কিরাকে অনেক মানে, আর আমরা এই বিষয়েরই সুযোগ নিতে পারি। আর এখন যদিও সবাই জানাজানি হয়ে গিয়েছে যে পুলিশ কিরার বিরুদ্ধে নেই, তো এর জন্য আমি যদি বলি আমি পুলিশে জয়েন করেছি এবং তারপর যদি ওর সাথে কথা বলি ও এটা নিয়ে মাইন্ড করবে না। আর আমি জানি এটা একটা বাজে আইডিয়া, তবে তারপরেও একজন কিরার সাপোর্টার, ও হয়তো চাইবে না আমি এখানে বেশি সুবিধা করতে পারি, তবে তারপর আমরা মনে হয় ট্রাই করা উচিত। আইজাবা বলে হ্যাঁ আমিও যাই না, কিন্তু ট্রাই তো করা যেতে পারে। লাইট বলে ঠিক আছে, তাহলে আজ রাতে আমি ওকে ফোন করব। আর আইজাবা তখন বলে যদি কোনো সমস্যা না হয় তাহলে টাকাটা আর তোমার মাঝখানে কথাবার্তা আমি শুনতে চাই। আর লাইট তখন বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, ও যদি কিরার ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট তথ্য দেয় সেটা আরো ভালো হবে যদি একের অধিক মানুষ শোনে, তো যেহেতু আমার উপর সন্দেহ রয়েছে। তো এরপর আমরা NHN হেডকোয়ার্টার দেখি, মানে টিভি চ্যানেলের, যেখানে কিমি টাকাটা ছিল। আর তখন ওর কাছে লাইটের কল আসে, আর সে বলে আমি লাইটই আগামী বলছি, অনেক সময় কেটে গিয়েছে, তোমার সাথে কথা হয়নি, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, আমরা কি দেখা করতে পারি? আমি তোমার কিছু অনুকূল্য চাই। টাকাটা বলে অনুকূল্য? লাইট বলে হ্যাঁ মানে এটা সম্ভব হতেই পারে, কারণ এখন পুরো দুনিয়া তোমাকে দেখছে। তখন টাকাটা বলে দেখো লাইট তুমি আগে থেকেই জানো যে আমি তোমাকে মানা করবো না, যদি দেখা করার কোনো পসিবিলিটি না থাকতো তুমি কলও করতে না। লাইট বলে হ্যাঁ ঠিক বলেছো। আর একটা কথা জানো, আমি যখন গ্র্যাজুয়েট হয়েছি তখন থেকে তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো সময় পাইনি, আর আমার মনে হয় আমাদের চাকরির খাতিরে আমাদের আবার সামনাসামনি করে নিয়ে এসেছে, এটাকে কি বলবো ভাগ্য। তখন টাকাটা বলে চাকরি কি চাকরি করো তুমি? লাইট বলে আমি এখন পুলিশের সাথে কাজ করছি, আর আমি একা তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিমি তখন মনে মনে বলে পুলিশ তো কিরার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, তাহলে ওর সাথে কথা বলা যেতে পারে, ঠিক আছে। আর সে লাইটকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তার উপর ডিপেন্ড করবে আমি তোমাকে কতখানি সাহায্য করতে পারবো। লাইট বলে আচ্ছা ঠিক আছে, শুধু তুমি আমার কথা শুনবে, শুধু আমরা দুজনে কিন্তু থাকবো। তো কিমি বলে আচ্ছা ঠিক আছে, আজকাল ব্রডকাস্ট শেষ করে আমি তোমার সাথে দেখা করতে আসবো। তো লাইট বলে আচ্ছা ঠিক আছে, আমরা একটা হোটেল রুম খুঁজে নেব। আর কিমি বলে হোটেল রুম শিওর? আমি তো শুনেছিলাম তুমি মডেল মিশামানের সাথে রয়েছো, তার সাথে কি খুশি নাও? লাইট বলে হ্যাঁ, তবে সত্যি বলতে সে আমার পার্টনার হওয়ার যোগ্য না, সে এতখানি ইন্টেলিজেন্ট নয়, তুমি অনেক ইন্টেলিজেন্ট, মানে বুঝতে পারছো এখানে কি মেন করেছে হোটেল রুম বলতে লিটনের ফ্ল্যাট। আর অন্যদিকে আমরা দেখি মিশার সিন, মগি তার জন্য খাবার বানিয়ে এনেছে। তো মিশা বলে মগি তুমি অনেক ভালো খাবার বানাও, কিন্তু 5 দিন হয়ে গিয়েছে তুমি আমার সাথে রয়েছো, লাইট কি ব্যাপারটা জানে? আমার তো ব্যাপারটা ভালো লাগছে না, ও কোন হিসাবে নেবে? আর এখানে আমরা দেখতে পাই মিশার রুমে একটা মাইক্রোফোন লাগানো রয়েছে যেটা মেলো লাগিয়ে রেখেছে। তো মেলো তার
কার কথা শুনে মানে মিশার উপর ইনভেস্টিগেট করছে। তো মেলে বলে নিয়ার বলেছিল এই মেয়েটা সেকেন্ড কিরা, কিন্তু এটা হতেই পারে না, এরকম গর্ধব একটা মেয়ে কিভাবে সেকেন্ড কিরা হতে পারে। কিরা এখন আমার সাথে কন্ট্যাক্ট করেনি, হতে পারে এমন কোনো সিচুয়েশনে রয়েছে যার জন্য ও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। তো আমার যেটা মনে হয় কিরা অবশ্যই আমার স্পোক্স পারসন টাকাটার সাথে আগে কন্ট্যাক্ট করবে আমার পর্যন্ত আসার জন্য। আর এরপর আমরা দেখি কিউমি করেকে টিভি নিউজে বলে কিরা সকল খারাপ মানুষকে শিক্ষা দেবে আর অপরাধকে সরিয়ে দেবে, পাশাপাশি যারা সোসাইটির কোনো কাজে আসে না বা কাজ করছে না তাদেরকেও কিরা একদম সহ্য করবে না। তো এখানে কিছু লোক বলেন মানে কিরা কি অলস লোকদেরও মেরে ফেলবে, এটা তো ঠিক নয়। আর এখান দিয়ে আইজে বা লাইট যখন যাচ্ছিল লাইট মনে মনে বলে মিকাকে একটু বেশি বেশি বলছে, তবে এখন আমি কিছু বলতে পারবো না, মিকামির সাথে আগে আমার কন্ট্যাক্ট করে ওকে বোঝাতে হবে। আলসাম লোক মারার তো কোনো সিস্টেম হয় না। ইভেন আলামিন এবং আলামিনের ভিউয়াররাও অনেক আলসা, হুদাহুদি আলামিনের ভিউয়ারদের আমরা কেন মারবো, তাহলে আমাদের ভিডিও দেখবে গে। তো যাই হোক কিরা তখন আমাদেরকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয় দ্রুত মিকামির সাথে দেখা করতেই হবে। আর এরপর আমরা দেখতে পাই লাইট ওই হোটেল রুমে যায় যেখানে পুরো সব জায়গায় ক্যামেরার মাইক্রোফোন লাগানো ছিল, একটাও ব্লাইন্ড স্পট ছাড়েনি। আর এরপর সবাই বাইরে চলে যায় আর তারপর লাইট টাকাটার জন্য অপেক্ষা করে। তো টাকাটা ভেতরে আসে আর ভেতরে আসার পরে লাইট বলে আই মিস ইউ। মনসুরা রিডে ওদের দেখছিল, তো লাইট বলে আমাকে ক্ষমা করবে, এখানে বসো। আর মনেই হচ্ছে না অনেক আগে আমাদের দেখা হয়েছিল তাই না। তো এখানে লাইট কিউমির দিকে বা টাকাটার দিকে একভাবে তাকিয়ে থাকে আর দুজনে পুরো শান্ত হয়ে থাকে। তো ইডে তখন বলে লাইটের কি হলো, ওর কি কোনো সমস্যা হয়েছে, অত চুপ হয়ে গেল, এতে তো টাকাটা লাইটের উপর সন্দেহ হবে। মানসুরা বলে ইডে তুমি কি আনরোমান্টিক, তুমি কি গে নাকি, জীবনে কখনো প্রেম করেনি, তুমি কি বলছো। এখানে লাইট ওকে সিস্টেম আনার চেষ্টা করছে। আর তখন আইজাবে এসে জিজ্ঞেস করে এখানে কি চলছে। মনসুরা বলে মুড তো একদম চমৎকার, মনে হয় আমরা কিছু লাইভ দেখতে চলেছি। আইজাবে বলে বাজে কথা বন্ধ করো, আমি বলছি এখানে কি চলছে। আর তখনই সেখানে টাকাটার মোবাইলে একটা কল আসে আর সে বলে কি কিরা, আর সবাই এটা শুনে ফেলে কিরার কল। লাইট মনে মনে বলে এটা কি তাহলে মিকামির কল। ইডে বলে এই মাত্র কিরার নাম বলো। আইজা বলে কিরা ডাইরেক্টলি ওকে কন্ট্যাক্ট করেছে, চমৎকার। আর লাইট তখন বলে হ্যাঁ রিসিভ করো, কল রিসিভ করো। তো এখানে টাকাটা কল রিসিভ করে এবং বলে হ্যালো, না আমি এখন আমার এক বন্ধুর সাথে রয়েছে, একা নয়, আশেপাশে তাছাড়া আর কেউ নেই। লাইট মনে মনে বলে যদি আমার লাক আমার সাইডে থাকে তাহলে মিকামি নিজে আমাকে ফোনে চাইবে, মিকামি তুমি কি আমার জন্য লাক নিয়ে আসতে পারো। আর তখন কিউমি বলে আসলে এই দেখা করার প্ল্যানটা আমার নয়, আমার বন্ধুই আমাকে শুধুমাত্র একা আমার সাথে দেখা করতে চেয়েছে। মিকামি তখন মনে মনে ভাবে এমন একজন মানুষ যে কিরার স্পোক্স পার্সনের সাথে প্রাইভেট মিটিং করতে চায়, তার মানে এটা কি হতে পারে। তো মিকামিরও তখন সন্দেহ। আর মিকামি বলে তোমার বন্ধুর সাথে আমার কথা বলাও। তো এখানে কিউমি করে কি সে তোমার সাথে কথা বলতে চায়। লাইট তখন বলে দেখেছো লাক আমার ফেভারে রয়েছে, চমৎকার একটা সিদ্ধান্ত মিকামি। তো এরপর যখন লাইট ফোন নেয় আর বলে হ্যালো, মিকামি জিজ্ঞেস করে তুমি কে। লাইট তখন ওই কথার উত্তর না দিয়ে বলে তুমি কি বলছো 26 নভেম্বর 5টি পেজের মানে কি। তখন মিকামির মনে পড়ে 26 নভেম্বরে তো 5টা পেজ এসেছিল এবং সেখানে কি করতে হবে সব রিউল লেখা ছিল। তো ও বুঝে যায় ও ফাইনালি মেন কিরার সাথে কথা বলছে। তো লাইট তখন বলে চমৎকার মিকামি, তুমি এতটুকু জানতে পেরে গিয়েছো, এবার দেখবো বাকিটা তুমি কিভাবে জানতে পারো। তো মিকামি বলে এর মানে আপনি এখানে সবকিছু ঠিকভাবে বলতে পারবেন না, আশেপাশে ঝামেলা রয়েছে রাইট। লাইট বলে হ্যাঁ। মিকামি তখন বলে নিশ্চয়ই আপনার উপর নজর রাখা হচ্ছে তাই না। লাইট বলে হ্যাঁ। আর তারপর লাইট বলে তুমি কি সত্যিই কিরা। মিকামি বলে কি বলেন, আপনাকে প্রমাণ করতে হবে আমি কি এখন আমাকে মেরে ফেলবো, দ্রুত সাকুরা টিভি অন করুন। আর এখানে তারা সাকুরা টিভিকে নিশানা বানিয়ে রেখেছে কিরাকে এক্সপেরিমেন্ট করার জন্য। তখনই সেখানে স্পোক্স পার্সন মানে যে খবর বলছিল তাকে মিকামি হার্ট অ্যাটাকে মেরে ফেলে। তো এসব দেখে সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে এটাই আসল কিরা। আর লাইট মনে মনে বলে চমৎকার মিকামি, তুমি সত্যিই চমৎকার। আর এখানে লাইট করে কি একটা পেজে লেখে যেটা আর কি ওর যে টাস্ক ফোর্স টিম রয়েছে ওদেরকে দেখানোর উদ্দেশ্যে, মানে মুখে না বলে, যে কিরা আমাকে বলেছে সে রুম চেক করতে চায়। আর তো কেউ কিছু দেখে ফেলার আগে ক্যামেরার মাইক্রোফোন সরিয়ে ফেলো। আইজিয়া বলে হ্যাঁ ঠিক আছে। আর আইজিয়া বলে এখন আমাদের আর কিছু করারও নেই। আর তারপর কিমি আর লাইট মনে করো নিশ্চিন্তে এখন কথা বলতে পারবে, ঘরে কোনো বায়োট্যাপস নাই, কোনো ক্যামেরা নাই। তো এখানে কিমিকে লাইট কাছে গিয়ে বলে কিমি আমার কথা শুনো, আমি কিরা। হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছো। কিমি বলে কি লাইট কিরা। তারপর সে মিকামিকে বলে শোনো মিকামি, আমি চাই না তুমি কিমির কাছ থেকে জানার চেষ্টা করো যে আমি কে, ঠিক আছে। আর এটা জানার তোমার প্রয়োজনও নেই। মিকামি বলে হ্যাঁ ঠিক আছে ভগবান, মানে চিন্তা করো। আর বাকি কাজ আমি আপনার উপরে ছেড়ে দিচ্ছি, আপনি যেটা বলবেন সেটাই হবে। লাইট তারপর বলে আমি কিরা, আর এই ছেলেটা হচ্ছে সেই যাকে আমি আমার শক্তি দিয়েছি। তো কিউমি বা টাকাটা অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলে আমি সবসময় তোমাকে ভালোবেসে এসেছি, সম্মান করে এসেছি, কিন্তু এখন আমি জেনে গিয়েছি তুমি কিরা, এটাই আমার সবচেয়ে বড় খুশি। আর লাইট তখন বলে তুমি আর আমি মিলে এই নতুন দুনিয়ার ভগবান হব। আর এখানে লাইট আর কিউমি একে অপরকে জড়িয়ে ধরে আর মিটিং ওভার হয়ে যায়। মানে চিন্তা করো সেম কথা মিশাকে বলেছে, মিশাকে ইউজ করে দিয়েছে এখন আবার এই কিউমি। তো যাই হোক এরপর লাইট ফিরে আসার সময় কল করে আর বলে টাকাটার সাথে খুব ভালো মিটিং ছিল এবং এখন থেকে আমরা ওর সাথে ডেটিং করার অ্যাক্টিং করব, যাতে ওর কাছ থেকে আমরা কিরা পর্যন্ত পৌঁছাতে পারি এবং কিরার ইনফরমেশন বের করতে পারি। আর এরপর আমরা বর্তমান কিরা মিকামির সিন দেখতে পাই যে কন্টিনিউয়াসলি ক্রিমিনালদের মারছিল। আর এখানে এপিসোড নাম্বার 32 শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা ডেথ নোটের 33 নম্বর এপিসোড, মানে এক ভিডিওতে 6টা এপিসোড সম্পর্কে আমরা জানবো, যাতে ডেথ নোট খুব দ্রুত শেষ হয়ে যায়। এবং বুঝতেই পারছো আমি একটা ছুটি কাটাতে
দেখাতে পারি। রিয়েলি আমি ডেথ নোটের টানা এতদিন কাজ করছি যে আমি মেন্টালি নট স্টেবল, আই বিকাম পাগল। তো যাই হোক, আমি ডেথ নোটটা দ্রুত শেষ করতে চাই এবং মুক্তি চাই, এবং র্যান্ডম অ্যানিমেশন থেকে আমি মিনিমাম 5-7 দিনের ছুটি নেব আমি। তো যাই হোক, 33 নম্বর এপিসোডের শুরুতে আমরা নিয়ারের সিন দেখতে পাই। সে বলে আমরা এখন যতদূর এগিয়ে গিয়েছি, এখন আমাদের আমেরিকা বসে আর কাজ হচ্ছে না, আমাদের এবার জাপান যেতে হবে, আমরা জাপান যাব। আর সে তার সহকারী রেস্টারকে ডাকে, আর তারপর রেস্টারের সাথে সে জাপান চলে আসে। আর এদিকে মনসুরা বলে খুব ভালো হয়েছে, আমাদের সকল প্ল্যান ক্লাজে এসেছে। আর ইউসিডা প্রোডাকশন যে আমাদের মিসাকে মডেল হিসেবে হায়ার করেছে, এর সাথে এনএইচএন মানে টিভি কোম্পানি, তারা দুজনেই মিসাকে হায়ার করতে চায়। তো এখানে আমরা দেখতে পাই নিউজ পেপারে হেডলাইনও ছাপা হয়েছে যে মিশা আমানেকে এইচএন এর ইস্ট ওয়েস্ট পপ সং ফেস্টিভ্যালের জন্য সিলেক্ট করা হয়েছে। মানে বুঝোই তো, টিভি চ্যানেলে অনেক ধরনের অনুষ্ঠান থাকে, সেলিব্রিটিতে আনা হয়। তো মিশার এটা হতে যাচ্ছে টিভি চ্যানেলের প্রথম শো, আর তার প্রথম অনুষ্ঠান হোস্ট করবে হচ্ছে কিমি টাকাটা। তো এটা দেখে ইডে বলে এই প্ল্যান তো অনেক চমৎকার, কারণ আমরা তো নর্মালি এই এর ভেতরে মানে ওই টিভি চ্যানেলের ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু মিশা যদি ঢুকে যায় মিশার জন্য আমাদের ঢোকা সহজ হয়ে যাবে। লাইট বলে হ্যাঁ, মগি তার ম্যানেজার হয়ে ওখানে ঢুকতে পারবে, আর আমাদের এমন একজন মানুষকে প্রয়োজন যে খুব সহজেই এই এর ভেতরে যেতে পারবে। আর তখনই নিয়ার এলদের কন্ট্রাক্ট করে বলে আমরা জাপানে চলে এসেছি, আর আমি এখানে কিরাকে অ্যারেস্ট করতে এসেছি। আর লাইট মনে মনে বলে জাপানে চলে এসেছে কি, আর ও আমাকে সব কেন বলছে। নিয়ার বলে এল, তুমি ওই অ্যাঙ্কার টাকাটাকে কন্ট্রাক্ট করেছিলে তাই না, আর তুমি নিজেও কিরাকে ইনভেস্টিগেশন করছো তাই না। এটা শুনে ওরা সবাই তো অবাক হয়ে যায়, এই তথ্য ওর কাছে গেল কিভাবে। আর লাইট তখন পরিস্থিতি সামনে নিয়ে বলে হ্যাঁ, আমি একাই ইনভেস্টিগেশন করছি। নিয়ার বলে হ্যাঁ, তার মানে আমি ঠিক ভেবেছিলাম, আর এখন আমি কিরাকে অ্যারেস্ট করতে চলেছি। লাইট বলে কি, ও জাপানে চলে এসেছে, ও আমাকে এগুলো কেন বলছে। এরপর নিয়ার বলে এল, তুমি ওই অ্যাঙ্কার টাকাটাকে কন্ট্রাক্ট করেছিলে তাই না, আর তুমি কিরাকেও ইনভেস্টিগেশন করছো তাই না। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, আই মিন জাপানিজ টাস্ক ফোর্সের। আর লাইট তখন বলে হ্যাঁ, আমি ওকে একা ইনভেস্টিগেশন করছি। নিয়ার বলে হ্যাঁ, আমি ঠিক এটাই ভেবেছিলাম, আর এখন এটা তো পরিষ্কার, আমি যদি কিরাকে ধরতে চাই তাহলে আমাদেরও এনএইচএন এর যে কিমি টাকাটা রয়েছে তার ইনভেস্টিগেশন করতে হবে। তো প্লিজ টাকাটাকে বলে দিও এসপিকে এর মেম্বাররা এখন কিরাকে অ্যারেস্ট করার জন্য জাপানে চলে এসেছে। তো লাইট তখন জিজ্ঞেস করে এসব আমাকে কেন বলছো, আমি কি করতে পারি। নিয়ার তখন বলে দেখো, কিরাকে তার জায়গা থেকে বের করার জন্য আমি চাই তুমি আরেকটা কথা বলো। এখন এসপিকে তে শুধুমাত্র 4 জন মেম্বার রয়েছে, যাদের মধ্যে আমিও যুক্ত রয়েছি। তো এর জন্য কিরা কোথাও পালাতে পারবে না, আর সে আমাকে অবশ্যই মারার চেষ্টা করবে, কিন্তু তার সাহায্যেই আমি তার খেলাই তাকে হারিয়ে দেব। লাইট মনে মনে বলে কি, তুমি কিরার সাথে লড়াই করবে, কিন্তু জানো না কিরা তোমাকেই হারিয়ে দেবে, আমি তোমাকে হারিয়ে দেব। আর এখানে নিয়ার হাসে। আর তারপর আমাদের আবারও ইমাজিনারি ওয়ার্ল্ডের সিন দেখতে পাই, যেখানে লাইট এবং নিয়ার ছিল। তো লাইট বলে ঠিক আছে নিয়ার, আমি তোমার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। নিয়ার বলে আমি জাপানে আছি। লাইট বলে আমিও জাপানে আছি। নিয়ার বলে এমন এক সময় আসবে যখন আমরা মুখোমুখি হব। লাইট বলে হ্যাঁ অবশ্যই, আমিও সেই সময়টার জন্য অপেক্ষা করছি। নিয়ার বলে আমি ওই সময় তোমার অপেক্ষায় থাকবো, আর আমি এই কিরা কেস চিরতরে শেষ করে দেবো। লাইট বলে হ্যাঁ অবশ্যই। আর সে মনে মনে বলে শুরু থেকে আমি এল এর সাথে 1 ভার্সেস 1 ব্যাটলে লড়েছি, আর এখন সবকিছু একটু বদলে গিয়েছে। এখন আমার এমন সব লোকেদের সাথে মোকাবেলা করছি যারা এল এর থেকে ইন্সপায়ার, মানে এল এর সাগরে। কোনো সমস্যা নেই নিয়ার, তুমি যেহেতু আমার সামনে এসেছো তাহলে আমিও তোমার সামনে আসছি, আর আমাদের যখন দেখা হবে তখন দেখবো যে কে একে অপরের চেয়ে এগিয়ে। আর যখন এটা শুরু হবে তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে। আর নিয়ার বলে এখন সবার আগে আমাদের জানতে হবে সিচুয়েশন কেমন, আর বর্তমানে এল হলো লাইট ইয়াগামি, এটাও আমি জানতে পেরেছি, পাশাপাশি সে কিরাও। তো আমরা ওর নামটা ডাকবো হচ্ছে এল কিরা। আর এছাড়াও আরেকজন রয়েছে যে হচ্ছে এক্স কিরা, যে বর্তমানে ডেথ নোট ইউজ করছে। আর এক্স কিরা যতজন ক্রিমিনালদেরকে মেরেছে তা দেখে মনে হচ্ছে তার কাছে শিনিগামি আইস রয়েছে, তার কোনো নামের প্রয়োজন হয় না, চেহারা দেখে মারতে পারে। আর কিরা মূলত এক্স কিরার সাথে দেখা করার জন্য টাকাটার সাহায্য নিয়েছে এবং নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করবে, কারণ সে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে না। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় কিরাকে ধরার দুইটা উপায় রয়েছে। আর প্রথমটা হলো এল কিরা আর এক্স কিরা দুজনকেই মেরে ডেথ নোটটা নিয়ে নেব, কিন্তু হয়তো আমরা এটা করতে পারবো না। রেস্টার বলে কেন পারবো না। নিয়ার বলে আমরা এমন কাজ করি না যে মানুষকে মেরে তারপর তার পক্ষ থেকে সাফাই দেওয়া। আর এখানে এটা বলা হয় যে মানুষের মারা যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, আমি যদি মানুষকে মেরে কাজ নিয়ে এগিয়ে যাই আমাদের এলের আত্মা শান্তি পাবে না। আর যেহেতু আমি এলের সাকসেসর, আমার উপর ভরসা করেই এল আমাকে এই কেসটা দিয়েছে, তো সেহেতু আমি কাউকে মেরে আমি এই কেস সলভ করতে পারবো না, এতে কোনো লাভ হবে না। আর এরপর আমরা দেখতে পাই লাইট একটা হোটেলে যায়, সেখানে সে টাকাটার সাথে আবারও মিটিং করে। আর সে বলে তুমি দিন তো প্রতিদিন অনেক ফ্যানের মেসেজ পাও তাই না। কিমি বলে হ্যাঁ, রেগুলার 200টারও বেশি। আর তখন লাইট বলে কি দারুণ ব্যাপার, 200, আমি তো জেলাস ফিল করছি। আর এরপর আমাদের দেখানো হয় তারা সেখানে দুটো বায়োটেপ লাগিয়ে রেখেছিল, কিন্তু কোনো সার্ভিলেন্স বা সিসি ক্যামেরা ছিল না। তো ইডে এবং মানসুরা দুজনে ওদের কথা শুনছিল। আর তখন মানসুরা বলে কোনো অডিও শুনে খালি মজাই পাচ্ছি না, লাইভ না দেখলে কি কোনো মজা আছে। আর এদিকে দেখানো হয় লাইট মুখে একটা কথা বলছে, কিন্তু কাগজে অন্য একটা কিছু লিখে টাকাটাকে দেয় যাতে ইডি আর মানসুরা শুনতে না পায়। আর ওই লেটারে লিখা ছিল তুমি যখন এটা পড়বে
একদম শান্ত থাকবে এবং কোনো রিয়াকশন দিবে না যাতে আজব লাগে। তো এরপর লাইট আরেকটা নোট লিখে এবং মুখ দিয়ে বলে এসপি কে আবারও কাজ শুরু করেছে তোমার সেফটির জন্য, আর তুমি কিরার মেসেজ পড়ার পাশাপাশি নিজেরও কিছু ডিমান্ড রাখো। মনসুরা তখন বলে দেখো এতক্ষণে লাইট মেইন টপিকে কথা বলা শুরু করে দিয়েছে, চমৎকার। তো লাইট তখন বলে তুমি স্পোক্স পারসন হয়েছে ঠিক আছে, বাট তোমার কিরার সাথে কথা বলছো না কেন? তোমার সরাসরি কিরার সাথে কথা বলা উচিত। আর এরপর লাইট করে কি আরেকটা ডেথ নোট দেয় এবং সেখানে লেখা ছিল তুমি টির সাথে কেন কথা বলছো না, আর আমাদের কাছে টির জন্য অনেক কাজ রয়েছে। আর টি মানে হচ্ছে টেরো মিকামি আর কি, বর্তমান এক্স কিরা। আর সেখানে লেখা ছিল একটা পারফেক্ট দুনিয়া বানানোর জন্য আমি চাই তুমি কিরা হয়ে ক্রিমিনালদের পানিশ করো। তো এটা শুনে কিমি অবাক হয়ে যায় এবং উঠে দাঁড়িয়ে যায়, আর তখন লাইট ওকে ধরে ফেলে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, লাইট এখন কিউমিকেই একটা ডেথ নোট দিচ্ছে যেটা হয়তো ওর কাছে ছিল। তো লাইট তখন বলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি সঠিকভাবে এটা করতে পারবে, আর তুমি যদি এটা করো তাহলে তুমি কিরাকে কিছু ইনফরমেশন দিতে পারবে, আর ওটা হবে সেই ইনফরমেশন যেটা তুমি চাও না তোমার সাথে এসপি কে জানুক। আর এই কথা আমরা যেটা বুঝতে পারি, নিয়ারের যে এসপি কে টিম সে হয়তো এখন কিউমি টাকাটা মানে ওই টিভি হোস্টের সাথে থাকবে ওর সিকিউরিটির জন্য। তো এরপর কিউমি লাইটের কথায় রাজি হয়ে যায়, আর তারপর আমরা টেরর সিন দেখি, মানে আমাদের ওই মিকামি মানে আমাদের এক্স কিরা যে কন্টিনিউয়াসলি ক্রিমিনালদের মারছিল। আর তখনই কিউমি টাকাটার কল আসে, আর সে বলে তোমার জন্য একটা মেসেজ রয়েছে, তুমি আমাকে একটা ফ্যান লেটার পাঠাও যাতে আমি বুঝতে পারি সেটা তুমিই পাঠিয়েছো, আর সেখানে 5টা ডেথ নোটের পেজ রাখবে। যেহেতু আমার কাছে 200 টাকা করে প্রতিদিন ফ্যান মেসেজ আসে, তো কেউ সন্দেহ করবে না তুমি এটা পাঠিয়েছো। আর যতক্ষণ না পর্যন্ত আমি 5টা পেজ পেয়ে যাচ্ছি ততক্ষণ না পর্যন্ত তুমি ক্রিমিনালদের মারতে থাকবে। আর তারপর তুমি একটা ফেক নোটবুক বানাবে ক্রিমিনালদের নাম লেখার জন্য, তবে সেটা দেখতে যেন ডেথ নোটের মতোই লাগে, এবং তুমি এমন ভাব করবে যেন ক্রিমিনালদের তুমি আসলেই মারছো। তো এরপর কল কাট হয়ে যায়। তো এখানে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি যে এখানে আসলে কি প্ল্যান। আমাদের লাইট কিন্তু বরাবরই তার পাওয়ারটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছে যাতে মেন কেউ ধরা না পড়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে লাইট পেয়েছিল, তারপর হিগুচিকে দিল, তারপর এটা আবার এখন টিকে দিল বা এক্স কিরাকে দিল, কিন্তু এখন আবার এটা এক্স কিরার কাছ থেকে আমাদের টিভি অ্যাঙ্কর টাকাটার কাছে পাঠালো। তো টাকাটার কাছে ওই পেজগুলো থাকবে, সে মূলত এখান থেকে লিখবে কিন্তু ওদিক থেকে ক্রিমিনাল মারা শুরু করবে যাতে টেরো মিকামি যদি ধরাও পড়ে কোনো সমস্যা না হয়। আমি এটাই বুঝতে পারলাম। তো যাই হোক, এটা দেখে টেরো মিকামি মনে মনে বলে ভগবান আসলে কি চাচ্ছে, কিন্তু এটা ব্যাপার না, আমি ভগবানকে জিজ্ঞাসা করার কি, সে যেমনটা বলেছে আমি তেমনটাই করব। আর এদিকে আমাদের কিউমির নতুন শো দেখানো হয়, আর সেখানে আমরা দেখতে পাই তার সাথে নতুন 4টা বডিগার্ড রয়েছে। আর বুঝতেই পারছো এই 4টা বডিগার্ড হয়তো নিয়ারের কাছ থেকে পাঠানো হয়েছে। তো প্রথমজন হচ্ছে 22nd ক্যারাটে চ্যাম্পিয়ন তাৎসুমি ওয়ামা, আর সে একজন সিআই এজেন্ট ছিল। অন্যজন হচ্ছে হেল লিটনার। তবে এখানে উল্লেখ্য কিউমির কোন বডিগার্ড যে এসপি কে সদস্য এটা এখনো বোঝা যাচ্ছে না। তো লাইট তখন মনে মনে বলে এদের মধ্যে যদি কেউ এসপি এর মেম্বার হয়ে থাকে সেটা নিশ্চয়ই ওই মেয়েটা হেল লিটনারই হবে। আর এদিকে আমরা দেখি নিয়ার অনেকগুলো নিউজ চ্যানেলের ফুটেজ কালেক্ট করে এবং সেগুলো দেখতে থাকে, আর সে ভাবে আমি এখন কি করব, কোনটা বাছাই করব, কোনটা এক্স কিরা হতে পারে, কারণ কিরা তার পাওয়ার অবশ্যই তার সেই লেভেলের কোনো সাপোর্টারকে দেবে। তো নিয়ার তখন ভাবে টাকাটাকে এই জন্য টার্গেট করা হয়েছে স্পোক্স পারসন হিসাবে, কারণ সে কিরাকে অনেক মানে এবং সে ওপেনলি কিরাকে মানে। আর হয়তো এক্স কিরা এমন একজন মানুষ, সেও জানে যে টাকাটা কিরাকে অনেক মানে, আর এজন্য হয়তো সে টাকাটাকে স্পোক্স পারসন হিসেবে সিলেক্ট করেছে। আর হতে পারে তাদের দুজনের মধ্যে অবশ্যই কখনো কখনো মিট হয়েছিল। তো এরপর নিয়ার করে কি কনসেন্ট্রেশন শুরু করে, আর সে মনে করতে থাকে সে কোন কোন ফুটেজ দেখেছে যেখানে টাকাটা কোনো একজনের সাথে কথা বলেছিল এবং দুজনেই জাস্টিস বা ন্যায় বিচার চায়। তো এরপর তার একটা ফুটেজের কথা মনে পড়ে যেটাতে টেরো মিকামি ছিল এবং সে বলছিল আমি কিরার আওয়াজ শুনতে পাচ্ছি, তার শর্ট, তার থটস বা চিন্তা ভাবনা শুনতে পাচ্ছি। আমার মনে হয় দুনিয়াতে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের কিরার অর্ডার মানতে হবে, কিরার সাথে থাকতে হবে। আর তারপর সে তারও ইন্টারভিউ দেখতে থাকে। আর এটা দেখে টেরো মিকামি বলে আমাদের দেশের জন্য যদি কিছু করতে হয় আমাদের কিরার উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। আর এরপর নিয়ারের সিন দেখানো হয়, আর সে এই সবকিছু অ্যানালাইজ করে বলে এল যে আসল কিরা আর সে যে লাইট ইয়াগামি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর টেরো মিকামিকে নিয়ে আমার একটু টেনশন রয়েছে, আর তারই হয়তো ডিসিশন ছিল সে কিউমি টাকাটাকে কন্ট্যাক্ট করবে যাতে সাকুরা টিভি ডামে গাবের শো বন্ধ করতে পারে। আর এরপর আমাদের এই এর সিন দেখানো হয় যেখানে মিশা ছিল, আর তোমরা তো জানোই মিশার সাথে কন্ট্যাক্ট হয়েছে ওই কোম্পানির। আর সে বলে আমি হেডলাইনের পারফরমার নেই কেন, তুমি বলেছিলে যে 1 বছরের জন্য আমি তোমাদের কোম্পানিতে টপ হাইলাইটার হিসেবে থাকবো। আর তখন মিশার সামনে কিউমি টাকাটা আসে, আর এখানে মিশা আজকাল জানে লাইট বেশিরভাগ সময় কিউমি টাকাটার সাথেই থাকে। তো মিশা ওকে দেখে জেলাস ফিল করে আর বলে কিউমি টাকাটা অনেক বোকা, তার কি মনে হয় লাইট ওকে পছন্দ করে? লাইট শুধুমাত্র ওকে ইনভেস্টিগেশনের জন্য ব্যবহার করছে, এর বেশি কিছুই না। আর মুকি তখন বলে সব জ্বলে বলো না, ওর সাথে বডিগার্ড গুলো দেখেছো তোমাকে ফেরে বলবে। তখন মিশা বলে এই জন্যই তো আমি আসতে বলেছি। তো এরপর কিউমি করে কি মিশার দিকে তাকিয়ে হাসে আর সেখান থেকে চলে যায়, যেটা দেখে মিশা আরো রেগে যায় এবং
ও বলে আমি ওকে এখন লাথি মারবো, আর সেই কিউমিকে লাথি মারতে যাচ্ছিল, কিন্তু তখনই কিউমির বডিগার্ড লিটনার, যেটা আর কি এসপি নিয়ারের লোক, সে ওকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে তুমি কি করার চেষ্টা করেছিলে। আর এরপর কিউমি মিশাকে দেখে বলে লিটনার ও আমার ফ্রেন্ড, ওকে ছেড়ে দাও। তো এরপর লিটনার মিশাকে ছেড়ে দেয় আর মিশা মাটিতে পড়ে যায়। আর তারপর কিউমি সেখান থেকে চলে যায় আর মিশা তো পুরো পাগল হয়ে যায়। আর এদিকে নিয়ার আবারও হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে আর বলে আইজাবা কি এখানে আছে, তার সাথে কি আমি কথা বলতে পারবো। তো সেখানে আইজাবা চলে আসে আর বলে কি হয়েছে নিয়ার। আর তখন নিয়ার বলে তুমি কি টাকাডা রেলের মিটিং এর ক্যামেরার বায়োট্যাপস লাগিয়েছিলে। আইজাবা বলে না, শুধুমাত্র বায়োট্যাপসই লাগানো ছিল। নিয়ার তখন বলে আচ্ছা শুধু বায়োট্যাপস, মাইক্রোফোন, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আর এরপর রেস্টার বলে সেখানে শুধুমাত্র বায়োট্যাপস লাগানো ছিল, হতে পারে এল বা কিরা টাকাটার মাধ্যমে, মানে ওই মেয়েটির মাধ্যমে এক্স কিরার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তো এমনটা যদি হয় তাহলে আমাদের লিটনার অনেক বিপর্যয় রয়েছে। আর তখন নিয়ার বলে কোনো সমস্যা নেই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকাটার সাথে এখন আমাদের লিটনার রয়েছে আর এল লিটনারের উপরই বেশি খেয়াল রাখছে। আর এই সুযোগে আমরা মিকামিকে যে সন্দেহ করেছি ইনভেস্টিগেশনের জন্য, ওর উপর আমরা আরো ভালো করে ইনভেস্টিগেশন করতে পারবো। আর এরপর আমাদের দেখানো হয় জাবানি মিকামির পেছনে করে, মানে আর কি এসপি কে নিয়ারের একজন লোক, এবং ওর অ্যাক্টিভিটিস ফলো করে। আর তারপর রেস্টার জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। জাপানি তখন বলে আমার কাছে মনে হচ্ছে না ও কোনো কিছু লুকাতে যাচ্ছে, সবকিছু নর্মাল লাগছে। ও 4 বছর ধরে এক বাসাতেই থাকে এবং ও উকিল, এবং ওর উকিলের জব খুব ভাল লাগে, প্রতিদিন যায় কোর্টে, এমনটা হতেই পারে না এক্স কিরা। কিন্তু নিয়ার তখন বলে না এমনটা নয়, মিকামি এক্স কিরা, আর এতেই হাই চান্স রয়েছে, আর আমরা তার উপরেই নজর রাখবো। আর এরপর আমরা NHN এর সিন দেখতে পাই। তো মিশা বলে আর কত মিটিং হবে, আমি বোর হয়ে গিয়েছি, আমাদেরকে এখনো কন্ট্রাক্ট শেষ হয়নি। আর ওদিকে মগির কল আসে আর সে বলে ঠিক আছে আমি জিজ্ঞেস করছি। আর মগি তখন খবর নিয়ে আসে মিশা টাকাটা তোমার সাথে ডিনার করতে চাচ্ছে, তুমি যাবে। মিশা ডিনারের জন্য রাজি হয়ে যায়। আর এদিকে লিটনারও কিউমিকে বলে দেয় মিস টাকাটা মিশা রাজি হয়েছে ডিনারের জন্য। আর তখন কিউমি বলে আচ্ছা দারুণ ব্যাপার, তাহলে লিটনার তুমি একটা প্রাইভেট রেস্টুরেন্ট বুক করো আর আমি চাই তুমি আমার সাথে থাকবে। তো এরপর আমাদের রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে কিউমি বলে মিশা মানে আমি এত লেটে ডিনার রেখেছি এজন্য আমাকে ক্ষমা করো, কারণ আমার 9টায় নিউজ ছিল, আর এরপরে আমি একমাত্র ফ্রি হই আর মিটিং করতে পারবো। তো এরপর মিশা বলে আরে কোনো সমস্যা নেই। আর তারপর মিশা বলে তুমি কি বলতে চাও। কিমি তখন বলে আমি জানি এটা আমার জিজ্ঞেস করা ঠিক নয়, তবুও বলছি তোমার বয়ফ্রেন্ড ইদানিং অনেক বিজি রয়েছে, হয়তো তোমাকে বেশি সময় দেয় না তাই না। মিশা তখন মনে মনে বলে আমি এমনটাই ভেবেছিলাম, এই হারামজাদি জানে যে লাইটের সাথে এখন আমার খুব বেশি দেখা হয় না। মিশা তখন জবাব দেয় না না, লাইট আমাকে অনেক ভালোবাসে, সে যখন ঘরে আসে আমার সাথেই থাকে, হাত করে চুমু দেয়, কত কিছু করে। কিন্তু কিমি তখন বলে তাহলে তো এটা অনেক ভালো। আর তারপর মিশা বলে যেহেতু তুমি MCO তাহলে আমি তোমাকে একটা কিছু বলতে চাই। MCO বলতে বুঝিয়েছে হয়তো যে একটা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে রয়েছে। তো এখানে মিশা বলে সামনে আমার পপ মিউজিক ফেস্টিভ্যালে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টের জন্য যে আয়োজন করব সেখানে তোমার হেল্প চাই। তো এটা শুনে কিমি চুপ হয়ে যায় আর বলে লাইট কি ব্যাপারে জানে। তখন মিশা বলে হ্যাঁ অবশ্যই জানে, আর আমি ওই অ্যারেঞ্জমেন্টটা নিজে একটু স্পেশালি করতে চাই এই জন্যই কারণ ওই দিন আমি লাইটের সাথে আমার এঙ্গেজমেন্ট করব, আর লাইট ছাড়া কি আমি নিজে নিজে করতে পারবো। তো এই জন্য লাইট অবশ্যই জানে, আর এমনিতেও এই ব্যাপারে আমাদের সাথে 1 মাস আগেই কথা হয়ে গিয়েছে। আর আমিও বলেছিলাম আমি যখন পপ মিউজিক ফেস্টিভ্যালে অ্যানাউন্সমেন্ট করব তখন চমৎকার একটা কিছু করব, কি বলে MC। তো এই কথা শুনে কিমির মুখ ছোট হয়ে যায়, মানে ও তো লাইটকে পছন্দ করে, একটু আগে জড়িয়ে ধরেছে, লাইট ওকে আশা দিয়েছে, কিন্তু মিশা কিমিকে লাগাতার দেখছিল। আর তখন কিমি পরিস্থিতি সামনে নিয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি যদি এটা করতে পারো তাহলে তো ভালো। আর মিশা তখন রেগে গিয়ে বলে মানে কি, তুমি আমাকে কি বলতে চাচ্ছ, তুমি আমাকে বাধা দেবে নাকি কিরার হাত দিয়ে আমাকে মেরে ফেলবে, তুমি তো এখন কিরার স্পোক্স পারসন। কিমি বলে আরে না একদমই না, আমি কাউকে পানিশ করতে চাই না, কাকে পানিশ করা হবে সেটা একমাত্র কিরাই ডিসাইড করে, আমি কে, আমি তো জাস্ট তোমাকে বন্ধু ভাবি, আমি কাউকে মারতে চাই না, এমন বাজে কথা বলো না মিশা। আর তখন মিশা বলে যাই হোক প্রথমে আমাকে কিরাকে অনেক ভালো লাগতো, কিন্তু এখন লাইট যেহেতু কিরাকে ধরতে চায় তো আমাকেও কিরাকে ধরতে হবে, সাহায্য করতে হবে। তো এখানে টাকাটা রিয়ালাইজ করে যে মিশা জানেই না যে লাইটই কিরা, এবং সে লাইট আর কিরাকে দুজন আলাদা ভাবছে। আর অ্যাকচুয়ালি এর কারণটাও আমরা জানি, মিশার ডেথ নোটের সাথে সমস্ত মেমোরি কিন্তু চলে গিয়েছে। তো এরপর মিশা বলে কিরা যদি একবার ধরা পড়ে যায় তুমিও কিন্তু মারা পড়বে, কারণ তুমি কিরার স্পোক্স পারসন হয়েছো। তো এই কথা শুনে কিমি হাসি দেয়, পাশাপাশি হাসেও, কারণ সে জানে লাইটই কিরা, আর এই জন্য সে হাসছে যে মিশা জানেও না যে লাইটই কিরা। আর তারপর তার মনে পড়ে লাইট নিজেই কিমিকে বলেছিল যে সে কিরা, এবং সে বলেছিল আমি তোমাকে নিয়ে আমি এই নতুন দুনিয়ার ভগবান হতে চাই এবং তোমাকেও ভগবান মানাবো। তো এরপর কিমি সেখান থেকে চলে যেতে থাকে আর বলে হয়তো তোমার বড় হওয়ার জন্য, ম্যাচিউরড হওয়ার জন্য আরেকটু অপেক্ষা করা উচিত, মানে এখানে মিশাকে একটু ছোট করে যায় আর কি। তবে তোমার সাথে ডিনার করার প্ল্যানটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু আমার মনে হয় তোমার আরেকটু ম্যানার শিখে তারপর আমার সামনে আসা উচিত। তো এখানে মিশা রেগে যায় আর বলে তুমি আমাকে বাচ্চা বলছো, তুমি আমার চেয়ে আরো বড় বাচ্চা, আর তুমি ছেলে মানুষও দেখাচ্ছ যে একজনকে বসিয়ে রেখে টেবিল থেকে উঠে যাচ্ছে। তো এখানে মগি দেখে কিমা লিটনার এখান থেকে চলে যাচ্ছে,
আর সেভাবে মিশা কোথায়, মানে ও তো বাইরে অপেক্ষা করছিল, তো মিশা ওখানেই পড়েছিল। আর এদিকে লিটনার করে কি নিয়ারকে বলে টাকাটা আর মিশার আজকের যে কনভারসেশন ছিল এখানে ওরা একে অপরকে লাইটকে নিয়ে ঝগড়াই করেছে যে কে লাইটের গার্লফ্রেন্ড। তো এখানে আমি মিশার কোনো সংযোগ খুঁজে পাইনি যে সেকেন্ড কেরা হতে পারে। তো নিয়ার তখন বলে দেখে তো মনে হচ্ছে লাইট মেয়েদের মাঝে খুবই পপুলার, আর টাকাটা এবং মিশা দুজনে লাইটি আগামীকে ভালোবাসে। আর রেস্টার তখন বলে নিয়ার প্লিজ সিরিয়াস হও, কাজের কথায় আসো। নিয়ার বলে আমি সিরিয়াসই রয়েছি, ওরা দুজনই ওকে পছন্দ করে, তো এটা তো একটা বড় সমস্যা, কারণ ওরা দুজনই লাইটকে ধোকা দেবে না, তবে হ্যাঁ সে সহজেই তাদেরকে খুশি করতে পারে। আর এদিকে আমরা দেখতে পাই জাবানি নামে ওই লোকটি যে আর কি নিয়ারের লোক, সে তো কন্টিনিউয়াসলি মিকামিকে ফলো করছে এবং ফলো করতে করতে একটা সাবওয়েতে ওঠে যেখানে একটা গুন্ডা একটা মেয়েকে বিরক্ত করছিল। তো মেয়েটি বলছিল আমাকে বাঁচাও বাঁচাও, আর মিকামি তখন ওই লোকটির একটা ছবি তোলে আর তারপর ডেথ নোট ওপেন করে আর জাবানি এটা ফলো করতে থাকে। আর সে বলে মিকামি ডেথ নোট বের করেছে, সে কি এখন নাম লিখতে চলেছে? আর তখনই মিকামি ওই গুন্ডার নাম লিখে বলে ডিলিট। আর তখন জাবানি বলে সত্যি নাম লিখলো, এটা কি কোনো ডেথ নোট হতে পারে? আর তারপর মিকামি ট্রেন থেকে নেমে যায়। আর যখন জাবানি তার পিছু করে সে দেখে ওই গুন্ডা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে আর ওই মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ততক্ষণে মিকামি ট্রেন থেকে নেমে গিয়েছে। তো বুঝতেই পারছো আমরা যখন ডেথ নোট ফার্স্ট শুরু করেছিলাম শুধুমাত্র লাইট থেকে, তারপর এল আসলো এবং তারপর কতগুলো ক্যারেক্টার আসলো এবং বর্তমানে এল নেই, এল এর অভাব আমরা বোধ করছি এবং এখন বর্তমানে ডেথ নোট কিন্তু আবারও আগের মতো জমে গিয়েছে। বাট একটা কথা বলতেই হচ্ছে, এল এর জায়গা কেউ নিতে পারবে না। এল মারা গিয়েছে 25 নম্বর এপিসোডে, বর্তমানে 33 নম্বর এপিসোড চলছে, তারপরেও স্টিল আমি এলকে মিস করছি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, হয়তো এল এর চেয়ে অনেক ইন্টেলিজেন্ট কেউ রয়েছে, নিয়ার এল এর চেয়ে ইন্টেলিজেন্ট হতে পারে, মেলও হতে পারে, লাইট ইয়াগামি অবশ্যই এল এর চেয়ে ইন্টেলিজেন্ট। বাট আমার চোখে ডেথ নোটের যদি কোনো অ্যাডিকটিভ ক্যারেক্টার থেকে থাকে, নেশা হওয়ার মতো একটা ক্যারেক্টার, সেটা অফকোর্স এল। এল এর প্রত্যেকটা বিহেভিয়ার, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সবকিছু মনে রাখার মতো। নিয়ারের মধ্যে কিছুটা আমরা সেরকম দেখতে পাই, বাট এল এর নট ইভেন ক্লোজ। এবং তুমি আমাকে গালি দিতে পারো, বাট আমি একজন মানুষ, আমার নিজস্ব চয়েস রয়েছে। তো এই ডেথ নোটে আমি আর কাউকে মনে রাখি বা না রাখি, এল হয়তো মাঝপথে মারা গিয়েছে, বাট এল অলওয়েজ আমার মনে থাকবে। আমি প্রথমে যখন শুরু করেছি তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি লাইটের ফ্যান, বাট অ্যাকচুয়ালি আমি পরে রিয়েলাইজ করতে পারলাম যে আমি আসলে এল এর ফ্যান। তবে এলকে আমি কোনোভাবেই ব্যর্থ বলবো না, এল তার জায়গায় ঠিক ছিল, এল মানবিক ছিল, এল এমন কিছু করতে চায়নি যেটা ফ্যাটাল কোনো কিছু তৈরি করবে, কারো প্রাণ নেবে। কিন্তু লাইট ইয়াগামি ও তো সবার চেয়ে আলাদা, ওকে মারা পড়লো কি হলো না হলো তাতে কিছু যায় আসে না, ও বোনকে মেরে ফেলতে পারে, মাকে মেরে ফেলতে পারে, বাপকে মেরে ফেলতে পারে, এটার প্রমাণ আমরা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে লাইট হচ্ছে সবচেয়ে মেধাবী একটা পার্সন ডেথ নোটের, সবচেয়ে ইন্টেলিজেন্ট, বাট এল হচ্ছে এমন একটা পার্সন যে তোমার হৃদয়ে থাকবে। আমি জানি না হয়তো আমি ভুল বলেছি, বাট আমার ব্যক্তিগত ইমোশন থেকে এটা আমি বলেছি। তো দেখতে দেখতে ডেথ নোটের এক ভিডিওতে আমরা 6টা এপিসোড শেষ করেছি। হিউজ কষ্ট হয়েছে আমার, এর কারণটা হচ্ছে আমি ছুটি নিতে যাচ্ছি। আমি 2-1 দিনের মধ্যে আমি দেশের বাইরে যাব, ওই মুহূর্তে আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারবো না। তো 33 নম্বর এপিসোড গেল, এপিসোড থাকবে হচ্ছে আর 4টা এপিসোড হয়তো আমরা 4 দিনে বা 3 দিনে শেষ করে দেবো। তারপর মনে করো আমি মুক্তি পাই র্যান্ডম অ্যানিমেশন থেকে, এরপর র্যান্ডম অ্যানিমেশন 6 দিন 7 দিন পর্যন্ত বন্ধ থাকবে। এর সাথে র্যান্ডম ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব টাইমে কিংবা অনলি জাপানে যে কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে। তবে তারপর আমি চেষ্টা করব আমি যত যেখানেই থাকি, যত ব্যস্ততায় থাকি, 2-1 ঘন্টা তো সময় পাবো, ল্যাপটপটা নিয়ে যাবো, অন্তত ভয়েস দেওয়াটা ট্রাই করবো। কিন্তু অ্যাকচুয়ালি কোথাও বেড়াতে গেলে এটা হয়ে ওঠে না ভাই। মানে আমার লাইফটা এমন হয়েছে, মানুষ যে এক জায়গায় বেড়াতে যায় মনে করো দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে আনন্দ ফুর্তি করে, আমার সেই ভাগ্য নাই। আমার কাজের ভেতর, ইনকামের ভেতর একমাত্র ইউটিউবই। কাজ না করলে টাকা আসবে না, টাকা না থাকলে ভাত খাইতে পারব না। আরেকটা প্রবলেম হচ্ছে আমার এতগুলো অডিয়েন্স যারা আমার জন্য অপেক্ষায় থাকে। তো এই জন্য আমার লাইফে গত 4-5 বছরের কেরিয়ার শুরু হওয়ার পরে আমি মন মতো কখনোই ছুটি কাটাতে পারি নাই, মন মতো কখনোই আমি এনজয় করতে পারি না। এর কারণ হচ্ছে একটাই, মনে করে আমি যদি ছুটিতেও যাই তারপরে আমার মাথায় সবসময় বাড়ি খায়, মাথায় পিঠে সবসময় বাড়ি দেয়, অডিয়েন্স অপেক্ষা করছে। আবার আমি যদি কাজ না করি এরপরে চ্যানেল বসে যাবে, আর প্রত্যেকটা দিনই তো আমাদের কষ্ট। চিন্তা করো শাহরুখ খান একটা সিনেমা ফ্লপ খেলে কত কষ্ট লাগে। আমরা প্রতিদিন ভিডিও দিই, একটা ভিডিও যখন ভিউ ভালো পায় ভালো লাগে, একটা ভিডিও যখন একবার ড্যামেজ খায় খুব খারাপ লাগে, একটা নেগেটিভ কমেন্ট যখন আসে মনটা কষ্ট পায়। তো প্রতিদিন আমরা আসলে অনেক কষ্টের মধ্যে যাই। আর তোমরা অনেকে মনে করে এতগুলো চ্যানেল চালাই সব টাকাই এই আলামে বুঝে নেয়, ব্যাপারটা এরকম না। অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের আলাদা পার্সন রয়েছে, আমাদের অ্যাড যা আসে তার অর্ধেক টাকা সে নিয়ে যায়। দ্বিতীয়ত তোমাদের যে এই 6টা এপিসোড একসাথে উপহার কে দিল জানো, এটা পুরোপুরি আমার ক্রেডিট না। এখানে ক্রেডিট রয়েছে স্ক্রিপ্ট রাইটারের, এখানে ক্রেডিট রয়েছে ভিডিও এডিটরের। নামগুলো বলে দিচ্ছি, রাব্বিল, মিরাজ, মুসা, শাকিল এবং অডিও এডিটর হিসেবে ছিল হচ্ছে সুমন। 5 জনের পরিশ্রম। এরপর আবার রয়েছে সৌরভ, সে পুরো ভিডিওটাকে মিউজিক দিয়ে রেডি করেছে, তারপর আপলোড করে থাম্বনেল
থাম্বনেল দিয়ে ছেড়ে দিয়েছে। নরমালি থাম্বনেল আমিই বানাই, আমি থাম্বনেল ইচ্ছা করে বেশি ভালো বানাই না, কারণ আমরা থাম্বনেল প্রথম দিকে যেরকম বানিয়েছি সেটা একটা ব্র্যান্ডিং সিস্টেম হয়ে গিয়েছে, যে হলুদ তার উপর নীল, মানে দেখলেই বোঝা যাবে একটা র্যান্ডম ভিডিও চ্যানেল একটা ভিডিও। কিন্তু কালের বিবর্তনে এখন অনেকেই সেম ধরনের থাম্বনেল ইউজ করে, যার জন্য তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও। তো এর জন্য আমরা একটা সিল দিয়ে দেবো প্রত্যেকটা থাম্বনেলের উপরে যে না এটা আমাদের ভিডিও। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, কোনো অভিযোগ রেখো না ভুল টুল হলে। আর মাত্র 4টা এপিসোড গেলেই বেশ কিছুদিনের জন্য র্যান্ডম অ্যানিমেশন বন্ধ থাকবে। আই রিয়েলি নিড এ রেস্ট। আমি টাকা পয়সা ভিডিওর চিন্তা বাদ দিয়ে 3টা দিন একবারে ইচ্ছা মতো মনের মতো কম্পিউটার মোবাইল সব বন্ধ করে আমি ইচ্ছা মতো একটু লাইফটা এনজয় করতে চাই। আর তোমরা তো মনে করো আমার এত বেশি ভালোবাসো যে আমার ভয়েস ছাড়া তোমাদের তো চলে না। আমার কি এমন ভালো ভয়েস, আমি নর্মালি যখন কথা বলি রিয়েল লাইফে আমাকে দেখলে তোমার মনে হবে এই শালা কি খ্যাত ভাষায় কথা বলে, এই শালা কিভাবে যখন মাইপে আসে এত সুন্দরভাবে কথা বলে। অ্যাকচুয়ালি আমি বলি আই হ্যাভ ডুয়েল পার্সোনালিটিস। আমি যখন কম্পিউটারের সামনে বসি তখন আমি টোটাল মনে করে এইভাবে কথা বলি, কিন্তু আমি যখন নর্মালি বাইরে থাকি তখন আমার খাঁটি আমার এলাকার ভাষা, খাঁটি এলাকার টান দিয়ে কথা বলি, যাতে আমি ভেতর থেকে শান্তি বোধ করি। তখনও যদি আমি এরকম ভিডিওর মতো ভাব নিয়ে কথা বলি তাহলে আমার মনে হবে আমি সবসময় কাজ করছি। তো এই জন্য আমি নর্মালি যখন বাইরে কথা বলি পুরো খ্যাত ইচ্ছা মতো চিল্লাচিল্লি করি, ইচ্ছা মতো আবল তাবল কথা বলি। মানে এটা কেন বললাম, অনেকে রিয়েল লাইফে যারা আমাকে চেনে ওরা আমার এই ভিডিও দেখে বলে যে ভাই আপনি মনে হয় এডিট করেন। না, অ্যাকচুয়ালি না, আমি যখন এখানে বসি তখন আমার ভয়েসের টোনটাই চেঞ্জ হয়ে যায়। আর আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি একটু বলি, আমি এয়ারটেল কাস্টমার কেয়ারের একসময় এক্সিকিউটিভ অফিসার ছিলাম, যার জন্য আমি এইভাবে কথা বলতে পারি। আমার ভয়েসের উপর কথা বলার উপর বিশেষ ট্রেনিং হয়েছে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজন কথা বলে মানুষকে সম্মোহিত করতে হয়, মানে এই জিনিসগুলো সেখানে শেখানো হয়েছিল। বাট আমি নর্মালি যখন মাইকের বাইরে কথা বলি তখন আমি পুরো একবারে রিয়েল আলামিন, রিয়েল গ্রামের খ্যাতের আলামিন। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া রেখো। কিন্তু একটা অনুরোধ, তোমাদের আস্তে আস্তে মনটা শক্ত করতে হবে ভাই। আমি 5টা বছর একই ধরনের তোমাদেরকে আমি এন্টারটেইন করছি, আমি ডিজার্ভ করি যে মাঝখানে আরো 2-1জন ভয়েস দিক, যাতে আমি ইচ্ছা মতো মাঝে মাঝে আমি ছুটি কাটাতে পারি, মাসে 2-3 দিন ছুটি আমি ইচ্ছা মতো কাটাতে পারি সম্পূর্ণ টেনশন ছাড়া। আর একটা ভয়েস আমি আনলাম, র্যান্ডমেও আমার বদলে ভয়েসটা চালিয়ে দিল, স্যাভেজও আমার বদলে ভয়েসটা চালিয়ে দিল, অ্যানিমেশনে চালিয়ে দিল, জুজুৎসু কাইজেনে চালিয়ে দিল। মনে করো ও যদি পুরো দায়িত্বটা নেয় তাহলে আমি 2-3 দিনের জন্য যদি প্রতি মাসে আমি একবার ছুটি পাই, বিশ্বাস করো আমার লাইফে আমি অনেক বড় একটা পাওয়া হবে। লাইফে টাকা পয়সা কি ভাই, আমার লাইফের আমি মজাটাই আমি পাইলাম না ভাই, সিরিয়াসলি। এটা একটা লাইফ বলে যারা আমার লোকালি দেখে তারা জানে আমি বিকালবেলা মাত্র কয়েক মিনিটের জন্য বেরোই, সর্বোচ্চ 1-1.5 কিলোমিটার একটা রাউন্ডেই ঘুরে আবার বাড়িতে চলে আসি, আবার কাজে বসি। এটা একটা লাইফ নাকি ভাই কম? আমি এত টাকা দিয়ে, এত পপুলারিটি দিয়ে, এত ফেম দিয়ে আমি কি চুল ফালামো? আমার লাইফের মজা আমি করতে পারলাম না জীবনটা ভরে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমাকে সত্যি ভালোবাসো, প্লিজ যদি নতুন কোনো ভয়েস আসে তোমরা অ্যাপ্রুভ করো, তোমরা আমার সাথে থেকো প্লিজ, আমার মাঝে মাঝে ছুটি দিও। তোমরা যদি ফ্রি থাকো এখানে আমি আমার লাইফ নিয়ে মানে জাস্ট 1টা মিনিট কথা বলবো প্লিজ। তোমরা বাড়তি বা বাঁচাল আমাকে বলো না। আমার রিয়েল লাইফের প্রবলেমটা আমি বলি, আমি এই কাজের প্রেশার নিয়ে এত বেশি সমস্যায় থাকি। আমি যে সারাদিন ভরে কাজ করতেছি তা না, বাট গত 5 বছর ধরে একই রকম কাজ করতে করতে আমার ভেতরে কাজের প্রতি একটা ভীতি চলে আসছে। আমি সকালে যখন উঠি খালি বলি যাই একটু পরে কাজ করবো, একটু পরে কাজ করবো, এমনি করে দেখা যায় পুরো সকাল চলে যায়, বিকাল চলে যায়, লাস্টে যখন আর সময় থাকে না তখন কাজ করতে বেশি তাড়াহুড়া করে কাজ করি। মানে কি যে একটা যন্ত্রণা, আমার কাজ করতেও মন চায় না, আবার কাজ না করলেও আমার কোনো উপায় নাই। মনে করো সব সময় যে এই টেনশনটা, কাজের এই টেনশনটা, তারপর চ্যানেল একবার ডাউন হয়, একবার আপ হয়, একবার ইনকাম নাই হয়ে যায়, একবার ভালো হয়। তো এই যে একটা রেগুলারলি গত 5 বছর ধরে প্যারা আমার ভেতর ঢুকছে, আমার টোটাল মেন্টাল ডিসঅর্ডার হয়ে গিয়েছে। আমার মাথায় কিন্তু ফুললি চুল ছিল 2019 সালেও, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করিয়েছিলাম, খুব সুন্দর চুল ছিল আমার মাথায়, নায়কের মতো হয়ে গেছিলাম আমি। সেটা কই গেল ভাই? এই প্রেসারে ডিপ্রেশনে আমার এখন ঘুম হয় না, আমার মাথার চুল সব পড়ে গেছে, আমার চোখ ভিতরে ঢুকে গেছে, চেহারা অন্যরকম হয়ে গেছে। যারা আমাকে ইউটিউবার হওয়ার আগে থেকে চেনে যারা জানে যে কত স্বতঃস্ফূর্ত ছিলাম আমি, কত হাসি খুশি ছিলাম, ওয়ান অফ দ্য ফানিস্ট গাই ছিলাম। আর এখন মানুষের সামনে যখন থাকি তখন ইচ্ছে করে হাসি, যার নালে মনে করবে আমি ভালো নাই, বা হাসার চেষ্টা করি। আমার ভেতরে অনেক পরিবর্তন চলে আসছে, আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারি না, বিশ্বাস করো। আমি না আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করি, না আমার ওয়াইফের সাথে, না আমার বোনের সাথে, না আমার ভাইয়ের সাথে, না আমার যে অফিসের স্টাফরা রয়েছে, আমি ওদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসি। কিন্তু ছোট ছোট ব্যাপার নিয়ে আমি এত বেশি ওভার রিয়াকশন করে ফেলি। আমার সাথে তুমি যদি 1 মিনিট মেশো বা অপরিচিত মানুষ 1 মিনিট কথা বলে মনে হবে না জানি কত ভালো একটা মানুষ, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানসিক ডিসঅর্ডারে ভুগছি। হয়তো এভাবে যদি ইউটিউবিং আমি আরো 3-4 বছর করি আমার ব্রেন শর্ট করবে, নয়তো আমার ব্রেন স্ট্রোক করবে, আমি শিওর। কিন্তু আমার এটা বাদ দেওয়ার কোনো উপায় নাই। এটা বড় ধরনের একটা গাজার চেয়ে বড় নেশা, মদের চেয়ে বড় নেশা। কারণ এমন একটা জায়গায় আমি ট্র্যাপ হয়ে গিয়েছি, আমি এটা ছাড়তেও পারবো না। এত বড় একটা সাম্রাজ্য আমি তৈরি করেছি, এটা আমি ছাড়তেও পারবো না। আবার এটা আমি কন্টিনিউয়াসলি ধরে রাখলেও এটার প্রেশারে চাপে আস্তে আস্তে আমি পাগল হয়ে যাব। আমি জানি না লাস্টের লাইফটা আমার কপালে কি আছে, লাস্টের ন্যাংটা পাগল হয়ে আমাকে মরতে না হয়। সত্যি কথা বলতে আমি 2-3 বছর আগে যে একটা স্বাভাবিক আলামিন ছিলাম, আমি সেই স্বাভাবিক মানুষটা এখন আর নাই। আমি খুব মিস করি ভাই, সিরিয়াসলি নিজেকে। আমি এখন আর স্বাভাবিক নাই, আমি নিতে পারি না। আমি আমার কাছের মানুষদের বুঝছো এত
কষ্ট দেই, এত প্যারা দেই, এত যন্ত্রণা দেই, সবার কাছে মনে করো যে আমি কাটা হয়ে গেছি। সবাই খালি সামনে আমাকে সহ্য করে, আমার কিছু ভালো গুণ আছে তার জন্য সহ্য করে, বাট অ্যাকচুয়ালি আমি একটা ভালো বন্ধু, ভালো হাজবেন্ড, ভালো সন্তান, ভালো ভাই, ভালো বস কোনোটাই হতে পারে নাই আমার লাইফে। আমি জাস্ট বিগ জিরো। হয়তো ইউটিউবে আমি অনেক সাকসেস, অনেক সুন্দর ভালো জ্ঞান দেই, কিন্তু বিশ্বাস করে ইন রিয়েল লাইফে আমার মতো খারাপ জঘন্য একটা পার্সন নাই। তুমি আমার সাথে একদিন টানা থাকলে বুঝতে পারবা যে এই মানুষটা কত খারাপ, কত ভুয়া একটা মানুষ। আর এটার মেন কারণই হচ্ছে আমার এই যে ইউটিউবার হওয়া। এবং যারা বড় ইউটিউবার আছে, কাব্য বলো, অমুক তমুক বলো, ওদেরও সেম সমস্যা, ওরাও সবাই খুব ডিপ্রেশনে থাকে। এই যে আমি এখন কাজ করতে বসছি, মাত্র বোর সাথে ঝগড়া করে কাজ করতে বসছি, তোমরা কিন্তু বুঝতেও পারো নাই। আম্মুর সাথে একটু আগে বেজরা হয়েছে, হুদাই কোনো কারণ ছাড়া। কিন্তু যখন এখানে আমি বসবো, একেবারে পুরো আলাদা একটা পার্সন। তো আমি নেওয়ার বলতে পারি যারা ইউটিউবার, যারা ইনফ্লুয়েন্সার, তাদের বেশিরভাগই ভুয়া ভাই। তারা হাসি মুখ নিয়ে আসে, তারা তোমাদের জ্ঞান দেয়, হ্যাঁ তোমাদের এন্টারটেইন করে, বাট তাদের অ্যাকচুয়াল লাইফ আসলেই হ্যাপি না। সবার ক্ষেত্রে এক না, বাট আমার মতো অনেকে এই সমস্যায় ভুগছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে রাত 3টা। এখন আমি যাব হচ্ছে ঢাকায়, কারণ কাল হরতাল। আগে ভাগে ঢাকায় যেতে হবে। আমি যেহেতু বাইরে যাব, আমাকে টিকিট কিনতে হবে ট্রেনের শিলিগুড়ির, এবং শিলিগুড়ি থেকে হয়তো ওখানে দার্জিলিং আমি বেশ কিছুদিন কাটিয়ে আসবো, এবং আমার পাক্কা 3 দিনের ক্লিয়ার কাট ছুটি লাগবে। তবে তারপরেও ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে, আমি ওখানে গিয়েও চেষ্টা করবো টুকটাক তোমাদের ভিডিও উপহার দেওয়ার জন্য। আর আমি আসলে ক্যামেরার সামনে প্রেজেন্ট করার মতো অতখানি হ্যান্ডসাম না বা অতখানি সুন্দর না, তা না হলে আমি ভ্লগ করার চেষ্টা করতাম। তবে আরেকটু বুড়ো হওয়ার পরে আমি অবশ্যই ভ্লগ করব, যখন আমাকে কারোর সাথে কম্পেয়ার করা হবে না, ওই রকম সময় আমি আর কি ক্যামেরার সামনে আসবো। যে না, আলামিন ভাই বয়স হয়ে গিয়েছে, এরকম তো থাকবেই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।